খেয়াল করে দেখো, ফার্স্টে যেটা বলতেছি আমরা যে টিস্যু কাকে বলে, তাই তো? তাহলে টিস্যু আর টিস্যু সিস্টেম পড়তে যাচ্ছি, তাহলে প্রথম কোশ্চেন তো ভাই টিস্যু কাকে বলে। তো টিস্যু নর্মাল ডেফিনেশন হচ্ছে কি, গ্রুপ অফ সেলস অরিজিনেটিং ফ্রম দ্য সেম প্লেস এন্ড উইচ পারফর্ম সেম ফাংশন। একই ধরনের একই জায়গা থেকে উৎপত্তি লাভ করবে, একই ধরনের জায়গায় কাজ করবে, ওদের গঠনটা একই রকম হবে, সেই গ্রুপ অফ সেলস আমরা কি বলি? টিস্যু বলি, তাই তো? আচ্ছা, তো আমরা হচ্ছে টিস্যু নিয়ে পড়া হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যখন টিস্যু সিস্টেম পড়া শুরু করছি তখন ইনিশিয়ালি আমরা ভাগ করা ট্রাই করি সেটা কি, যে on the basis of their কি সেল ডিভিশন ক্যাপাসিটি, অর্থাৎ কোষ বিভাজন ক্ষমতা আছে কি নাই, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে প্রথম আমরা টিস্যুকে ভাগ করার ব্যবস্থা করেছি। তাহলে খেয়াল করে দেখো, আমরা ফার্স্ট টিস্যু একটা ডেফিনেশন বলছি, আনসেপারেটেড গ্রুপ অফ সিমিলার সেলস অরিজিনেটিং ফ্রম দ্য সেম সোর্স এন্ড পারফর্মিং দ্য সেম ফাংশন ইজ কল্ড টিস্যু। ওকে, এখন তাহলে খেয়াল করে দেখো, on the basis of কি সেল ডিভিশন ক্যাপাসিটি আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, অর্থাৎ হচ্ছে কি কোষ বিভাজন ক্ষমতা আছে কি নাই এটার উপর ডিপেন্ড করে। একটা বলতে আমরা মেরিস্টেমেটিক টিস্যু, অর্থাৎ হচ্ছে কি ভালো টিস্যু, আরেকটা বলতে আমরা পার্মানেন্ট টিস্যু, যেটা কোনো প্রকার কোষ বিভাজন ক্ষমতা নেই। ওকে, তাহলে এটার উপর ডিপেন্ড করে আমরা কি করতেছি। তো খেয়াল করে দেখো, এই প্রথম বললাম এই প্রথম পার্টটা আমাদের লাগবে, যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে সেল ডিভিশনের ক্ষেত্রে এই যে দুই প্রকার হচ্ছে সেল ডিভিশন ক্যাপাসিটি ডিপেন্ড করে দুটো পার্টে ভাগ করতে পারি, মেরিস্টেমেটিক এবং পার্মানেন্ট টিস্যু। ওকে, তাহলে এই টিস্যু যেটা আছে, ওকে, মেরিস্টেমেটিক যে টিস্যু আছে অর্থাৎ বিভাজন ক্ষমতা সম্পন্ন ভালো টিস্যু, আরেকটা হচ্ছে মেরিস্টেম, আরেকটা হচ্ছে মেরিস্টেম। ওকে, তাহলে এই যে মেরিস্টেম টিস্যু আছে এটাকে পরবর্তীতে আমরা কি করলাম, আমরা হচ্ছে ডিভিশন করার চেষ্টা করেছি। কিভাবে ডিভিশন করেছি? বিভিন্ন ভাবে চারটা উপায় ভাগ করতে পারি, যেটা সেল ডিভিশন ক্যাপাসিটি কিরকম, তার অবস্থান কোন জায়গাতে, তার উৎপত্তি অনুসারে, অন দ্য বেসিস অফ অরিজিন, অন দ্য বেসিস অফ লোকেশন, অন দ্য বেসিস অফ কি হাউ মেনি প্লেনস দ্য সেল ডিভিশন ইজ অকারিং, এই যে পার্টগুলো অন দ্য বেসিস অফ ফাংশন, এরকম আলাদা আলাদা চারটা গ্রুপে আমরা কি করেছি, মেরিস্টেমেটিক বা মেরিস্টেম টিস্যুকে ভাগ করেছি। তাহলে ভাগ করার টাইমে প্রথমে আমরা তাহলে প্রথম যে কোশ্চেনগুলো চলে আসে সেটা হচ্ছে যে এই যে মেরিস্টেম টিস্যু তাদের কমন ফিচার কি, সাধারণ ক্যারেক্টারিস্টিক গুলো কি, বৈশিষ্ট্যগুলো কি। ওকে, তাহলে কি বৈশিষ্ট্য থাকবে? খুবই সিম্পল ব্যাপার। ফার্স্ট কথা হচ্ছে কি, এই সেলগুলো কি হবে, আমাদের ম্যাচিউর হবে না, আমরা ইম্যাচিউর সেল, যাদের সেল ডিভিশন ক্যাপাসিটি থাকবে। আমরা যদি ছবিগুলোর দিকে তাকায় দেখি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই যে সেলটা দেখছি এগুলো হচ্ছে বলছি আমরা মেরিস্টেম টিস্যু। তো এই মেরিস্টেম টিস্যুতে কমন ফিচার কি? তুমি বাইরে থেকে যদি ভিডিও দেখার চেষ্টা করো, তো ফার্স্ট যেটা কথা বলতে হবে সেটা হচ্ছে সেল ডিভিশন ক্যাপাসিটি আছে, একটা নির্দিষ্ট ডেফিনেট শেপ আছে, হেক্সাগোনাল অথবা হচ্ছে আমার কি পেন্টাগোনাল, বা যে কোনো একটা নির্দিষ্ট ডেফিনেট শেপ থাকবে। তারপরে যদি চিন্তা করি এটা বাইরে কি আমার সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেন কেমন হবে? যেহেতু সেল ডিভিশন ক্যাপাসিটি আছে সেটা পাতলা হবে, কি হবে? সেল মেমব্রেন পাতলা হবে, সেল মেমব্রেন কি হবে? পাতলা। নেক্সট চিন্তা করতে হবে সেটা হচ্ছে ভিতরে যদি খেয়াল করে দেখো এই জায়গাটাতে কেমন আছে, আমার নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসটা কম্পারেটিভলি কি লার্জ, নিউক্লিয়াস খুব বড়, এবং সাইটোপ্লাজমের ভিতরে অনেক ডেনসিটিটা বেশি দেখা যাচ্ছে, অনেক ডট ডট দেখা যাচ্ছে, গ্র্যানুল দেখা যাচ্ছে, সাইটোপ্লাজমের ডেনসিটি খুব বেশি থাকবে। আর কি হবে? এই যে সেলের মাঝখানে কোনো প্রকার সেল ভ্যাকুয়াল আছে কিনা, না কোনো প্রকার সেল ভ্যাকুয়াল নাই, দুইটা সেলের মাঝখানে কোনো প্রকার স্পেস বা গ্যাপ নাই, তাহলে ইন্টারসেলুলার স্পেসও নাই। তাহলে এই যে কমন ক্যারেক্টারিস্টিক গুলো আমরা বলছি এটা হচ্ছে কি, তাহলে কি এগুলো হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, হচ্ছে কমন ফিচার বা বৈশিষ্ট্য। আমরা যদি আমাদের টেক্সটবুক খেয়াল করে দেখি আমরা যেটা বলতে পারি দিস সেলস আর লিভিং, এটা লিভিং। ওকে, কম্পারেটিভলি স্মল হবে এবং আইসোডায়ামেট্রিক হবে। ওকে, দ্য মেরিস্টেমেটিক টিস্যু ক্যাপাবল অফ ডিভিশন, এটা আমরা খুব ভালো করে জানি। ওকে, তার বিভিন্ন শেপ হতে পারে, রেক্ট্যাঙ্গুলার, ওভাল, পেন্টাগোনাল, হেক্সাগোনাল। আচ্ছা, সেলস অফ টিস্যু আমরা বলছি সেল ওয়ালটা পাতলা হবে, থিন হবে, আর সেই সেল ওয়ালটা কি দ্বারা তৈরি হবে? সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, এটা সেলুলোজ দ্বারা তৈরি। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। আচ্ছা, তারপর খেয়াল করে দেখো, নিউক্লিয়াসটা বলছিলাম, নিউক্লিয়াস খুব কম্পারেটিভলি বড় জায়গা ধরে আছে, দিস নিউক্লিয়াস কম্পারেটিভলি লার্জ এন্ড সাইটোপ্লাজম আমরা বলছি যে ডেন্স গ্র্যানুল থাকবে, অনেক গ্র্যানুল থাকে সাইটোপ্লাজমের ভিতরে। ওকে, তারপর খেয়াল করে দেখো এই জায়গাতে কোনো প্রকার ভ্যাকুয়াম নাই, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, দেয়ার ইজ নো সেল ভ্যাকুয়াম ইন প্রেজেন্ট, সেল ভ্যাকুয়াম আমাদের মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে থাকবে না, এটা আরেকটা ব্যাপার। আচ্ছা, তারপর খেয়াল করে দেখো দেয়ার ইজ নো ইন্টারসেলুলার স্পেস, এটা আমরা বলছি নো ইন্টারসেলুলার স্পেস, কোনো প্রকার স্পেস থাকবে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। ডেফিনিটলি এটা মেটাবলিক রেট হাই হবে, কারণ হচ্ছে সেল ডিভিশন ক্যাপাসিটি করতে গেলে মেটাবলিজম হাই থাকা দরকার। ওকে, তারপর খেয়াল করে দেখো সেটা হচ্ছে প্লাস্টিকটা কি হতে থাকে, প্রোপ্লাস্টিক স্টেটে থাকে, প্লাস্টিকটা প্রোপ্লাস্টিক স্টেটের মধ্যে থাকবে। ওকে, তারপর খেয়াল করে দেখো এই যে মেরিস্টেম টিস্যুগুলো আমরা বলছি এটা কি ধরনের সেল দ্বারা তৈরি, হচ্ছে কম্পোজ অফ ইম্যাচিউর সেল, এটা হচ্ছে ইম্যাচিউর সেল দ্বারা তৈরি, এবং এটা কি করতেছে? সেল ডিভিশন করতেছে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে, মাইটোসিস প্রক্রিয়া। তাহলে এই পয়েন্টগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে, যেগুলো দেখানো হচ্ছে, তাহলে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারবো, তাই না? যেটা হচ্ছে ছবি দেখবো, ছবি দেখে আমরা চিন্তা করবো, এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। এখন তাহলে চিন্তা করো এটা ফাংশন কি হবে, ফাংশন অফ মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে যেহেতু এটা ভাজক ক্ষমতা সম্পন্ন কোষ বিভাজন হতে পারবে, তাহলে দুইটা কাজ হবে। তাহলে কি হবে? এটা সেল ডিভিশন কি হবে? প্ল্যান্টের লেন্থ বাড়বে, এট দ্য সেম টাইম তার কি গাছ যেটা আছে সেই গাছটাও বাড়তে থাকবে, তাই তো? তাহলে গাছ বাড়বে, লেন্থ বাড়বে, আর কি কি কাজ তৈরি করতে পারবে সে, যেহেতু সেল ডিভিশন ক্যাপাসিটি টুকু আছে, তার সাথে সাথে কি করতে পারতেছে, এখান থেকে এই ফাংশনগুলো আমাদের মনে থাকবে না, দ্যাটস এই আমাদের ভালো করে মনে রাখতে হবে। পার্মানেন্ট টিস্যু ইজ অরিজিনেটেড ফ্রম মেরিস্টেমেটিক টিস্যু, অর্থাৎ ভাজক টিস্যু থেকে পরবর্তীতে পার্মানেন্ট টিস্যু তৈরি হয়, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আর লাস্টে দেখো ওন হিলিং, তার মানে ক্ষত নিরাময় করা ইজ অ্যাকচুয়ালি ডিভিশন অফ মেরিস্টেমেটিক টিস্যু, মানে যে কোনো জায়গায় যদি ক্ষত সৃষ্টি হয় সেটা নিরাময় করার জন্য সেল ডিভিশন করে জায়গাটাকে হিলিং করার যে ওন হিলিং করার যে প্রসেসটুকু, সেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যুর ফাংশন। তাহলে প্রথম দিকে তোমরা পারবা প্ল্যান্ট গ্রোথ লংজিটিউডিনালি বাই ডিভিশন অফ এপিক্যাল মেরিস্টেম। ওকে, এটা কি বাই ডিভিশন অফ ল্যাটারাল মেরিস্টেম, প্ল্যান্ট ডেভেলপ ইন ডায়ামিটার। তাহলে যে ডায়ামিটার বাড়তেছে, লেন্থ বাড়তেছে, এই জিনিসগুলো আমরা আসলে জানি, এটা আমাদের প্রবলেম হবে না। নিচে যে ফাংশন মনে রাখতে পারবো আমরা, ভুলে যাবো, এটা আমার মনে রাখতে হবে। ওন হিলিং একটা, আরেকটা এখান থেকে আমাদের পার্মানেন্ট টিস্যু তৈরি হচ্ছে। ওকে, তারপরে চলে আসো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা বক্স আমাদের, যেটা আমরা একটু বলছিলাম মেরিস্টেমেটিক টিস্যু ক্লাসিফিকেশন করা, এই ক্লাসিফিকেশনটুকু কি এই বক্সটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, নামগুলো সবগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে কিসের উপর বেস করে আমরা অন দ্য বেসিস অফ অরিজিন, অরিজিনের উপর বেস করে আমরা নাম দিচ্ছি প্রো মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এন্ড সেকেন্ডারি মেরিস্টেম। অন দ্য বেসিস অফ লোকেশন এপিক্যাল, ইন্টারক্যালাইন এন্ড ল্যাটারাল মেরিস্টেম। অন দ্য বেসিস অফ সেল ডিভিশন আমরা বলছি যে কয়টা সারফেস বা তলের মধ্যে ট্রেন হচ্ছে, এর উপর মাস প্লেট এন্ড রিব, আর লাস্টে অন দ্য বেসিস অফ ফাংশন আমরা বলছি প্রোক্যাম্বিয়াম, তারপর হচ্ছে প্রোটোডার্ম এবং কি গাউন মেরিস্টেম। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গাউন মেরিস্টেম, এরকম কয়েকটা নামে ভাগ করেছি। তাহলে পরীক্ষা হচ্ছে সবথেকে সিম্পল এখান থেকে কোশ্চেন যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে যে based on function which is not a type of কি মেরিস্টেম টিস্যু, ফাংশনের নাম দেওয়া প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গাউন মেরিস্টেম, একটা অপশন ক্রিয়েট করে দেওয়া হলো, এটা সবথেকে সহজ। সো এই পার্টগুলো আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে এগুলো ডিটেইলস হচ্ছে একটা একটা করে পড়া শুরু করব। তাহলে প্রথমে আমরা করব হচ্ছে অ্যাকর্ডিং টু ইটস অরিজিন। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু অরিজিন কি হচ্ছে, আমরা সবগুলো তিন প্রকারে ভাগ করা, তাই না? তাহলে প্রথমটাকে আমরা কি বলছি, প্রথমটাকে বলছি আমরা প্রো মেরিস্টেম। আচ্ছা, প্রো মেরিস্টেম হচ্ছে সবথেকে সবার প্রথমে যে সেলটুকু বা টিস্যুটুকু তৈরি হচ্ছে, সবার ফার্স্টে যেখান থেকে আমার সেল ডিভিশন তৈরি হচ্ছে সেই জায়গাটুকু আমরা বলছি প্রো মেরিস্টেম, প্রো মেরিস্টেম। তাহলে এটা অবস্থান কোন জায়গাতে, আমাদের হচ্ছে যেটা অবস্থান হচ্ছে মূল কাণ্ডে। আমরা যদি বলি নরমালি চিন্তা করা হয় মূল কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে, তার মানে হচ্ছে গিয়ে তোমার যে কোনো স্টেম অথবা রুটের যে অ্যাপেক্স থাকবে, অ্যাপেক্সের টিপ, শুধুমাত্র অ্যাপেক্স না, অ্যাপেক্সের টিপ, এই জিনিসটুকু ভালো করে মনে রাখতে হবে। স্মল রিজন এট টিপ অফ দ্য অ্যাপেক্স অফ রুট অর স্টেম, এই জায়গাটুকু ভালো করে খেয়াল রাখতে হবে। তাই মানে আমরা তারপর কি করতে পারি, প্রো মেরিস্টেম দিলো, তাহলে হচ্ছে প্রাইমারি মেরিস্টেমের সাথে আমরা কি করতে পারি, প্রায় গুলাই ফেলবো, পরীক্ষা উল্টাপাল্টা করে ফেলি। সেটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম হচ্ছে এট দ্য অ্যাপেক্স অফ স্টেম এন্ড রুট, স্টেম এন্ড রুটের অ্যাপেক্স মানে মূল এবং কাণ্ডের কি শীর্ষে, ঠিক আছে, বা অগ্রভাগে। আর এটা হচ্ছে অগ্রভাগের শীর্ষ দেশে, এই জিনিসটুকু জন্য আমাদের হচ্ছে অলওয়েজ ভুল হয়ে যায়। ওকে, তো এটা কাজ কি এখান থেকে হচ্ছে গিয়ে এটা থেকে ফ্রম হুইচ প্রাইমারি মেরিস্টেম টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু ইজ অরিজিনেটেড। ওকে, এই জন্য এটা হচ্ছে প্রো মেরিস্টেম, মানে এই যে প্রাইমারি মেরিস্টেমটা আছে এটা তৈরি হয়েছে কি প্রো মেরিস্টেম থেকে। আমরা মনে মনে চিন্তা করতে পারি প্রো মেরিস্টেম থেকে হচ্ছে আমার প্রাইমারি মেরিস্টেম টিস্যু সৃষ্টি হয়েছে, প্রো মেরিস্টেম থেকে এটা থেকে তৈরি হয়েছে। ওকে, এটা থেকে তৈরি হয়েছে, তাহলে হচ্ছে এটার কাজ কি, দুইটার কাজ হচ্ছে গিয়ে মোটামুটি একই রকম, পার্থক্য হচ্ছে এখান থেকে ফার্স্ট গ্রোথ বিগিন হয়, গ্রোথ বিগিনস ফ্রম দিস রিজন, মানে প্রো মেরিস্টেম থেকে বৃদ্ধি বা গ্রোথ শুরু হবে। ওকে, এবং এখান থেকে কি হবে, এখান থেকে প্রাইমারি মেরিস্টেম মানে প্রাথমিক ভালো টিস্যু যেটা সেটা সৃষ্টি হচ্ছে। ওকে, প্রাইমারি ভালো টিস্যু যেটা অর্থাৎ প্রাইমারি মেরিস্টেম, এটা কোন স্টেজে শুরু হয়, এমব্রায়োনিক স্টেজে, মানে আগে থেকে শুরু হয়ে যাচ্ছে, এমব্রায়োনিক স্টেজে শুরু হলো। ওকে, এই জন্য এটা নাম হচ্ছে প্রাইমারি, কারণ এমব্রায়োনিক স্টেজে শুরু হয়েছে। এমব্রায়োনিক স্টেজে যদি না হয় তখন সেটা নাম হয়ে যায় সেকেন্ডারি, তখন সেটা নাম হয়ে যায় সেকেন্ডারি। তাহলে যে মেরিস্টেম এমব্রায়োনিক স্টেজে যেটা প্রকাশ শুরু হলো দ্যাট ইজ টার্মড প্রাইমারি মেরিস্টেম। এরকম প্রাইমারি মেরিস্টেম কোথায় কোথায় পাওয়া যাবে, খেয়াল করে দেখো এই লাইনটুকু একটু হচ্ছে ডিফারেন্ট চলে আসছে, তাই না? সেটা হচ্ছে এট দ্য অ্যাপেক্স অফ রুট এন্ড স্টেম। তাহলে এটা হচ্ছে পার্থক্য। দেখো এটা একটা অব্দ ছিল, অ্যাপেক্স অফ রুট অফ স্টেম, একটা টিপ শব্দটা দেওয়া ছিল, আর এখানে কোনো প্রকার টিপ নাই, এট দ্য অ্যাপেক্স অফ রুট এন্ড স্টেম আর দ্য প্রাইমারি মেরিস্টেম, এই জায়গাটুকু ভালো করে ডিফারেন্সিয়েট করে রাখবা। ওকে, তাহলে এটা কাজ কি, এটা ডিভিশন হলে কি হবে, ডেফিনিটলি উদ্ভিদের প্ল্যান্টে কি হবে, দৌড় মানে লেন্থ বাড়বে, তাই না? সো বাই দ্য ডিভিশন প্ল্যান্ট গ্রোজ ইন লেন্থ। ওকে, লেন্থ বাড়বে, এবং এটা কাজ কি, দিস টিস্যু ইজ ক্যাপেবল অফ ডিভিশন টিল ডেথ, মানে মৃত্যু আগ পর্যন্ত কন্টিনিউয়াস সেল ডিভিশন হতে থাকবে। সো এটা হচ্ছে কি আমাদের সেল ডিভিশন ক্যাপাসিটি হচ্ছে কি প্রলং টিল ডেথ, লম্বা থাকতে থাকবে। ওকে, এবং অরিজিনেট করবে কোথা থেকে, বলছি প্রো মেরিস্টেম থেকে অরিজিনেট করতেছে, প্রো মেরিস্টেম থেকে অরিজিনেট করবে। আচ্ছা, এটা তাহলে কাজ কি হয়, প্রাইমারি মেরিস্টেম এত কাজ করলো, লেন্থ বৃদ্ধি করার ব্যবস্থা করতেছে, আর কি করবে এখান থেকে পরবর্তীতে প্রাইমারি টিস্যু তৈরি হবে, এটা ভালো টিস্যু প্রাইমারি মেরিস্টেম মানে প্রাথমিক ভালো টিস্যু, প্রাথমিক ভালো টিস্যু থেকে পরবর্তীতে কি তৈরি হবে, প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি হবে। তাহলে এখান থেকে স্থায়ী টিস্যু তৈরি হবে। সো প্রাইমারি মেরিস্টেম থেকে আবার পরবর্তীতে কি হচ্ছে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু আরেকটা ওয়ার্ড আমরা পাইলাম, যেটা হচ্ছে এখান থেকে তৈরি হওয়ার ব্যবস্থা করবে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু।
ওকে, এই শব্দটা কিন্তু ভালো করে খেয়াল করে রাখতে হবে। তাহলে তোমার কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রাইমারি মেরিস্টেমের উৎপত্তি হয় প্রোমেরিস্টেম থেকে। আর প্রাইমারি মেরিস্টেম থেকে কি সৃষ্টি হয়? প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। এটা লেন্থ বৃদ্ধির ফলে কি হবে? এটা লেন্থের কারণে প্ল্যান্ট কি হবে? প্ল্যান্ট হচ্ছে গিয়ে লেন্থ বাড়বে কোষ সেল ডিভিশনের কারণে। ওকে, তারপর চলে আসে সেকেন্ডারি মেরিস্টেম। এটা নাম সেকেন্ডারি কেন বলা হয়েছে? একটু আগে বলছিলাম যে সেকেন্ডারি মানে হচ্ছে এমব্রায়োনিক স্টেজে তৈরি হয় না, মানে পরে যে তৈরি হয়েছে। পরে যে তৈরি হয়েছে কার থেকে তৈরি হয়েছে? কোন একটা পার্মানেন্ট টিস্যু থেকে তৈরি হয়েছে। তাহলে আমরা মেইন কনসেপ্ট হচ্ছে পার্মানেন্ট টিস্যু সেল ডিভিশন হওয়ার কথা না, মেরিস্টেম টিস্যু সেল ডিভিশন হওয়ার কথা। ওকে, বাইনি হোক কোন একটা পার্মানেন্ট টিস্যু থেকে যে মেরিস্টেম টিস্যু তৈরি হচ্ছে, তাহলে এটা এমব্রায়োনিক স্টেজে তৈরি না, লেটার লাইফ পরবর্তী একটা সময় তৈরি হয়েছে। এইজন্য এটাকে প্রাইমারি না বলে এটাকে বলা হয়েছে সেকেন্ডারি। এটাকে বলা হয়েছে সেকেন্ডারি। এটার নাম কি? সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম তাহলে যেটা প্রাইমারি হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। ওকে, সেকেন্ডারি মেরিস্টেম কই থেকে তৈরি হচ্ছে? আমার পার্মানেন্ট টিস্যু থেকে। ওকে, এটা কোথা থেকে তৈরি হবে? এই যে পার্মানেন্ট টিস্যু আছে, পার্মানেন্ট টিস্যু থেকে তৈরি হবে এটা। ওকে, the mesotelic tissue which originated from the permanent tissue is known as secondary meristem. ওকে, secondary meristem কি করবে? They develop much later in life, যেটা আমি তোমাকে বলছিলাম যে পরবর্তীতে later in life after the embryonic stage, embryonic stage এর পরে। এটা এক্সাম্পল কি আছে? এর এক্সাম্পল যেমন একটা দুটো জিনিস নাম ক্যাম্বিয়াম থাকবে, কর্ড ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম is nothing but কর্ড মানে হচ্ছে উদ্ভিদের বাইরে যেটা বাকুলের মতো থাকে, সেই পার্টটুকু থেকে এই জায়গাটুকু হচ্ছে আমাদের কর্ড ক্যাম্বিয়াম পাওয়া যেতে পারে। আর এটা কি করতেছে? এটা ইন্টারফেসিকুলার হচ্ছে আমাদের মাসকুলার বান্ডল করবে, জাইলোফ্লোয়েম মধ্যে লেখা আছে, ফেসিকুলার টিস্যু বলা হয়। তাহলে ফেসিকুলার মাঝখানে হচ্ছে যে ক্যাম্বিয়াম থাকে সেটা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেমের এক্সাম্পল। সেকেন্ডারি মেরিস্টেমের সেল ডিভিশন উদ্ভিদ কিভাবে হবে? উদ্ভিদ ডায়ামিটার বৃদ্ধি পাবে, এটা ব্যাস বৃদ্ধি পাবে, এটা প্রস্থ বৃদ্ধি পাবে, তাই না? ওকে, তাহলে এই যে সেটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় ক্লিয়ার থাকতে হবে। এগুলো হচ্ছে পরীক্ষায় আলাদা করে কি করা যাবে না, এগুলো পুরো মুখস্থ রাখার জিনিস না, এগুলো মাথার মধ্যে থাকবে। পরীক্ষায় যে কোনো প্রপার্টি দিলে আমরা ঝটপট অ্যান্সার করে ফেলবো। ওকে, নেক্সট কোশ্চেন আসো অ্যাকর্ডিং টু লোকেশন। প্রথমটা বুঝতে এই অংশটা আরো সহজ হয়ে যাবে। তো বেসড অন লোকেশন আমরা তিনটা পার্ট ভাগ করতে পারি, একটা হচ্ছে এপিক্যাল, একটা হচ্ছে ইন্টারক্যালারি, আর একটা হচ্ছে ল্যাটারাল। তো এপিক্যাল আমরা বুঝতে পারছি যেটা অ্যাপেক্সে অবস্থান করছে সেটা কিন্তু এপিক্যাল। ওকে, তাহলে ল্যাটারাল আমরা যে সাইডে অবস্থান করছে, পাশে অবস্থান করছে সেটা ল্যাটারাল। আর ইন্টারক্যালারি ইন্টারনাল মধ্যে হচ্ছে দুইটা পার্মানেন্ট টিস্যু মাঝখানে, সরি দুইটা পার্মানেন্ট টিস্যু মাঝখানে হচ্ছে গিয়ে আবার কোন টিস্যু থাকে সেটা নাম বলছিলাম ইন্টারক্যালারি মেরিস্টেম। আচ্ছা, তাহলে এখন দেখো ফার্স্ট আমরা এপিক্যাল মেরিস্টেম নিয়ে পড়াশোনা করতে হবে। এপিক্যাল মেরিস্টেম সম্পর্কে কি বলতে পারে? ফার্স্ট কথা, এপিক্যাল মেরিস্টেম যাহা জিনিস, যাহা এপিক্যাল মেরিস্টেম সেই একই জিনিসের আরেকটা নাম হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। যাহা প্রাইমারি মেরিস্টেম সেটা এপিক্যাল মেরিস্টেম। তাহলে এটা আরেকটা জিনিস হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। উৎপত্তি অনুসারে অ্যাকর্ডিং টু অরিজিন এটা প্রাইমারি মেরিস্টেম, অ্যাকর্ডিং টু লোকেশন দিস এপিক্যাল মেরিস্টেম। একই জিনিস, দুটো একই জিনিস। তাহলে আমরা চিন্তা করে উৎপত্তি হবে থেকে বেসিক উৎপত্তি প্রোমেরিস্টেম থেকে আসবে, প্রোমেরিস্টেম থেকে আসবে। তাহলে কোন জায়গায় পাবে এপিক্যাল মেরিস্টেম? একই জিনিস, আগের মধ্যে যেটা পাইছো কোন জায়গায় পাওয়া গেছে? মূল এবং কাণ্ড মানে অ্যাপেক্স এবং মূল রুট এবং স্টেম। এটা যে অ্যাপেক্স ছিল, রুট এন্ড স্টেম যে অ্যাপেক্স ছিল সেই অ্যাপেক্সে পাওয়া যাবে। মূল কাণ্ডে আমরা বলছি অগ্রভাগে। তাহলে এই মেরিস্টেম টিস্যু which are located at the apex of root and stem or branches, যে কোনো কিছু অ্যাপেক্সে যা থাকবে সেটাকে আমরা বলবো এপিক্যাল মেরিস্টেম। এটা কি বলবো আমরা? এপিক্যাল মেরিস্টেম। ওকে, তাহলে সব কথা এটা কারণে সেল ডিভিশন কি করবে? এটা কারণে সেল ডিভিশন তোমার লেন্থ বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে লেন্থ বাড়বে। ওকে, আর কি করবে? ফাংশন কি হবে এপিক্যাল মেরিস্টেম থেকে? এটা ফাংশন বলছি কি? প্রাইমারি মেরিস্টেম থেকে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু তৈরি হয়। তাহলে একই জিনিস এপিক্যাল মেরিস্টেম থেকে কি হবে? এই যে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, কারণ দুটো একই জিনিস, দুটো নাম কিন্তু হচ্ছে একই, দুটো আলটিমেটলি একই জিনিস। তাহলে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু এটা তৈরি হচ্ছে এপিক্যাল মেরিস্টেম থেকে, ট্রু। যদি বলি এটা প্রাইমারি মেরিস্টেম থেকে তৈরি হয়, এটাও ট্রু। তাহলে দুইটার কাছে আমি সব কথা বলতে পারি এপিক্যাল মেরিস্টেম এবং প্রাইমারি মেরিস্টেম, দুটো আলটিমেটলি একই। এখান থেকে আমার তৈরি হবে যেটা হচ্ছে প্রাইমারি পার্মানেন্ট টিস্যু, প্রাইমারি পার্মানেন্ট টিস্যু। ওকে, ওকে, দুটো আলটিমেটলি একই জিনিস হচ্ছে ডিরেক্ট করতেছে। ওকে, তারপর খেয়াল করে দেখো ইন্টারক্যালারি মানে হচ্ছে কি? ইন্টারক্যালারি মানে হচ্ছে দুটো মাঝখানে থাকতেছে। দুটো মাঝখানে মানে কি রকম? মেরিস্টেম টিস্যু লোকেটেড ইন বিটুইন টু পার্মানেন্ট টিস্যু। এই শব্দটা মনে রাখবা। দুটো পার্মানেন্ট টিস্যু মাঝখানে থাকার কারণে এটা নাম বলছিলাম ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেম। ওকে, ইন্টারক্যালারি মেরিস্টেম কি ধরনের টিস্যু? এটা হচ্ছে গিয়ে এই প্রাইমারি টিস্যু, এটা হচ্ছে প্রাইমারি টিস্যু। ওকে, এটাও প্রাইমারি মেরিস্টেম টিস্যু। তাহলে ইন্টারক্যালারি মেরিস্টেম ইজ টাইপ অফ প্রাইমারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেম একটা প্রাইমারি মেরিস্টেম। ওকে, খালি পার্থক্য হচ্ছে এটার অবস্থান, খালি পার্থক্য হচ্ছে এটার অবস্থান। তাহলে অবস্থান কোথায়? যে কোনো দুটো নোডের মাঝখানে, পাতার মাঝখানে, পাতার পর্ব মধ্যে জায়গাটুকু নোডে। তাহলে লোকেটেড এট দ্য লিফ বেস, পাতার গোড়াতে, বেস অফ ইন্টারনোড, জাংশন অফ নোড। এই যখন এই ধরনের কথা দেখবা তখন হচ্ছে মনে মনে চিন্তা করবা লিফ বেস, বেস অফ ইন্টারনোড, জাংশন অফ নোড। তখন মনে মনে চিন্তা করবা এটা কি হয়? এটা ইন্টারক্যালারি মেরিস্টেম। ওকে, এটা কি হয়? এটা প্রাইমারি টিস্যু, প্রাইমারি মেরিস্টেম। ওকে, দিস ইজ অলসো প্রাইমারি মেরিস্টেম। আচ্ছা, তাহলে এটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, এটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। ওকে, আচ্ছা, তারপর খেয়াল করে দেখো ল্যাটারাল মেরিস্টেম। তাহলে ল্যাটারাল মেরিস্টেম কোনটা হবে? যাহা একটু আগে বলছো সেকেন্ডারি মেরিস্টেম, এটা একটা অবস্থানের নাম বলতে এটাকে বলছি কি? ল্যাটারাল মেরিস্টেম। তাহলে ল্যাটারাল মেরিস্টেম আর সেকেন্ডারি মেরিস্টেম কিন্তু একই জিনিস। তাহলে এটা উৎপত্তি হবে কোন জায়গা থেকে? এটা উৎপত্তি হবে ডেফিনিটলি কোনো পার্মানেন্ট টিস্যু থেকে। পার্মানেন্ট টিস্যু থেকে তৈরি হচ্ছে, এটার জন্য নাম হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। অবস্থান যেহেতু সাইড ল্যাটারাল, দ্যাটস আরেকটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। ওকে, তাহলে খেয়াল করে দেখো এটাকে পাওয়া যায় ইন বিটুইন টু পার্মানেন্ট টিস্যু। ওকে, মেরিস্টেমগুলোকে কিন্তু ল্যাটারালি থাকবে। ওকে, দ্যাট অরিজিনেটেড ফ্রম পার্মানেন্ট টিস্যু, যে কথা বলা হয়েছে পার্মানেন্ট টিস্যু থেকে উৎপত্তি লাভ করবে, পার্মানেন্ট টিস্যু থেকে উৎপত্তি লাভ করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। দ্যাটস অলসো সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে এটা আমরা বলি এটা আরেকটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম। ওকে, ওকে, তাহলে খেয়াল করে দেখো এটাকে আমরা কোন জায়গায় পাইতে পারি? এই যে হচ্ছে কি আমরা দেখছিলাম সেকেন্ডারি মেরিস্টেমের যে এক্সাম্পল দেখছিলাম, বললাম না ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম। সেম জিনিস এটা হলো এক্সাম্পল, আমি ভর্তি পেতে পারি ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এই যে হচ্ছে কর্ড ক্যাম্বিয়াম। এই দুটো হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমের এক্সাম্পল, এটা সেকেন্ডারি মেরিস্টেমের এক্সাম্পল। একই জিনিস এটা কারণে প্ল্যান হচ্ছে ডায়ামিটার বাড়বে, তাই না? ওকে, তাহলে এই প্রাইমারি হচ্ছে আমাদের দুটো মেরিস্টেম আমরা হচ্ছে কি করলাম? মোটামুটি বসে খেলাম। তাহলে খেয়াল করে এখানে হচ্ছে তিনটা পার্থক্য আছে, এপিক্যাল, ইন্টারক্যালারি এবং ল্যাটারাল মেরিস্টেম। তিনটা পার্থক্য আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এটা তেমন কিছু হবে পারতে প্রবলেম হয় না। প্রথম পয়েন্ট আমরা দেখে রাখবো। ওকে, তারপর খেয়াল করে দেখো যেটা হচ্ছে ইন্টারক্যালারি এবং এপিক্যাল দুটো প্রাইমারি মেরিস্টেম, দুটো হচ্ছে গ্রোথের সাথে রিলেটেড থাকবে, দুটো হচ্ছে প্রাইমারি গ্রোথের সাথে রিলেটেড থাকবে। ল্যাটারাল মেরিস্টেম বলছি সেকেন্ডারি, সেকেন্ডারি গ্রোথের সাথে রিলেটেড থাকবে। ওকে, তারপর খেয়াল করে দেখো খালি পার্থক্য এই জায়গায় যে এটা ডেভেলপমেন্ট পার্টিসিপেট করে, কিন্তু এটা ইন্টারক্যালারি যে এই জায়গায় পয়েন্ট আলাদা, নট অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। আরেকটা কি দুটো হচ্ছে কি প্রথম যেটা দুটো হচ্ছে লেন্থ থেকে পার্টিসিপেট করবে, এটা গার্ড পার্টিসিপেট করবে। এই ফাংশনগুলো এই পয়েন্টটা তোমাদের কনফিউজ করে দেয়, জানার পয়েন্ট ভালো করে দেখতে হবে, জানার পয়েন্ট ভালো করে দেখতে হবে। ঠিক আছে, চার এই পয়েন্টটা। ওকে, বাকিগুলো মোটামুটি তোমরা পারবা। ওকে, এখন তোমরা নিজেরা পাশে হচ্ছে অ্যাকর্ডিং টু প্লেন, প্লেন মানে হচ্ছে আমরা আলাদা করে ভাগ করতে পারি, কয় প্লেনে ভাগ হচ্ছে? এটা হচ্ছে তিনটা প্লেনে যদি ভাগ সেল ডিভিশন হয়, তিনটা প্লেনে অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো প্লেনে যদি সেল ডিভিশন হতে থাকে তখন আসলে কি হবে? তখন হচ্ছে বাড়বে, সেটা হচ্ছে ঘনত্ব, ডেনসিটি বাড়বে, তাই না? তাহলে হচ্ছে এটাকে আমরা কি বলছি? তাহলে এটাকে আমরা বলার চেষ্টা করছি সেটাকে বলি মাস। যখন সেল ডিভিশন তিনটা প্লেনে হয়, অল প্লেন সকল প্লেন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি কি? মাস মেরিস্টেম। তাহলে মাস মেরিস্টেমের ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্সাম্পল কি খেয়াল করে দেখো আমরা এটা ফলে কি হবে? ডেনসিটি বাড়বে যখন সবগুলো প্লেনে হবে। এটা এক্সাম্পল হচ্ছে এমব্রায়ো, পোলেন স্যাক, এন্ডোস্পার্ম, মেরুলা এবং কর্টেক্স। তাহলে কর্টেক্স, মেরুলা, তারপর হচ্ছে পোলেন স্যাক, এন্ডোস্পার্ম, গ্রোয়িং এমব্রায়ো, এই সবগুলো হচ্ছে আমরা মনে রাখতে পারি, তাই তো? এন্ডোস্পার্ম, এমব্রায়ো, তারপরে কর্টেক্স, মেরুলা, এই সবগুলো এক্সাম্পল হচ্ছে মাসের ক্ষেত্রে। এরপর যেটা সেটা নাম হচ্ছে প্লেন মেরিস্টেম। প্লেন মানে হচ্ছে কয়টা হবে? প্লেন হচ্ছে প্লেট যদি মনে চিন্তা করো তাহলে হচ্ছে দুটো প্লেন, দুটো প্লেনের হচ্ছে আমাদের কি ডিভিশন হবে। দুটো প্লেন হচ্ছে অনলি টু প্লেন, দুটো প্লেন ডিভাইড হলে আমরা বলছি প্লেট। ওকে, তাহলে প্লেটের ফলে আসলে কি বাউল ছিল? প্লেটের ফলে আসলে বাউল ছিল কি? দুটো প্লেন হলে আসলে ক্ষেত্রফল বাউল, তাই না? লেন্থ আর ব্রেড যদি বাড়বে ক্ষেত্রফল বাউল, তাহলে কিন্তু এক্স মধ্যে ক্ষেত্রফল লেখা আছে, লেখা আছে এক্স আমাদের দুটো প্লেন হলো, এটা কারণে কি বাড়বে? এই যে ভলিউম বাড়বে। লাগেটা বলছি ডেনসিটি, এখানে বলছি ভলিউম। এটা হচ্ছে এখানে একটা কনফিউশন ক্রিয়েট করে। সো পরীক্ষা তোমাকে দিতে পারে কি বাড়বে? এটা ফলে বেসিক্যালি বাড়ছে ভলিউম। তাহলে এক্সাম্পল কি হচ্ছে? লিভ এবং গ্রোয়িং এপিডার্মিস, পাতা, পাতা, তাই তো? তাহলে হচ্ছে কি আমরা পাতা দুটো দিয়ে মনে রাখতাম। পাতা মানে হচ্ছে পা মানে হচ্ছে পাতা আর টা মানে হচ্ছে ত্বক। ওকে, তাহলে হচ্ছে তাহলে বডি ছিল পাতা আর ত্বক যেগুলো ছিল সেই পাতা দিয়ে বাংলা মনে একটা ইজি হয়ে যেত, সেটা হচ্ছে পাতা। ওকে, আর পাতার পা মানে হচ্ছে প্লেট বলতাম, প্লেট হচ্ছে সময় পদি। তাহলে পাতার মধ্যে সব আছে, পাতা মানে হচ্ছে পা মানে হচ্ছে প্লেট, পা মানে হচ্ছে কি পাতা আর টা মানে হচ্ছে ত্বক, মানে হচ্ছে এপিডার্মিস যেটা বলছি। সেই সবগুলোকে আমরা হচ্ছে এটা মনে রাখতাম প্লেট মেরিস্টেম। ওকে, আর রিব মেরিস্টেম, রিব মানে হচ্ছে আমাদের পশুটা, তাই না? রিব বা পশুটা একটা লম্বা লাইন, পশুটা হচ্ছে একটা বরাবর, এক লাইন বরাবর পশুটা। ঠিক আছে, একটা তল বরাবর একটা লাইন বরাবর যদি বাড়া শুরু করে দেয় তখন সেটাকে বলবো রিব। রিবের এক্সাম্পল কি? তাহলে হচ্ছে অনলি ওয়ান প্লেন, এক জায়গায়। তাহলে এক্সাম্পল কি হতে পারে? গ্রোয়িং রুট এন্ড মিডল এরিয়া অফ স্টেম। ওকে, স্টেম এবং হচ্ছে রুটের ক্ষেত্রে এগুলো আমরা পাই। আর বাংলা মনে একটা লজ্জা দিয়ে, লজ্জা। তো লজ্জা আসলে কি? যে লজ্জা ল মানে হচ্ছে মূলের, এই ল মানে হচ্ছে মূল, মনে একটা মূল। আর যা যেটা এটা হচ্ছে মজ্জা। ওকে, এটা যেমন একটা মজ্জা। তাহলে মূলের মজ্জা এই প্রকার আমরা মনে করতে লজ্জা। এটা হচ্ছে গ্রোয়িং রুট, যে কোনো রুট যখন হচ্ছে লম্বা হবে বড় থাকবে, তাহলে মূল যেটা গ্রো করতেছে সেটা একটা বরাবর। আর মজ্জা মিডুলারি, এই মিডুলারি মজ্জা যেটা এটা হচ্ছে মিডুলারি, মজ্জা দিয়ে মনে রাখতে। এই বরাবর যেটা
মিডল বডি যেটা এই পার্টটা হচ্ছে মনে রাখতে হচ্ছে এই অংশটুকু বাড়লে হচ্ছে আলটিমেটলি কি করতেছে এটা হচ্ছে বেসিক্যালি কি করবে একটা প্লেন বরাবর সেল ডিভিশন হবে ওকে তাহলে আজকে দিনের ফার্স্ট কুইজ তোমাদের জন্য যেটা আমরা শুরু করলাম ফার্স্ট কুইজ কোনটা সেটা হচ্ছে গ্রোথ অফ প্ল্যান্ট অর্গান ইন মাস অর্গান ডিভিশন অফ ওকে তাহলে এটা হচ্ছে আসলে ঘনত্ব যেটা বোঝানো হয়েছে এটা হচ্ছে মাস মিনিস্ট্রির কারণে হচ্ছে এটা কি হবে ডেন্সিটি বা মাস বাড়তে পারে হচ্ছে মাস মিনিস্ট্রির কারণে ওকে এটা এগনেস টুলি আদনান রাহিন অপসরা সানজিদা বক্তিয়ার আজম ওকে গুড আচ্ছা তারপর খেয়াল করে দেখো হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন এই ফাংশনের উপর তিনটা ক্লাসিফিকেশন আমরা মোটামুটি দেখে আসছি অ্যাকর্ডিং টু অরিজিন অ্যাকর্ডিং টু লোকেশন অ্যাকর্ডিং টু সেল ডিভিশন প্লেন এরপর যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু ফাংশন নাম দেখে বোঝা যাচ্ছে প্রোটোডার্ম ডার্ম মানে তো ডার্মের সাথে ত্বকের সাথে রিলেটেড তাহলে ত্বকের হচ্ছে আবরণ দেয়া বাইরে থেকে রক্ষা করে প্রোটোডার্মে ঠিক একই রকম কাজ হবে ওকে তারপর খেয়াল করে প্রোক্যাম্বিয়াম প্রোক্যাম্বিয়ামের মধ্যে ক্যাম্বিয়াম হচ্ছে মাসকুলার বান্ডেলের সাথে রিলেটেড ক্যাম্বিয়াম হচ্ছে মাসকুলার বান্ডেলের সাথে মাসকুলার বান্ডেল মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম তাহলে পরিবহনের সাথে যে কাজ করছে সেটা আমরা বলতেছি কি প্রোক্যাম্বিয়াম তাহলে প্রোক্যাম্বিয়ামের উপাদানগুলোর নাম হচ্ছে ক্যাম্বিয়াম জাইলেম এবং ফ্লোয়েম ক্যাম্বিয়াম জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো আমরা বলতেছি প্রোক্যাম্বিয়াম এটা হচ্ছে যেটা মাসকুলার টিস্যু তৈরি করার ব্যবস্থা করতেছে আচ্ছা আরেকটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম মানে ত্বক এবং মাসকুলার বান্ডেল বাদ দিলে বাকি যা কিছু থাকে সবকিছু একত্রে নাম হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম এর মধ্যে সবকিছু পড়ে যাবে যেমন হচ্ছে কর্টেক্স যেমন হচ্ছে পিট মেডুলা তারপর হচ্ছে মেডুলা বা পিটরে যা কিছু আছে সবকিছু গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে পড়ে যাবে আর তাহলে প্রোটোডার্মের মধ্যে কি থাকছে ওই যে আমাদের বাইরে যে আবরণ দেখো মেরিস্টেম সেল ফর্ম প্ল্যান এপিডার্মস ইজ কল্ড প্রোটোডার্ম এপিডার্মস এবং এপিডের্ম এটা আমরা একটু পরে হচ্ছে অনেক ডিটেইলস আলোচনা করব তাহলে প্রোটোডার্ম এটা ফাংশন হচ্ছে কি করবে বাইরে থেকে রক্ষা করার ব্যবস্থা করবে এই ভাগ করা হয়েছে এখন একটা জিনিস খেয়াল করে দেখো এই ফ্লোচার্টটা আসলে কি বোঝানোর চেষ্টা করছে এই ফ্লোচার্টটা যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যত ধরনের হচ্ছে টিস্যু আছে ভাজক টিস্যু হোক বা যে কোনো ধরনের টিস্যু সবকিছু উৎপত্তি কোন জায়গা থেকে এপিক্যাল মেরিস্টেম এই শব্দটি মনে রাখতে হবে এপিক্যাল মেরিস্টেম ইজ দ্য সোর্স অফ অল টিস্যু সকল টিস্যু উৎপত্তি হয় এপিক্যাল মেরিস্টেম থেকে এপিক্যাল মেরিস্টেম থেকে তৈরি হচ্ছে প্রোটোডার্ম তারপর হচ্ছে ত্বকের ব্যবস্থা করতেছে ডার্মিস তৈরি করলো এখান থেকে গ্রাউন্ড টিস্যু তৈরি হচ্ছে সেই গ্রাউন্ড টিস্যু থেকে হচ্ছে বাকি অংশ তৈরি হবে এখান থেকে মাসকুলার বান্ডেল মানে প্রোক্যাম্বিয়াম তৈরি হচ্ছে সেই প্রোক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লোয়েম এবং মাসকুলার বান্ডেল তৈরি হবে সেগুলো থেকে পরবর্তীতে সেকেন্ডারি টিস্যু উৎপন্ন হতে পারে সেখান থেকে পরবর্তীতে সেকেন্ডারি টিস্যু উৎপন্ন হতে পারে ওকে তাহলে এই শব্দটা মনে রাখতে হবে পরীক্ষা হিসেবে লাইনটা দিতে পারে যে এপিক্যাল মেরিস্টেম ইজ দ্য সোর্স অফ অল টিস্যু হুইচ ওয়ান ইজ দ্য সোর্স অফ অল টিস্যু ওকে এটা তোমাকে মনে রাখতে হবে ওকে নেক্সট কোশ্চেন ফর্মেশন অফ মাসকুলার বান্ডেল ইজ দ্য ফাংশন অফ মাসকুলার বান্ডেল ফাংশন কার কাজ খুবই সিম্পল একটা কোশ্চেন আচ্ছা সালসাবিল হ্যাঁ সালসাবিল তাহলে হচ্ছে যে আমাদের আমরা অপশনগুলো দেখছিলাম আচ্ছা আমি হাইপোডার্মিস সবগুলো একটু পরে আমরা আলোচনা করা শুরু করব কার পার্টের মধ্যে হাইপোডার্মিস করতেছে কার পার্টের মধ্যে এন্ডোডার্মিস করতেছে কার পার্টের মধ্যে এপিডার্মিস করতেছে আমি একটু পরে বলবো তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে আমরা জানি প্রোক্যাম্বিয়াম প্রোক্যাম্বিয়াম ভেরি গুড আচ্ছা তারপর দেখো কোশ্চেন হুইচ ইজ নট অরিজিনেটেড ফ্রম প্রোক্যাম্বিয়াম প্রোক্যাম্বিয়াম থেকে কোনটা অরিজিনেট করে না ওকে প্রোক্যাম্বিয়াম থেকে কোনটা অরিজিনেট করে না সালসাবিল ওকে অ্যাগনেস প্রোডাক্ট ওকে এখান থেকে কোনটা জাইলেম ফ্লোয়েম ক্যাম্বিয়াম হয় তাহলে এটা হচ্ছে কর্টেক্স হ্যাঁ কর্টেক্স ওকে তাহলে এতক্ষণ যারা কোনো সবকিছু হচ্ছে আগে কোশ্চেন লিডার বডি আমরা খেয়াল করে আগের কুইজে ওকে ভেরি গুড তোমাদের পারফরম্যান্স খুবই চমৎকার হচ্ছে সবগুলো তোমাদের পারি তোমাদের আগে পড়া হয়েছে নেক্সট যেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু পার্মানেন্ট টিস্যু সাথে তোমার কি তোমার মেরিস্টেম টিস্যু দুই মনোমন পার্থক্য ডিফারেন্স করা যাবে মেরিস্টেম অপোজিট বলতে বসাতে পারো তাহলে তোমার পার্মানেন্ট অর্ডার হয়ে যাবে তাহলে আমি খেয়াল করে এটা কম বেশি কি ছিল খুব বেশি ইম্পর্টেন্ট না তাই রিডিং দিয়ে হয়ে যায় সলিউশন করবে আমরা জানি ওকে আচ্ছা এখানে দুই ধরনের সেল পাওয়া যেতে পারে একটা লিভিং পাওয়া যেতে পারে ডেড পাওয়া যেতে পারে দুই ধরনের টিস্যু থাকতে পারে এখানে ওকে এখানে হচ্ছে সাইটোপ্লাজম কি হবে কম্পারেটিভলি লেস হবে আগে যেমন সাইটোপ্লাজম যতটুকু পাইছে এর থেকে কম হবে এই ফাংশনগুলো আমাদের দেয় না যেটা দেয় সেটা হচ্ছে এটা সেল ওয়ালটা সেল ওয়াল ইজ কম্পারেটিভ থিং আগে সেল ওয়াল বলছিলাম পাতলা সেল ওয়াল এখানে সেল ওয়াল কি আরেকটা জিনিস হচ্ছে সেল ভ্যাকিউল এখানে সেল ভ্যাকিউল থাকবে এবং সেটা কম্পারেটিভলি লার্জ কারণ একটা সেল ভ্যাকিউল যদি থাকে মনে হয় একটা সেল এই সেলের ভিতরে জায়গা হচ্ছে বড় করে একটা ভ্যাকিউল আছে এই ভ্যাকিউল থাকার কারণে নিউক্লিয়াস কি হবে নিউক্লিয়াস একটা সাইডে পুশ হয়ে যাবে এটা ভ্যাকিউল যদি সেল ভ্যাকিউল বড় থাকে নিউক্লিয়াস একটা সাইডে সরে আসছে ওকে তাহলে আমাদের নিউক্লিয়াস হবে কম্পারেটিভলি স্মলার এন্ড রিমেইনস এট সাইড যেটা একটা সাইডে থাকবে এই পার্থক্যটা আমাদের জন্য আরেকটা মনে রাখার মতো আর কি হতে পারে ওইখানে আমরা দেখছিলাম কোনো সেল মাসলে স্পেস নাই ইন্টারসেলুলার স্পেস নাই এখানে মেবি প্রেজেন্ট অর মে নট নাও থাকতে পারে এবং এই ফাংশনগুলো আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট আর সেলগুলো লিভিং হতে পারে ডেড হতে পারে দুইভাবে হতে পারে ওকে তাহলে পার্মানেন্ট টিস্যু কাজ কি পার্মানেন্ট টিস্যু আমরা যদি ক্লাসিফাই করছি আমরা পার্মানেন্ট টিস্যু কাজ হচ্ছে কি তাহলে আগে বলছিলাম যে হচ্ছে মেরিস্টেম টিস্যু কাজ বলছিলাম যেটা লেন বৃদ্ধি করবে ডায়ামিটার বৃদ্ধি করবে তারপর মেরিস্টেম টিস্যু থেকে পার্মানেন্ট টিস্যু তৈরি হওয়ার ব্যবস্থা হবে এই ফাংশনগুলো আমরা আগেবার বলছিলাম এই জায়গাতে যে কি হচ্ছে এটা খেয়াল করে দেখো ইম্পর্টেন্ট ফাংশন কি ফুড সিনথেসিস করবে ট্রান্সপোর্ট অফ ওয়াটার এন্ড ফুড ট্রান্সপোর্ট করবে স্টোর করবে এবং রিলিজ দিবে এই যে চারটা ফাংশন এই চারটা ফাংশনের প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা দুটো স্টার মার্ক দিয়ে রাখবো খুবই ভালো করে পড়তে হবে ওকে আচ্ছা এটা ভালো করে পড়তে হবে আচ্ছা এখন তাহলে হচ্ছে পার্মানেন্ট টিস্যু ক্লাসিফাই করা ট্রাই করি পার্মানেন্ট টিস্যু ক্লাসিফাই করে কি হবে খেয়াল করে খুবই সিম্পল প্রথমটা হচ্ছে সিম্পল টিস্যু সহজ আচ্ছা সিম্পল পরে কি আরেকটু সিম্পল ছাড়া আরেকটু কমপ্লেক্স আরেকটু হচ্ছে কমপ্লেক্স ওকে সিম্পল কমপ্লেক্স লাস্ট যেটা হচ্ছে সিক্রেটরি তাহলে নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে তিনটা একটা হচ্ছে কি থ্রি টাইপস একটা হচ্ছে সিম্পল একটা হচ্ছে কমপ্লেক্স আরেকটা হচ্ছে সিক্রেটরি এটা নাম মনে রাখতে হবে ওকে ওই প্রথম কোশ্চেন দিতে পারে which is not permanent issue which is not permanent issue ওই তাহলে কারণে যখন আমরা বেশি পড়া নিয়ে পরীক্ষা হলে তখন এই সহজ শব্দগুলো যাবে কি মনে পড়ছে না এই সিক্রেটরি জায়গায় চার নম্বরে অন্য কোনো অপশন দিতে পারে এটা হচ্ছে তোমাকে কনফিউজ করে দিবে অথবা সিম্পল পরে কমপ্লেক্স দিও তারপর এরপর আরেকটা অপশন দিও কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপর সিক্রেটরি তুমি তারপর করতে যাও ভুল করে ফেলতে পারো ওকে বি কেয়ারফুল अबाउट दैट আচ্ছা তো ফাংশনগুলো আমি একটু পরে যখন ক্লাসিফাই করব তখন পড়তে দেখো কয়ভাবে আছে প্রথম আমরা সিম্পল টিস্যু তিন প্রকার সেল থাকে একটা হচ্ছে প্যারেনকাইমা একটা হচ্ছে কোলেনকাইমা একটা হচ্ছে স্প্লেনেনকাইমা ওকে প্যারেনকাইমা টিস্যু হচ্ছে অ্যালাইভ সজীব জীবিত এটা সেল ওয়াল কম্পারেটিভ থিন থাকে পাতলা থাকে এবং প্যারেনকাইমা সেলগুলো আসলে কোন জায়গায় থাকে ওই কর্টেক্স যেটা আছে সেই কর্টেক্সের মধ্যে প্যারেনকাইমা সেল থাকে তাহলে কর্টেক্সের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা ফুড স্টোরেজ করা তাহলে হচ্ছে প্যারেনকাইমা সেলের কাজ হবে ফুড স্টোরেজ করা এবং কি করতে পারবে সে হচ্ছে খাদ্য সংশ্লেষণ ফটোসিনথেসিস করতে পারবে তাহলে খাদ্য তৈরি করা মানে ফটোসিনথেসিস করা এবং খাদ্য জমা করা সঞ্চয় করা কাজ হচ্ছে প্যারেনকাইমা ওকে কোলেনকাইমা এবং স্প্লেনেনকাইমা টিস্যুগুলো যেগুলো আছে এই টিস্যুগুলো বেসিক্যালি কি করে থাকে স্ট্রেন্থ দেয় দৃঢ়তা প্রদান করে ওকে মেকানিক্যাল স্ট্রেন্থ দেওয়ার ব্যবস্থা করে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা ডাইরেক্ট হচ্ছে কোলেনকাইমা এবং স্প্লেনেনকাইমা আর প্যারেনকাইমার কাজ হচ্ছে ফটোসিনথেসিস করে খাদ্য তৈরি করার ব্যবস্থা করা সেই খাদ্য জমা করার ব্যবস্থা করা এই কাজগুলো করে থাকে তাহলে এটা হচ্ছে সিম্পল টিস্যু একটা পার্ট আমরা দেখলাম ওকে আচ্ছা সিম্পল টিস্যু একটা অংশ দেখে ফেলতেছি আচ্ছা তারপর খেয়াল করে কমপ্লেক্স টিস্যু কমপ্লেক্স টিস্যু নাম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি একটা নাম জাইলেম একটা নাম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম আমাদের টিস্যু মাসকুলার বান্ডেল তৈরি পরিবহন টিস্যু তৈরি হয় না জাইলেম ফ্লোয়েম আর বাকি যেটা হচ্ছে সিক্রেটরি টিস্যু নাম খেয়াল করে দেখো একটা নাম হচ্ছে ল্যাটিস ফিগার একটা হচ্ছে গ্ল্যান্ডুলার গ্ল্যান্ডুলার টিস্যু থেকে কোনো ফলন তৈরি হবে গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে আর ল্যাটিস ফিগার টিস্যু নামগুলো ভালো করে মনে রাখতে হবে তাহলে এই জায়গাটা থেকে তোমাকে কি করতে হবে এই নামটা ভালো করে মনে রাখতে হবে ওকে তারপর কমপ্লেক্স টিস্যু এবং হচ্ছে সিম্পল টিস্যু এই বক্সটা দেখে মনে হয় খুবই সহজ কিন্তু এই বক্সটার হচ্ছে এক্সাম্পলগুলোর নামগুলো ভালো করে মনে রাখতে হবে ওকে তো আমাদের জন্য আজকে যেটা থার্ড কুইজ পার্টি which is not the correct property of permanent tissue পার্মানেন্ট টিস্যু হচ্ছে কারেক্ট প্রপার্টি না কোনটা এই খুব সহজ কোশ্চেন অ্যানসার হ্যাঁ সানজিদা তাড়াতাড়ি ওকে আচ্ছা প্রপার্টির মধ্যে না সেল ওয়ালটা খেয়াল করে দেখো সেল ওয়ালটা যেটা থিন বলছে আসলে সেল ওয়াল কিন্তু থিন না সেল ওয়াল হচ্ছে কি পার্মানেন্ট টিস্যুতে সেল ওয়াল হচ্ছে ঠিক কারণ তার সেল ডিভিশন দরকার নেই সেল ওয়াল পাতলা হবে না বলছিলাম সেল ওয়াল ইজ থিন এন্ড মেড অফ সেলুলোজ সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর থাকে কোন জায়গা থেকে ভাজক টিস্যু বা মেরিস্টেম টিস্যু থাকে এই ফাইবারটা পাওয়া যাবে না সো এটা ভালো করে মনে রাখতে হবে খেয়াল করে দেখো অন্যান্য প্রাণীর কনফিউশন তৈরি সব জায়গায় আছে ওকে তাহলে সিম্পল টিস্যু নাম খেয়াল করে দেখো আমরা সিম্পল কমপ্লেক্স এবং সিক্রেটরি টিস্যুর মধ্যে সিম্পল টিস্যু নাম আমরা জানি প্যারেনকাইমা কোলেনকাইমা স্প্লেনেনকাইমা তারপর থেকে কমপ্লেক্স টিস্যু আমরা জানতে হবে জাইলেম এবং কি ফ্লোয়েম
জাইলেম এবং ফ্লোয়েম, এই জাইলেম ফ্লোয়েম দিয়ে হচ্ছে কি করবে, এটাকে বলা হয় ভাস্কুলার টিস্যু বা ভাস্কুলার সিস্টেম, এটা আমরা বলবো। ওকে, আরেকটা হচ্ছে সিক্রেটরি, এখান থেকে সিক্রেটরি থেকে আমাদের এক্সাম্পল রাখতে হবে। তাহলে কি করতে সিক্রেশন করবে, লিকুইড সাবস্টেন্স কি হতে পারে, এনজাইম, ওয়াস্ট যেটা নাম হচ্ছে রেজিন, তারপর হচ্ছে গাম, তারপর ভোলাটাইল অয়েল, ওকে, অ্যাডিসিভ, এই যে নামগুলো এগুলো পরীক্ষা দিবে হচ্ছে সিক্রেটরি টিস্যু থেকে কোন কোন সাবস্টেন্স রিলিজ হয় অথবা হয় না, হুইচ সাবস্টেন্সেস আর রিলিজ অর ফাউন্ড ফ্রম সিক্রেটরি টিস্যু। সো এই কোশ্চেন দেওয়া থাকে নামগুলো মনে রাখতে হবে, এনজাইম, ওয়াস্ট বা রেজিন, গাম, ভোলাটাইল অয়েল এবং হচ্ছে অ্যাডিসিভ। ওকে, সিক্রেটরি টিস্যু থেকে পাওয়া যায়। এই সিক্রেটরি টিস্যু এটা হচ্ছে দুই প্রকার, আমরা বলছি অ্যাডিসিভ এবং হচ্ছে গ্র্যানুলার টিস্যু। সো এটা হচ্ছে এখানে আমাদের এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, এই পার্টটুকু বাকিগুলো আমরা পারবো, ওইটা আমাদের ভুল হওয়ার সুযোগ নেই। তারপর এই নামটা কিন্তু কখনোই বলা যাবে না, পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন তোমরা খেয়াল করে যে মেরিস্টেম এবং পার্মানেন্ট টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে ডিফারেন্স, এই ডিফারেন্স তোমাদেরকে বললে হচ্ছে তোমরা সবাই অ্যানসার করতে পারবা। আমার এই জায়গায় খুব একটা মানে হেডেক নাই, খেয়াল করে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রথম আমরা জানি টিস্যু টাইপ এরকম। ওকে, তাহলে অরিজিন করে কোন জায়গায় এটা মনে রাখবো, এমব্রায়োনিক স্টেজ এটা। ওকে, আর এটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়, পার্মানেন্ট টিস্যু, এটা মেরিস্টেম টিস্যু থেকে উৎপন্ন হয়। এটা হচ্ছে প্রথম পয়েন্টের ক্ষেত্রে আমাদের মনে রাখার বিষয়। সেল ডিভিশন আমরা জানি, টাইপ অফ সেল আমরা জানি যে এটা হচ্ছে ইম্যাচিউর এবং এটা হচ্ছে ম্যাচিউর, এটা আমাদের ভুল হওয়ার সুযোগ নাই। ওকে, তারপর হচ্ছে সাইট এবং নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বৈশিষ্ট্য আমরা দেখে রাখবো। আমরা জানি মেরিস্টেম টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াস লার্জ ইন সাইজ হয় এবং এটা স্মল এবং একটা সাইডে থাকে, কারণ মাঝখানে সেল ভেক্টর থাকে। ওকে, যে জায়গায় যে আমাদের ভুল করা শুরু হবে। ওকে, তাহলে এই যে লাস্টের চারটা ফাংশন 7, 8, 9 এবং 10, এই চারটা ফাংশন ভালো করে রাখতে হবে। পরীক্ষা বাকিগুলো থেকে হচ্ছে ভুল করার কোনো সম্ভাবনা নাই, ভুল করবে এই চারটা জায়গা থেকে। তাহলে খেয়াল করে দেখো, গ্রোথ অফ প্ল্যান্ট অফ দ্য বডি, মেরিস্টেম টিস্যুর কারণে উদ্ভিদের বৃদ্ধি হয়, মানে গ্রোথ হবে। তাহলে এটা হচ্ছে ফাংশন। ওকে, তাহলে পার্মানেন্ট টিস্যুটা কি করবে, গ্রোথ হবে, ইউজুয়ালি গ্রোথ হওয়ার সম্ভাবনা খুবই কম, দ্যাটস এখানে হচ্ছে কি লেস রোল, খুব সামান্য রোল প্লে করবে। ওকে, এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ক্ষেত্রে রোল। বাকি তিনটা মেকানিক্যাল ফাংশন, সিনথেসিস অফ ফুড এবং ট্রান্সপোর্ট। ওকে, তিনটা ক্ষেত্রে মেইন রোল হচ্ছে প্লে করে পার্মানেন্ট টিস্যু। মেকানিক্যাল সাপোর্ট দিবে বলছিলাম, কোয়েন ক্যামেরা স্পেরেন ক্যামেরা দিয়ে। তারপর কি করবে, তারা ফুড সিনথেসিস করবে, কারণ হচ্ছে এখানে জাইলেম ফ্লোয়েম আছে, এগুলো হচ্ছে ফুড সিনথেসিস করার ব্যবস্থা করবে। তার সাথে প্যারেন্ট টিস্যু আছে, তার সাথে কি করার ব্যবস্থা করতেছে, এই জায়গা থেকে শুধুমাত্র সিনথেসিস করে বসে থাকে না, সেটা ট্রান্সপোর্ট করার ব্যবস্থা করে। এই সব কিছুর জন্য এই জায়গাগুলো হচ্ছে রোল হচ্ছে সবথেকে বেশি পরিমাণে কাজের ক্ষেত্রে আমাদের পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে। তো পার্মানেন্ট টিস্যুর রোল হচ্ছে আমাদের ভালো করে মনে রাখতে হবে, এই ফাংশনগুলো ভুল করবে না, এই জায়গাটা ভালো করে মনে রাখবা। ওকে, এই তিনটা পার্ট এখানে রোল বেশি। ইন্টারসেলুলার স্পেস এখানে আমরা আলোচনা করেছি, ভুল করার কোনো সম্ভাবনা নাই। ওকে, তাহলে এটা একটা এই তিনটা ফাংশন ভালো করে খেয়াল করে রাখতে হবে। সিম্পল আছে, কমপ্লেক্স টিস্যু, সিম্পল এবং কমপ্লেক্স টিস্যুর মধ্যে পার্থক্য সিম্পল মানে হচ্ছে আমরা বলছিলাম প্যারেন্ট ক্যামেরা, কোয়েন ক্যামেরা, আর কমপ্লেক্স হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তাহলে এটা তো পার্থক্য আমরা কিছু দেখা নাই, ঠিক আছে? আমরা এখানে কোনটা মনে রাখবো, এই টাইপসটা। ওকে, মনে রাখার জন্য দরকার সেটা হচ্ছে টাইপটা মনে রাখতে পারি, এই টাইপ। ওকে, এটা 3 টাইপস আর এটা 2 টাইপস, নামগুলো দেখে রাখবা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি কোন কোন জায়গা হচ্ছে গিয়ে পাওয়া যাবে, তাহলে খেয়াল করে দেখি প্যারেন্ট ক্যামেরা, কোয়েন ক্যামেরা, স্পেরেন ক্যামেরা, এগুলো কি করে দিতে পারি, এপিডার্মিস, হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, কর্টেক্স, মজ্জা বা পিথ রে, এগুলো। আর এটা কারণে কি ভাস্কুলার সিস্টেম তৈরি হয় জাইলেম ফ্লোয়েম, এটা আমাদের ভুল করার কোনো কিছু নাই। এই ফাংশনগুলো আমরা দেখে রাখবো, এটা হচ্ছে আমাদের খুব সহজ একটা ফাংশন, মানে এই পার্টটা ফাংশনটা দেখে রাখতে হবে। ফুড সিনথেসিস করবে, ফুড স্টোরেজ করবে, মেকানিক্যাল রিজিডিটি দেওয়ার চেষ্টা করবে, আর এটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ ওয়াটার, ফুড এন্ড প্রোভাইড রিজিডিটি। ওকে, দুইটা রিজিডিটি দেয়, কম্পারেটিভলি একটা কম একটা বেশি দেয়, এখানে আমরা কিছু নাই। আচ্ছা, নেক্সট কুইজ, হুইচ ইজ কমপ্লেক্স টিস্যু, কোনটা কমপ্লেক্স টিস্যু, খুবই সহজ একটা কোশ্চেন। ঠিক আছে, দিয়েছো, ভেরি গুড, পরীক্ষাটা আমাদের জন্য ভালো। হ্যাঁ, আদনান, ওকে, ভেরি গুড। তাহলে আমাদের গ্যাং ফ্লোয়েম, তাই না, এটা হচ্ছে ফ্লোয়েম। ওকে, তাই এটা সবথেকে সহজ কোশ্চেন, সবাই আছে দিয়েছো, সবাইকে ক্যান্সার দিয়েছে আমাদেরকে, আমরা দেখব। ওকে, সঞ্জিতা বলা টিস্যু কি সিস্টেম কি, মানে কয়েকটা টিস্যু যখন একই ধরনের কাজ করে, একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, তখন সেগুলো টিস্যু, সবাই যখন একই ধরনের কাজ করবে তখন তারা একত্রে মিলে তৈরি করবে একটা সিস্টেম। তাহলে এরকম সিস্টেম কি হতে পারে, আমাদের শরীরে মানুষ বিভিন্ন ধরনের করছি, তখন আমরা অনেক সিস্টেম করছি, নার্ভাস সিস্টেম করছি, তারপর রেনাল সিস্টেম করছি, রেসপিরেটরি সিস্টেম করছি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম করছি, বা ডাইজেস্টিভ সিস্টেম করছি। এই সিস্টেম করছি অনেকগুলো অর্গান মিলে, অনেকগুলো পার্ট মিলে প্ল্যান্টের এরকম সিস্টেমে ভাগ করা হয়েছে। কি সিস্টেমে ভাগ করা হয়েছে, একটা নাম হচ্ছে এপিডার্মাল টিস্যু, একটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর একটা হচ্ছে ভাস্কুলার কন্ডাক্টিভ টিস্যু সিস্টেম। তাহলে পরীক্ষা প্রথম কোশ্চেনে কয় প্রকার এখানে আছে, এটা ডিভাইডেড ইনটু 3 টাইপস। এপিডার্মাল সবথেকে সহজ, দুই নম্বর হচ্ছে গ্রাউন্ড, আর লাস্টে যেটা সেটা হচ্ছে ভাস্কুলার বা কন্ডাক্টিভ টিস্যু সিস্টেম। তিন প্রকারের, এই নাম তিনটা আমরা মনে রাখবো। এপিডার্মাল এপিডার্মিস ত্বকের সাথে রিলেটেড। ওকে, তারপরে হচ্ছে একটা হচ্ছে আমাদের ভাস্কুলার, তারপরে জাইলেম ফ্লোয়েম রিলেটেড, আর বাকি যা থাকবে মানে এপিডার্মিস বা ত্বক এবং জাইলেম ফ্লোয়েম বাদ দিয়ে বাকি যা কিছু থাকে সবকিছু গ্রাউন্ড টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু পার্ট। ওকে, তাহলে এই যে আমরা হচ্ছে কি করছি, টিস্যু সিস্টেমে ভাগ করছি, তাহলে এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট একটা বক্স, মনে রাখা আমাদের পড়া সহজ। এপিডার্মাল, এখানে এপিডার্মিস থাকে, এপিডার্মাল কিছু অ্যাপেন্ডিক্স থাকে, এপিডার্মাল কিছু পোর থাকে, ছিদ্র থাকে, তাই না? তো গ্রাউন্ড টিস্যুর মধ্যে হচ্ছে কি আমাদের ভাস্কুলার টিস্যু মনে রাখা সহজ, ভাস্কুলার টিস্যুর মধ্যে জাইলেম ফ্লোয়েম, সেই জাইলেম ফ্লোয়েম কিভাবে আছে সজ্জিত আছে সেটা দুটো ভাগ করা হয়েছে, কনজয়েন্ট, রেডিয়াল এবং কনসেন্ট্রিক। আর গ্রাউন্ড টিস্যু দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা নাম দিয়েছে এক্সট্রাসেলুলার, একটা নাম দিয়েছে ইন্টারসেলুলার। এটা নিয়ে এখন আমরা আস্তে আস্তে কি নেক্সট পার্টগুলো পড়া শুরু করে দেব। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই যে এপিডার্মাল টিস্যু সিস্টেম আজকের দিনে যতগুলো পড়া আছে তার মধ্যে সবথেকে বিদ্যুৎ পড়া এবং যে পড়াগুলো মনে রাখা সবথেকে টাফ সেটা পার্ট হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম। সো তোমরা ভালো করে মাথায় রাখতে হবে, এটা আজকে যখন তুমি টেক্সট বই পড়বা এই লেকচারে এপিডার্মাল টিস্যু সিস্টেম যেটা আছে এটাকে তোমার খুব ভালোভাবে রিডিং দিতে হবে। মিনিমাম যখন পড়তে যাবা পুরো চ্যাপ্টার, এই জায়গাটুকুকে মিনিমাম 3 টাইমস পড়বা, মিনিমাম 3 বার। ওকে, বারবার পড়তে হলে বারবার যখন তুমি এটা পড়বা এই জায়গাটুকু, তখন এইটা সম্পর্কে তোমার আইডিয়াটুকু ক্লিয়ার হবে। এখান থেকে যদি কোনো প্রকার এমসিকিউ তোমার আসে, কনফিউজ করা ট্রাই করে, ডেফিনিটলি ইউ রিমেম্বার ইন ইওর এক্সাম হল। তোমার এক্সাম হলে যে এই জায়গাটুকু পড়লে ভালো মতো মনে থাকবে। ওকে, আচ্ছা, সো এই জায়গাটুকু হচ্ছে তোমার জন্য আজকের দিনে সবথেকে ডিফিকাল্ট পড়া, যে জায়গাটুকু তোমার পড়া মনে থাকবে না, একটু মনে রাখা ডিফিকাল্ট হবে। এবং কিছু এক্সাম্পল আছে, যে এক্সাম্পলগুলো আলটিমেটলি উই হ্যাভ টু মেমোরাইজ, আমাদের কিছু কিছু করে মুখস্থ করার ব্যবস্থা করতে পারবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, ফার্স্টে এপিডার্মাল আমরা বলতেছি, এপিডার্মিস মানে ত্বক, মানে যেটা আউটার কাভারিং দেওয়ার ব্যবস্থা করবে, আর বাইরে কাভারিং দিবে। তাহলে সহজ করে যদি আমি বলি এটা কাজ কি, এটা কি কাজ করবে, এটা হচ্ছে কাভারিং ট্রাই করবে, which forms the outer covering of plant organ, outer covering তৈরি করবে, যেটার নাম হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম, outer covering তৈরি করছে। ওকে, তাহলে কোথায় কোথায় পাওয়া যাবে, যত জায়গা আছে, যত জায়গায় কাভারিং দেওয়া যাবে সব জায়গায় এপিডার্মাল থেকে পাওয়া যাবে, এটা নিয়ে তো সমস্যা নাই। ওকে, এখন খেয়াল করে দেখো, আউটার কাভারিং অফ স্টেম এন্ড লিভস ইজ কল্ড এপিডার্মিস। আউটার কাভারিংটার নাম আমরা বলছি এপিডার্মিস, সবথেকে বাইরের স্তর যেটা। ওকে, বাট স্টেম এবং লিফের ক্ষেত্রে মানে পাতা এবং কাণ্ডের ক্ষেত্রে নাম এপিডার্মিস, কিন্তু মূলের ক্ষেত্রে নাম এপিডার্মিস না, তখন নাম হয়ে গেছে এপিব্লেমা। ইন কেস অফ রুট, মূলের ক্ষেত্রে দা টার্ম ইজ এপিব্লেমা। তোমাকে প্রথম জিনিস মনে রাখতে হবে, এপিডার্মিস মানে এপিব্লেমা। তাহলে রুটের ক্ষেত্রে যেটা পাবে সেটা নাম এপিব্লেমা, সেম জিনিস স্টেম অথবা লিফের ক্ষেত্রে মেনশন করা হবে, দিস এপিডার্মিস। ওকে, এখন খেয়াল করে দেখো, এই এপিডার্মিস কোন জায়গা থেকে সৃষ্টি হয়, তাহলে অরিজিনেট কোন জায়গা থেকে, প্রাইমারি এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। ওই যে প্রথমে একদম আমরা পড়ছিলাম যত মেরিস্টেম টিস্যু সবার সোর্স কি ছিল, এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। প্রাইমারি এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু যেটা ছিল প্রাথমিক শীর্ষস্থ ভাজক টিস্যু, ওই প্রাথমিক শীর্ষস্থ ভাজক টিস্যু বা প্রাইমারি এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু থেকে আলটিমেটলি আমার কি তৈরি হচ্ছে, এই এপিডার্মিস সৃষ্টি হবে। সো এপিডার্মিসের নামটা আমরা খুব ভালো করে মনে রাখতে হবে, সোর্সটা কোন জায়গায় মনে রাখবো। ওকে, আচ্ছা, নেক্সট খেয়াল করতে এপিডার্মিসের মধ্যে আমাদের কি পার্ট আছে, তাহলে খেয়াল করতে এপিডার্মিস কি, ফার্স্টে কথা বলতে হবে এপিডার্মিস কোন ধরনের সেল দিয়ে তৈরি। ওকে, তাহলে প্রথম যদি তুমি চিন্তা করো কোন ধরনের সেল দ্বারা তৈরি, প্যারেনকাইমাল সেল। ওই যে তিন প্রকার সেল করতেছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এপিডার্মিস মেড অফ প্যারেনকাইমাল সেল। প্যারেনকাইমা যেটা কোষ থেকে তৈরি হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা খেয়াল করে এপিডার্মিস যদি মনে রাখতে হবে, বাইরে লেয়ার, সবথেকে বাইরে আবরণ থাকছে, এই আবরণটুকু আমি মনে বলতেছি যেখানে যে কোষগুলো থাকছে এগুলো হচ্ছে প্যারেনকাইমা জাতীয় সেল, সেলগুলো হচ্ছে প্যারেনকাইমা। ইউজুয়াল কথা যেটা সেটা হচ্ছে এপিডার্মিস ইউনিলেয়ার, সিঙ্গেল লেয়ার হতে পারে, বাট সামটাইমস ইট মে বি মাল্টিপল লেয়ার, একাধিক স্তরে এপিডার্মিস থাকতে পারে, এক স্তর না থেকে অনেকগুলো স্তরে সজ্জিত থাকতে পারে। তাহলে কাছাকাছি এরকম হওয়া যেতে পারে। খেয়াল করে দেখো সেটা হচ্ছে যে এই যে তিনটা আছে, একটা হচ্ছে বট গাছ বানিয়ান ট্রি, তারপর হচ্ছে স্যাক্রেড ফিশ যেটা হচ্ছে অশ্বত্থ, আরেকটা হচ্ছে কি আমাদের ফাইকাস রুমফি বা পাকুর গাছ। এই তিনটা নাম খেয়াল করে দেখো, এই তিনটা নাম যারা দেয়া আছে, যে বট গাছ বা বানিয়ান ট্রি, তারপর হচ্ছে স্যাক্রেড ফিশ অশ্বত্থ, আরেকটা হচ্ছে পাকুর গাছ। এই যে তাদের এই তিনটা হচ্ছে আমাদের মাল্টিপল লেয়ার থাকতে পারে। এখন এরকম মাল্টিপল লেয়ারের উদাহরণ মনে রাখা কাইন্ড অফ ডিফিকাল্ট। তুমি মনে চিন্তা করতে পারো মাল্টিপল লেয়ার মানে অনেকগুলো স্তর আছে, তাহলে বাসা যেমন তৈরি করা হয়, গ্রামের বাড়িতে দুই ধরনের বাসা বলতে পারে, একটা বলে কাঁচা বাড়ি, একটা বলে পাকা বাড়ি। কাঁচা বাড়ি হচ্ছে মাটির ঘর, তাই তো, আর পাকা বাড়ি হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করা আছে, একটা স্তর দিয়ে তৈরি করা আছে, ইট দিয়ে গাঁথনি দিয়ে তৈরি করা আছে। ইট দিয়ে গাঁথনি দিয়ে তৈরি করা একাধিক লেয়ার, অনেক স্তর। তাহলে আমি মনে রাখার জন্য মনে রাখতে পারি সেটা হচ্ছে কি পাকা বাসা, তাই না? তাহলে পাকা বাসা অনেকগুলো লেয়ার, ইট দিয়ে গাঁথনি দিয়ে মাল্টিপল লেয়ার। তাহলে বাসা মানে কি, বামা হচ্ছে বানিয়ান ট্রি, তাই তো, বানিয়ান ট্রি। ওকে, আর সামা কি, সামা হচ্ছে স্যাক্রেড ফিশ, সামা হচ্ছে স্যাক্রেড ফিশ, সরি।
ফ্যাক্টরি ওকে তাহলে মনে চিন্তা করতে পারো যেটা হচ্ছে ফ্যাক্টরি পাকা ভাষা হচ্ছে আমাদের অনেকগুলো ইন্টারডাক্টিভ আমাদের স্তর থাকে এই তিনটা হচ্ছে আমাদের এপিআরএস মাল্টিপল লেয়ার হতে পারে এপিআরএস একটা স্তর থাকতে পারে কয়টা বুঝানো ওকে তারপর একটা লিমিটেড হচ্ছে আরেকটা প্ল্যান সেটা হচ্ছে করবি ওকে করবি হচ্ছে আমাদের হতে পারে মাল্টিপল লেয়ার হতে পারে ওকে করবি ক্ষেত্রে আরেকটা লাইন এই লাইনটা আরেকটু ডিফারেন্ট করবি করবি গাছ যেটা হচ্ছে নেরিয়াম এটা তিন স্তর যুক্ত থাকে করবি গাছের ক্ষেত্রে মানে নেরিয়ামের ক্ষেত্রে 3 লেয়ার তাহলে একটা ধর মনে রাখা মনে একটা সমস্যা তুমি মনে রাখতে হবে করবি ক্ষেত্রে 3 লেয়ার থাকে আর পাকা ভাষা হচ্ছে মাল্টিপল লেয়ার থাকে আর ইউজুয়ালি এপিআরএস হবে সিঙ্গেল লেয়ার মেড অফ প্যারেন্টাইমাল সেল ওকে সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার এপিডার্মিস তাহলে এপিডার্মিসের ফার্স্ট পার্ট আমরা হচ্ছে মোটামুটি আলোচনা করেছি আর এখান থেকে কি হতে পারে দেখো ইউজুয়ালি এপিডার্মিসের মধ্যে হচ্ছে আলাদা করে আলাদা কিছু সেল থাকতে পারে কারণ এপিডার্মিসের মাঝখানে পত্ররন্ধ্র বা স্টোমা থাকে এপিডার্মিস তো বাইরে ত্বক প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে কি করার জন্য এই যে ট্রান্সপিরেশন প্রক্রিয়া হচ্ছে কোনো সাবস্টেন্স বের করে দেওয়ার দরকার তখন সেটা পত্ররন্ধ্র থাকে তাহলে স্টোমার পত্ররন্ধ্র যেটা থাকবে পত্ররন্ধ্র থাকতে পোত থাকবে যেটা থাকবে সেই থাকতে চারটি পত্ররন্ধ্র যখন স্ট্রাকচার করবে তারপরে কিছু গার্ড সেল থাকে তাকে ঘিরে রাখার ব্যবস্থা করে সেই গার্ড সেলগুলো এপিডার্মিসে থাকতে পারে এটা বলতে আমাদের গার্ড সেল থাকে যে গার্ড সেল কোনো পাওয়া যেতে পারে ওকে তারপর এখানে ক্যালকুলেট করার সময় কি হতে পারে ইউজুয়ালি এপিডার্মিস ত্বক যেহেতু এটা বাইরে এটা সিঙ্গেল লেয়ার হতে পারে বাইরে কোনো আবরণ নাও থাকতে পারে যেমন মূল এটা রুটের ক্ষেত্রে এপিডার্মিসে বাইরে কোনো আবরণের দরকার নেই কারণ হচ্ছে বাইরে যদি আবরণ থাকে পানি শোষণ করতে তারা কষ্ট হবে কিন্তু ওটা চিন্তা করো যদি তুমি একটা স্টেমের কথা চিন্তা করো কাণ্ডের কথা চিন্তা করো উদ্ভিদের পাতার কথা চিন্তা করো তার বাইরের স্ট্রাকচারগুলো ঘিরে রাখার জন্য অনেক সময় বাইরে শক্ত আবরণ রাখতে পারে বাইরে থেকে আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিপ্রাপ্ত মানে ক্ষতিগ্রস্ত না হয় ড্যামেজ না হয় সেই জন্য এটা কি হতে পারে মাঝে মাঝে কিছু আলাদা কাভারিং থাকতে পারে যেটা আমরা সুবেরিন এবং কিউটিন এই যে সুবেরিন এবং কিউটিন এইটা অনেক সময় কি হয় নতুন একটা লেয়ার তৈরি করে সুবেরিন এবং কিউটিন দিয়ে ওকে এটা নাম বলছি আমরা কিউটিকল এটা নাম বলছি আমরা কিউটিকল তাদের ক্ষেত্রে পাওয়া যায় কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে পাওয়া যেতে পারে ওকে ইনার ল্যাটারাল ওয়াল এপিডার্মাস সেল থিক বাট আউটার পার্ট ইজ থিক মানে আমি চিন্তা করছি এটা এপিডার্মাস সেল এই এপিডার্মাস সেল এই যে ইনার ওয়াল এটা হচ্ছে ইনার ওয়াল এটা ইনার ওয়াল আর এই পাশে হচ্ছে আমরা বলছি এটা ইনার ওয়াল দুটো হচ্ছে ল্যাটারাল ওয়াল তাহলে ল্যাটারাল এবং ইনার ওয়ালের মধ্যে অনেক সময় দেখা গেল কোনো আউটার কাভারিং থাকে না কিন্তু এটা বাইরে এই যে সাইডে যেটা এটা ভিতরে দেখা গেল দুটো লেয়ার থাকতে পারে একটা বলছি সুবেরিন একটা বলছি কিউটিন এই দুটো যদি থাকে তাহলে বলছি কিউটিকল এটা বলছি কিউটিকল দুটো বলছি কিউটিকল এই কিউটিকল আমাদের স্টেম কাণ্ডের মধ্যে পাওয়া যেতে পারে কাণ্ডের মধ্যে কিউটিকল আবরণ পাওয়া যায় ওকে তাহলে কিউটিকল হচ্ছে আমরা স্টেমের মধ্যে পাইতে পারি কিন্তু এই কিউটিকল আবরণ হচ্ছে মূল যেটা আছে রুটের মধ্যে পাওয়া যাবে না তো কিউটিকল ইজ অ্যাবসেন্ট ইন এপিডের্মা ওকে বাট দিস ইজ প্রেজেন্ট কোথায় প্রেজেন্ট থাকবে কাদের ক্ষেত্রে স্টেমের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে সো দিস প্রেজেন্ট ইন স্টেম প্রেজেন্ট ইন স্টেম কাণ্ডের মধ্যে কিউটিকল আবরণ থাকতে পারে ওকে সো এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে কিউটিকল কোথায় থাকে আর কোথায় থাকে না ওকে তাহলে আমি নেক্সট পয়েন্ট আরেকটা কি থাকতে পারে এখানে হচ্ছে মাঝে মাঝে কিছু আমাদের পিগমেন্ট থাকতে পারে সেই পিগমেন্টের নাম মনে রাখবো অ্যান্থোসায়ানিন এটা পিগমেন্ট ওকে এই পিগমেন্ট থাকতে পারে এছাড়া এখানে কি থাকতে পারে আমাদের হচ্ছে মাস্টার্ড তাই তো তাহলে হচ্ছে আমাদের মাস্টার্ড যে সেল আছে মাস্টার্ড যে প্ল্যান্ট আছে সরিষা গাছ এই সরিষা গাছে এখানে এনজাইম পাওয়া যায় এনজাইমের নাম মনে রাখতে মাইসিন এনজাইম ওকে এখানে মাইসিন এনজাইম সিক্রেট করার জন্য মাইসিন সেল থাকতে পারে এপিডার্মিসের মধ্যে মাস্টার্ড প্ল্যান্টে সরিষা গাছের ক্ষেত্রে আচ্ছা এটা কি করে রেপুটেশনের জন্য কাজ করে ওকে তারপর খেয়াল করে আমাদের আরেকটি পাওয়া যেতে পারে কিছু কিছু কালকার ক্ষেত্রে যেমন নলখাগড়া যেটা বলছি কমন নলখাগড়া কর্ট এদের ক্ষেত্রে সিলিকা পাওয়া যেতে পারে মাঝে মধ্যে ওকে তো সিলিকা মনে রাখার দরকার না আমরা এটা মনে রাখবো সেটা হচ্ছে বুলিফর্ম সেল ওকে বুলিফর্ম সেলের কাজ হচ্ছে পানি শোষণ করে রাখা পানি জমা করে রাখা এই বুলিফর্ম সেল পাওয়া যায় কালকার ক্ষেত্রে বুলিফর্ম সেলস আর প্রেজেন্ট ইন দ্য লিভস অফ হুইট মেইজ সুগার এটসেট্রা ওকে তাহলে কাদের কাছে বুলিফর্ম সেল পাওয়া যায় আমরা মনে রাখতে পারি ওকে ওয়াই শি বুঝ মি তাহলে থেকে ওয়াই মানে হচ্ছে হুইট এটা গম ওকে সীমা হচ্ছে সুগার কেন ওকে বুলি মানে আর মিমান হচ্ছে মেইস মিমান হচ্ছে মেইস তাহলে এই জায়গায় হচ্ছে বুলিফর্ম সেল পাওয়া যেতে পারে আমি কিছু কিছু জায়গা পাবো যেখানে বুলিফর্ম সেল পাওয়া যাবে বুলিফর্ম সেল কি করতে পারে ওয়াটার রিজার্ভ করে রাখতে পারে তাহলে হচ্ছে আমাদের এগুলো বুলিফর্ম সেল মাঝে পাওয়া যেতে পারে আচ্ছা আর কি পাওয়া যেতে পারে এপিডার্ম থেকে অনেক সময় যেরকম বাইরে দিকে আঙুলের মতো কিছু হেয়ার লাইক গ্রোথ হয় হেয়ার লাইক গ্রোথ হবে তাহলে এগুলো হচ্ছে হেয়ার বা ট্রাইকোম ওকে হেয়ার বা ট্রাইকোম যেটা আছে এই ট্রাইকোম কি হচ্ছে মূলের ক্ষেত্রে দেখো এপিডার্ম থেকে হচ্ছে মূলের ক্ষেত্রে এপিডার্ম থেকে হচ্ছে এপিডার্ম থেকে যে বের হবে সেটা হচ্ছে রুট হেয়ার ইজ অলওয়েজ ইউনিসেলুলার এটা ইউনিসেলুলার রুট হেয়ার ইউনিসেলুলার এটা ইউনিসেলুলার আরেকটা খেয়াল করতে যে স্টেম থেকে বের হতে পারে স্টেম থেকে যেটা বের হচ্ছে সেটা আমাদের স্টেম হেয়ার এপিডার্মিস থেকে বের হচ্ছে তাহলে খেয়াল করতে স্টেমের বাইরে যেটা ছিল এটা একটা স্টেম স্টেমের বাইরে এপিডার্মিস সেই এপিডার্মিসের বাইরে থেকে একটা কিউটিকল আবরণ তার এখান থেকে যেখান থেকে বের হচ্ছে স্টেম হেয়ার স্টেম হেয়ার একটা তিনটা আমরা আলাদা সেল তাহলে দিস মাল্টি সেলুলার স্টেম হেয়ার ইজ মাল্টি সেলুলার বাট রুট হেয়ার ইজ অলওয়েজ ইউনিসেলুলার রুট হেয়ার ইজ ইউনিসেলুলার স্টেম হেয়ার ইজ মাল্টি সেলুলার তাহলে খেয়াল করে দেখো ইউনিসেলুলার হেয়ার পাওয়া যেতে পারে ফ্রম দ্য সাম সেলস অফ এপিডার্মিস থেকে যে রুট হেয়ার ওকে আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে এপিডার্মিস পাওয়া একটু জটিল এগুলো থেকে আমাদের কনফিউজ করে এগুলো জায়গা থেকে ভালো করে করব ওকে তারপর খেয়াল করে নেক্সট যেটা হচ্ছে যে এপিডার্মিসের ফাংশন কি খুব সহজ এপিডার্মিস হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ ফাংশন গুলো চিন্তা করতে হবে যেটা চিকিৎসা ব্যবস্থা করবে বাইরে আগে থেকে রক্ষা করবে তারপর কি করতেছে সে হচ্ছে এই যে এপিডার্মিসের মধ্যে হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমা থাকতেছে তাহলে অন্যান্য যে এগুলো হচ্ছে ট্রান্সমিশন হেল্প করার ব্যবস্থা করবে এই সব কিছু করতে পারে তাহলে এগুলো ফাংশন এগুলো দেয়া আছে আমরা রিডিং লিখে যাবে তারপর মনে রাখতে পারো যে প্রোটেক্ট করবে এখানে হচ্ছে হেয়ার এপিডার্মিস থাকতে পারে যেটা পয়জনাস গ্ল্যান্ডুলার থাকতে পারে অর্থাৎ সেখানে পয়জন বের করতে পারে বিষ রিলিজ করার ব্যবস্থা করতে পারবে ওকে তারপর সে কি কাজ করতে পারবে তারপর যেটা করতে পারবে সেটা হচ্ছে খেয়াল করে এখান থেকে হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে ক্লোরোপ্লাস্টের কারণে কি করতে পারবে ফুড সিনথেসিস করার ব্যবস্থা করবে ওকে গ্যাসের এক্সচেঞ্জ করতে পারবে কারণ এটা হচ্ছে স্টোমা থাকবে আর কি হতে পারে এই যে বুলিফর্ম সেল পাওয়া যাবে বুলিফর্ম সেল হচ্ছে কি ওয়াটার স্টোর করবে এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে রুট হেয়ার যেটা ছিল স্টেম হেয়ার রুট হেয়ার মূল রং যেটা রুট হেয়ার এটা হচ্ছে অবজর্ভ ওয়াটার মিনারেল সল্ট তাহলে এই ফাংশনটুকু এবং বুলিফর্ম যেটা আছে এই ফাংশনটুকু আমাদের জন্য খুব পরিমাণ গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা তারপর কি করবে লাস্টে বলছিলাম আবরণ থাকতে পারে কিউটিন সিলিকা ওয়াক্স এগুলো করবে কি স্কিন রিডিউস রেট অফ ট্রান্সপিরেশন রেটটাকে হচ্ছে রিডিউস করার ব্যবস্থা করবে কারা এই উপাদানগুলো কিউটিন সিলিকা ওয়াক্স এগুলো সো এই ফাংশন থেকে যে 7 8 এবং লাস্টে এই ফাংশনগুলো আমরা ভালো করে খেয়াল করে রাখবো আচ্ছা তাহলে আমরা কয়েকটা জিনিস পড়ছিলাম আমরা প্রথমে এই যে ছবিটা আমরা চিন্তা করলাম এখান থেকে শুরু করছিলাম এপিডার্মিস পড়লাম এই এপিডার্মিস কতগুলো অ্যাপেন্ডেজ আছে এই এপিডার্মিস যে অ্যাপেন্ডেজ গুলো আছে অর্থাৎ এপিডার্মিস থেকে হচ্ছে গ্রোথ কিছু বৃদ্ধি আলাদা করে তৈরি হয়েছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব এখানে আমাদের কি পাওয়া যেতে পারে আমাদের এখানে পাওয়া যেতে পারে হচ্ছে হেয়ার বা ট্রাইকোম পাবো ওকে তারপর আমরা কি পাবো তারপর এখান থেকে আমরা পেতে পারি স্কেল ওকে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্কেল পাবো মানে হচ্ছে স্বল্পপত্র পাবো তারপর এখান থেকে আমরা কি পেতে পারি এখান থেকে আমরা পেতে পারি কোলেটার্স এখান থেকে আমরা পেতে পারি কোলেটার্স ওকে তারপর এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা ওয়াটার বাটার পেতে পারি বাটার পেতে পারি তাই তো ওয়াটার বাটার পেতে পারি আর কি পেতে পারি পয়জনাস কিছু হেয়ার পেতে পারি যেটা স্টিংিং হেয়ার বলছি এটা স্টিংিং হেয়ার পেতে পারি এই যে এপিডার্মাল অ্যাপেন্ডেজ যেগুলো ছিল এখন আমরা এগুলো পড়াশোনা শুরু করব এপিডার্মিস পড়ছি আমরা অ্যাপেন্ডেজ চলে যাচ্ছি অ্যাপেন্ডেজের মধ্যে ফার্স্টে খেয়াল করে দেখো এই অ্যাপেন্ডেজগুলো এপিডার্মিস থেকে আমরা ডার্মিস সেল থেকে আসতে পারি ওকে আচ্ছা এখানে মধ্যে প্রথম যেটা নাম হচ্ছে হেয়ার ট্রাইকোম সর্ট হেয়ার ট্রাইকোম তাহলে হেয়ার ট্রাইকোম থেকে আমরা খেয়াল করে দেখো রাইট কথা বলছে হ্যাঁ ভাই এটা হচ্ছে সর্ট করেন চ্যাপ্টার 9 করতে আচ্ছা এই চ্যাপ্টারে যারা দেয়া আছে এখন আমরা এই চ্যাপ্টারে পড়া হচ্ছে আমাদের একটা করে শেষ করে আসতে হবে তাহলে খেয়াল করো এই চ্যাপ্টার কিন্তু হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে প্ল্যানেটের বেশি রুট এবং স্টেমের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যাপ্টারে দেয়া এটা এখান থেকে দেখতে হবে তাহলে হেয়ার ট্রাইকোম থেকে খেয়াল করে দেখো এই যে বলছিলাম হেয়ার রুট ইউনিসেলুলার অ্যাপেন্ডেজ ডিভয়েড অফ কিউটিকল মূলের ক্ষেত্রে যেটা হচ্ছে যেটা মূল রং বলছি হেয়ার রুট এটা বলছি এটা ইউনিসেলুলার হবে এটা পরে হচ্ছে কোনো প্রকার কিউটিকল আবরণ থাকবে না এটা হচ্ছে বলা হয় স্টেম হেয়ার ক্ষেত্রে কি হবে স্টেম হেয়ার জেনারেলি মাল্টিসেলুলার এবং অলওয়েজ কনসিস্ট অফ কিউটিকল অলওয়েজ কিউটিকল থাকবে কারণ আমরা একটা করে ফেলেছি এটা আমাদের সেরকম কিছু নাই তাহলে এখন যদি তোমাকে বলছিলাম যে হেয়ার রুট কি করবে রুট হেয়ার অ্যাবজর্বস ওয়াটার রুট হেয়ার অ্যাবজর্বস ওয়াটার সো টেক্সট বই এখন এই জায়গায় লেখা আছে এখানে ওয়াটার লেখা আছে যেটা পানি শোষণ করবে ওকে আর স্টেম হেয়ার কি করবে স্টেম হেয়ার দেখো গাম রেজিন এবং পয়জনাস সাবস্টেন্স গাম রেজিন এবং পয়জনাস সাবস্টেন্স যেটা আছে এগুলো হচ্ছে স্টেম হেয়ার থেকে রিলিজ হওয়ার ব্যবস্থা হবে তাহলে এই ফাংশনটা আমরা ভালো করে মনে রাখবো এই ফাংশনটা আমরা ভালো করে মনে রাখবো ওকে আচ্ছা তাহলে দুইটা পার্ট আছে আমাদের এই পার্ট ভালো করে একটু খেয়াল করে রাখতে হবে আচ্ছা তারপর খেয়াল করে রাখো স্কেল এই যে স্কেল আছে স্কেল হচ্ছে বাইরে থেকে আরেকটা আবরণ থিন মেমব্রেন টাইপের একটা মেমব্রেনাস পার্ট এই মেমব্রেনাস পার্টের কাজ কি মেমব্রেনাস পার্টের কাজ হচ্ছে কি করবে এটা ডিক্রিজ দ্য রেট অফ ট্রান্সপিরেশন প্রক্রিয়া রেটটাকে যেটা আছে এটাকে কমায় দেয় এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ফাংশন আর অন্য কোনো কিছু মনে রাখলেও চলবে আচ্ছা তারপর খেয়াল করে রাখো গ্ল্যান্ডুলার হেয়ার বা কোলেটার্স গ্ল্যান্ডুলার হেয়ার বা কোলেটার্স আচ্ছা এই কোলেটার্স কি জিনিস আমাদের খেয়াল করে রাখো
কোলেটার ইজ নাথিং বাট সাম কি আমাদের মাল্টিসেলুলার ট্রাইকোম, আমরা গতকাল ট্রাইকোম শব্দ পড়েছিলাম তাই না? আমরা যখন অ্যালগি পড়ছিলাম, অ্যালগিতে যে ফিলামেন্ট গুলো ছিল সেগুলো আমরা বলছিলাম ট্রাইকোম বলছিলাম। এরকম এটা একটা মাল্টিসেলুলার ট্রাইকোম যেগুলো আমরা বলি কোলেটার। এই কোলেটার শব্দটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এটা কি করে? শাইনি স্টিক একটা সাবস্টেন্স, শাইনি স্টিক সাবস্টেন্স রিলিজ করবে যেটা ডিফেন্স হেল্প করবে। ওকে, তারপর খেয়াল করে দেখেন আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে ওয়াটার ব্লাডার। আচ্ছা, তোমাকে কিন্তু পরীক্ষা সবগুলো এখানে যা বলতেছি প্রথম কোশ্চেন দিবি হোয়াট আর দ্য এপিডার্মাল অ্যাপেন্ডিজেস, হোয়াট আর দ্য এপিডার্মাল অ্যাপেন্ডিজেস। সো অ্যাপেন্ডিজেস নাম মনে রাখতে হবে প্রথমে, এক নম্বর জিনিস বলে প্রথমে নাম অ্যাপেন্ডিজেস। দুই নম্বরে যেটা তোমাকে একটা জিনিস করতে পারে যে রুট হেয়ার বা স্টেম হেয়ার ফাংশন বা কাজ নয় কোনটি বা কাজ কোনটা। ওকে, তারপরে যে এখানে যেটা আছে স্কেলার গ্ল্যান্ডুলার বা কোলেটার, এটা থেকে তেমন কিছু জানার দরকার নেই, এটা আমাদের ইম্পর্টেন্ট না। ওকে, তারপর হচ্ছে ওয়াটার ব্লাডার। ওয়াটার ব্লাডার কি করতেছে, কি কোনো ব্ল্যান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সে হচ্ছে সেই ওয়াটার প্ল্যান্ট কি করতেছে, সে আইস প্ল্যান্ট যেটা আমরা বলছি বরফ উদ্ভিদ, এটার মধ্যে একটা ওয়াটার ব্লাডার থাকতে পারে শীতকালে যেটা পানি ধরে রাখলে বরফে পরিণত হয়ে যায় ডিউরিং উইন্টার সিজন। ওকে, এই যে আইস প্ল্যান্ট এটা আরেকটা সাইন্টিফিক নেম আছে। ওকে, সাইন্টিফিক নেমটা খুবই হচ্ছে গিয়ে বড় এবং বিদ্যুৎ, কি নাম? মেসেন ব্রায়ানথেমাম ক্রিস্টালিয়াম, মেসেন ব্রায়ানথেমাম ক্রিস্টালিয়াম। সো মেসেন ব্রায়ানথেমাম ক্রিস্টালিয়াম যেটা, এটা আরেকটা নাম হচ্ছে আইস প্ল্যান্ট। তোমাকে পরীক্ষা কোশ্চেন দিতে পারে যে আইস প্ল্যান্ট না কোনটা, আইস প্ল্যান্টের সাইন্টিফিক নেম কোনটা, এটা আরেকটা নাম হচ্ছে আইস প্ল্যান্ট। ওকে, এটা হচ্ছে গিয়ে এদের ব্লাডার গুলো ফুলে যায়, সোলে হয়ে যায়, এটার নাম হচ্ছে কি ডিউরিং উইন্টার এটা হচ্ছে গিয়ে বরফে পরিণত হয়ে যায়, এটা আরেকটা নাম হচ্ছে ওয়াটার ব্লাডার। সেই ওয়াটার ব্লাডার কোন প্ল্যান্টে পাওয়া যায় এটা দিতে পারে। সহজ করে কোশ্চেন দিলে ওয়াটার ব্লাডার ইজ ফাউন্ড ইন হুইচ প্ল্যান্ট অ্যাজ আইস প্ল্যান্ট। ওকে, যদি ডিফিকাল্ট কোশ্চেন করতে চায় তাহলে সাইন্টিফিক নেমটা থাকবে, সাইন্টিফিক নেমটা দেখে তোমার মনে চিন্তা করতে হবে কি সেটা মেসেন ব্রায়ানথেমাম ক্রিস্টালিয়াম। ওকে, তারপর হচ্ছে স্টিংিং হেয়ার। এই স্টিংিং হেয়ার হচ্ছে এই হেয়ার দিয়ে, এই রোম দিয়ে, এই হেয়ার ফলিকল কি করে পয়জনাস সাবস্টেন্স, পয়জনগুলো বিভিন্ন কি তার নিজেকে বাঁচার জন্য অন্য শরীরের মধ্যে এসে পয়জন প্রবেশ করা যায়, বিষ ঢুকায় দেওয়ার ব্যবস্থা করে, যার ফলে হচ্ছে কি যেটাকে আক্রমণ করবে, যেটাকে আক্রমণ করবে তাকে সেই বিষ ঢুকায় দিয়ে তার শরীরের মধ্যে আমাদের শরীরের সংস্পর্শে আসলে জ্বালা তৈরি করার ব্যবস্থা করতে পারে। ওকে, এটা হচ্ছে কি এগুলো হচ্ছে ইউনিসেলুলার হেয়ার, লং হবে, লম্বা, ইনডেক্স এন্ড ফুল অফ পয়জনাস স্যাপ যেটা বলছিলাম, এটা আমরা বলছি স্টিংিং হেয়ার। ওকে, তাহলে খেয়াল করে দেখো কাদের থেকে এই জিনিসগুলো পাওয়া যেতে পারে। এই যে নেটেল, তারপর হচ্ছে মাল্টি টারমারিন এবং হচ্ছে কমন মাগওয়ার্ড। এই যে নামগুলো দেওয়া আছে, এই নামগুলো হচ্ছে আমাদের জটিল টাইপের নাম, আমরা এই জিনিসগুলো হচ্ছে দেখে রাখতে পারবো। আমাদের হচ্ছে যে করে নাম দেওয়া আছে এই নামগুলো আমরা একটু জটিল, আমরা এই পাশে দেখে রাখতে পারি, তাই তো? তোমাদের নেটেল, মাল্টি টারমারিন, তারপর হচ্ছে কমন মাগওয়ার্ড, যেটাকে আমরা আরেকটা নাম হচ্ছে অগ্নিচূড়া, যেটা আরেকটা নাম হচ্ছে অগ্নিচূড়া, তাই তো? তারপর বাংলা বলছে বিশুকি, বিশুকি, তারপর হচ্ছে অগ্নিচূড়া, এই জায়গাগুলোতে হচ্ছে কি স্টিংিং হেয়ার থাকে। আচ্ছা, তো এটা কাজ কি প্রোটেকশন দেয়া, এটা হচ্ছে তাহলে তোমাদের জন্য একটু কঠিন নাম হয়ে যাবে, এই নামগুলো একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? এই নামগুলো একটু মুখস্থ করতে হবে। ওকে, তারপরে যদি চলে আসে আমরা এপিডার্মাল অ্যাপেন্ডিজ যদি পুরো হয়ে যায় লাস্টে যেটা এপিডার্মাল কোর, কোরগুলো পড়ার আগে আমরা হচ্ছে কি আসলে আমাদের ব্রেক নিয়ে আমরা হচ্ছে 10 মিনিটের জন্য আসলে আমাদের ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আমরা বাকি শুরু করব। মধ্যে কিছু ছিদ্র পাওয়া যায়, ওকে, আমরা নামাজের ব্রেকে পড়া সবাই পড়াশোনা শুরু করে ফেলি আমরা। তাহলে খেয়াল করে দেখো আমরা যেটা ছিল সেটা হচ্ছে আমরা এপিডার্মাল অ্যাপেন্ডিজ করে ফেলেছি, এপিডার্মিস করে ফেলেছি। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এপিডার্মাল কোর, মানে এপিডার্মিসের মধ্যে কিছু ছিদ্র পাওয়া যায়। সেই ছিদ্রগুলো কি হয়, সেই ছিদ্রগুলোর নাম বলছে আমরা পত্ররন্ধ্র বা স্টোমাটা, পত্ররন্ধ্র বা স্টোমাটা। তাহলে খেয়াল করে দেখেন এখানে কি ধরনের আমাদের কোর পাওয়া যেতে পারে। ছিদ্র হচ্ছে দুই প্রকার, একটা নাম বলছে স্টোমাটা, একটা নাম বলছে হাইড্রাথুর, একটা বলছে স্টোমাটা, একটা হাইড্রাথুর। ওকে, তাহলে স্টোমাটা নিয়ে আমাদের পড়াশোনা করে আসতে হয়, সেটা হচ্ছে স্টোমাটার ক্ষেত্রে কি জিনিস পাওয়া যায়। এই ছবিটা খেয়াল করে দেখো, এই যে মাঝখানে যে ছিদ্রটা দেখছি আমরা, সেই ছিদ্র বা পোর, এই ছিদ্রটার নাম বলছি আমরা স্টোমাটা। ওকে, এই স্টোমাটা বা ছিদ্রটা তার দুই পাশে দুইটা সেল দ্বারা কভার করা, এই যে একটা সেল এখানে আর এই জায়গায় আরেকটা সেল, এই যে দুটো সেল দ্বারা কাজ হচ্ছে তাকে চারপাশে আমি কভার করে রাখছি, এই দুটো সেলের নাম বলছি আমরা গার্ড সেল, যেটা হচ্ছে ঢেকে রেখেছে, গার্ড দিয়ে রেখেছে। দুই পাশে গার্ড সেল থাকবে, দুই পাশে গার্ড সেল। এই গার্ড সেলের ভিতরে যদি খেয়াল করে দেখেন অনেকগুলো কি আছে, নিউক্লিয়াস আছে এবং ক্লোরোপ্লাস্ট আছে। গার্ড সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস, এই যে ক্লোরোপ্লাস্ট, এখানে ক্লোরোপ্লাস্ট, আর এখানে কি আছে সাথে নিউক্লিয়াস আছে। তাহলে ক্লোরোপ্লাস্ট এবং গার্ড সেল, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস পাওয়া যায় আমাদের গার্ড সেলের মাঝখানে, আর দুটো গার্ড সেলের মাঝখানে আমাদের পোর বা ছিদ্র থাকে যেটা আমরা বলছি স্টোমাটা। ওকে, এই গার্ড সেলের সাইড দিয়ে, গার্ড সেলের পাশে আবার গার্ড সেলকে কভার করার জন্য তার পাশে আরো কিছু সেল রয়ে গেছে, যেগুলো আমরা বলছি সাবসিডিয়ারি সেল, সাবসিডিয়ারি অথবা অ্যাসিস্ট্যান্স সেল। ওকে, তাহলে সাবসিডিয়ারি সেল বলতে পারি আমরা। তাহলে খেয়াল করে দেখেন কয়েকটা শব্দ আমাদের জানা দরকার। কি ফার্স্ট কথা যেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা স্টোমাটা আছে। ওকে, এই স্টোমাটাগুলো আমাদের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ার চেষ্টা করি। এপিডার্মিস অফ লিভস এন্ড ইয়াং স্টেম, এগুলোর মধ্যে ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো কি হয় মাইক্রোস্কোপি, এগুলো মাইক্রোস্কোপি। ওকে, এগুলো কি হয় দুইটা সেমি লুনার গার্ড সেল দ্বারা কভার থাকে। এই গার্ড সেলের মধ্যে আমাদের কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে, আমাদের অনেকগুলো পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকে, যার কারণে সে নিজের খাদ্য তৈরি করার ব্যবস্থা করতে পারে। ওকে, তাহলে এই গার্ড সেলগুলো কি হয়, দ্য এপিডার্মিস এরিয়া পার্ট অফ দ্য প্লান্ট, এ পোর সারাউন্ডিং এন্ড রেগুলেটেড বাই টু গার্ড সেলস ইজ কল্ড স্টোমাটা। ওকে, আচ্ছা, জেনারেল এপিডার্মিস খেয়াল করে দেখো, জেনারেল এপিডার্মাল সেলস অ্যারাউন্ড দ্য গার্ড সেল হুইচ আর ডিফারেন্ট ফ্রম আদার এপিডার্মাল সেলস আর কল্ড সাবসিডিয়ারি সেল, দে আর কল্ড সাবসিডিয়ারি সেল। এই সাবসিডিয়ারি সেলটাকে আমরা এখানে বলছি অ্যাসিস্ট্যান্ট সেল, তাহলে এটা আরেকটা নাম হচ্ছে সাবসিডিয়ারি সেল। ওকে, তাহলে এখানে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে গার্ড সেল, একটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। আচ্ছা, এই গার্ড সেল এবং সাবসিডিয়ারি সেলের নিচের দিকে আমরা মনে মনে চিন্তা করি, এটা উপর দিকে একটা পত্ররন্ধ্র দেখতেছি স্টোমাটা, এই স্টোমাটার নিচের দিকে নিচে একটা বায়ু প্রকোষ্ঠ বা বায়ু কুঠুরি থাকতে পারে, বায়ু প্রকোষ্ঠ বা বায়ু কুঠুরি থাকতে পারে, সেটা যদি আমরা সেটাকে আলাদা করে নাম দিতে পারি, সেটার নাম হচ্ছে সাব স্টোমাটাল এয়ার চেম্বার। যেহেতু স্টোমাটার নিচে থাকতেছে তাহলে সাব স্টোমাটাল বায়ু কুঠুরি বা বায়ু বাতাস থাকার জন্য সেটার নাম হচ্ছে এয়ার চেম্বার। এটা আরেকটা নাম হচ্ছে রেসপিরেটরি ক্যাভিটি, এটা আরেকটা নাম হচ্ছে রেসপিরেটরি ক্যাভিটি। আচ্ছা, আমরা নরমালি জানি সেটা হচ্ছে পত্ররন্ধ্রগুলো বা স্টোমাটাগুলো দিনের বেলা খোলা থাকে এবং রাতের বেলা বন্ধ থাকে। শুধুমাত্র একটা ব্যতিক্রম ছিল, সেই ব্যতিক্রমটা হচ্ছে কি বায়োফাইলাম, যেটা বা গতি প্ল্যান্ট, যেটা আমরা বলছি পাথরকুচি। ওকে, তাহলে নরমালি স্টোমাটা রিমেইন ওপেন এট ডে এন্ড আর ক্লোজ ইন দ্য নাইট, কিন্তু গতি প্ল্যান্ট যেটা বায়োফাইলাম, যেটা আমরা বলছি পাথরকুচি, যেটা আমরা বলছি পাথরকুচি। ওকে, তাহলে সেই পাথরকুচির ক্ষেত্রে এই যে আমাদের পত্ররন্ধ্র যেটা ছিল, এই পাথরকুচি বা বায়োফাইলাম এদের ক্ষেত্রে কি হয়, আমাদের পত্ররন্ধ্র যেটা বা স্টোমাটা যেটা ছিল এটা উল্টা হয়, অর্থাৎ রাতের বেলা খোলা থাকে এবং দিনের বেলা বন্ধ থাকে। এখান থেকে এই এক্সাম্পলটুকু আমাদের মনে রাখা দরকার, বায়োফাইলাম, এই বায়োফাইলামের পার্টটুকু ভালো করে মনে রাখবো। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এখানে এই স্টোমাটা কি করে সবগুলো টাইপ দেওয়া আছে, এগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, একবার চোখ একবার ডেইলি এক্সাম বা অন্য জায়গায় দিতে পারে। তাহলে এখানে নামগুলো থেকে খেয়াল করে দেখো, ডায়াসাইটি, তার মানে হচ্ছে এই যে এই সেল ডিভিশন, এই ক্লাসিফিকেশন কিসের উপর বেস করা হয়েছে, এটা করা হয়েছে সাবসিডিয়ারি সেলের উপর বেস করে ক্লাসিফিকেশন। সাবসিডিয়ারি সেলগুলো গার্ড সেল দুই পাশে আছে, সাইডে যেগুলো নাম হচ্ছে সাবসিডিয়ারি সেল, এই সাবসিডিয়ারি সেল কিভাবে অবস্থান করছে এটার উপর বেস করে ক্লাসিফাই করছে। প্রথমটার নাম হচ্ছে ডায়াসাইটিক, তাহলে ডায়াসাইটিক মানে হচ্ছে দুইটা সাবসিডিয়ারি সেল থাকবে, তাহলে পার্থক্য হচ্ছে তারা এক জায়গায় রাইট অ্যাঙ্গেলে থাকবে, সমকোণে থাকবে, রাইট অ্যাঙ্গেলে থাকছে, তাহলে এটার নাম হচ্ছে ডায়াসাইটিক। প্যারাসাইটিক মানে প্যারা মানে প্যারালাল, তাহলে দুইটা সাবসিডিয়ারি সেল যদি প্যারালাল থাকে তখন সেটার নাম হচ্ছে প্যারাসাইটিক। ওকে, অ্যানাইসোসাইটিক, অ্যানাইসো মানে হচ্ছে সাইজ হচ্ছে মিলে নাই, এই যে দেখো তিনটা আছে কিন্তু এক একটা সাইজ এক রকম, তিন রকমের আকৃতি বিশিষ্ট, তখন সেটার নাম বলছি আমরা অ্যানাইসোসাইটিক। এটা তিনটা সেল থাকছে। টেট্রাসাইটিক, এখানে চারটা সেল থাকছে, এটার নাম কি টেট্রাসাইটিক। ওকে, তাহলে খেয়াল করে দেখো অ্যানাইসোসাইটিক তিনটা, one of them is smaller, টেট্রাসাইটিক চারটা, অ্যাক্টিনোসাইটিক অনেকগুলো মিনি রেডিয়ালি অবলং সেল, তখন সেটার নাম হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। আর অ্যানোসাইটিক, অ্যানোসাইটিক মানে সেল সারাউন্ডিং দ্য স্টোমা জেনারেলি ইনডিস্টিংগুইশেবল ফ্রম দ্য জেনারেল এপিডার্মাল সেল, মানে এটা একটা থেকে আরেকটা কিছু করা যাবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই নামগুলো আমরা দেখে রাখতে পারি, পরীক্ষা করতে নামগুলো হাইজ দিতে পারে, এর বাইরে তেমন কিছু জানা নাই। অ্যানোসাইটিক, অ্যাক্টিনোসাইটিক এগুলো দেখতে পারবে, বাকিগুলো নাম দিয়ে মনে রাখা যাবে। ওকে, এটা রিডিং হয়ে যাবে, তেমন কিছু না। স্টোমাটার ফাংশন কি ভেরি মাচ ইম্পর্টেন্ট, তিনটা স্টোমার দিয়ে রাখো, স্টোমাটার ফাংশন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কয়েকটা স্টোমার দিয়ে রাখো। আচ্ছা, ফার্স্ট আমরা জানি স্টোমাটার কাজ গ্যাসের এক্সচেঞ্জ করবে। ওকে, তারপর সে কি কাজ করতে পারে, ইম্পর্টেন্ট তিনটা ফাংশন করে, এই তিনটা ফাংশন একবার মনে রাখা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কি খেয়াল করে দেখো, সে ট্রান্সপিরেশন করে, মাইক্রোশোষণ করে, ফটোসিনথেসিস করে এবং রেসপিরেশন সহায়তা করে। কি হবে, যখন হচ্ছে রেসপিরেশন হওয়া দরকার, শ্বসন করা দরকার, তখন তার অক্সিজেন গ্রহণ করার জন্য সে স্টোমাটাকে ইউজ করতে পারে। একইভাবে যখন সে হচ্ছে ফটোসিনথেসিস করে, ফটোসিনথেসিস করার পরে কার্বন ডাই অক্সাইড রিলিজ করা দরকার, তখন সে স্টোমাটাকে ইউজ করতে পারে। আর কি করতে পারে, এই যে ট্রান্সপিরেশন প্রক্রিয়াটা আমরা জানি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কি সাবস্টেন্সগুলো সব বের করে দেওয়ার ব্যবস্থা করে। সো এই যে আমরা একটা ওয়াটারকে বের করে দিই, তাহলে ফার্স্ট কাজ গ্যাসের এক্সচেঞ্জ হবে। গ্যাসের এক্সচেঞ্জ মানে দুটাই, ফটোসিনথেসিস এবং রেসপিরেশন, দুটাই সে হেল্প করতেছে। একবার কার্বন ডাই অক্সাইড নিয়ে আমরা অক্সিজেন নিই, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ কাজ দেখো আমরা। তারপর কি করবে,
রুট থেকে যে ওয়াটারটা আসে সেই ওয়াটারটাকে ভ্যাপার যেটা আসে সেটা ট্রান্সপিরেশন প্রক্রিয়া থেকে বের করে দেয়, এটাই হচ্ছে তার মেইন ফাংশন। সো এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ট্রান্সপিরেশন হচ্ছে মেইন ফাংশন। তাহলে এই তিনটা জিনিস আমরা ভালো করে মনে রাখবো। আর এই যে স্টমাক ওপেনিং এবং ক্লোজিং সেটা কাদের কন্ট্রোল হয়, আমরা জানি গার্সেল দ্বারা কন্ট্রোল হয়। ওকে, আর ক্লোজ এখানে আছে, এই ক্লোজ থাকার কারণে সে কি করতে পারে, নিজে কাজ নিজে তৈরি করার ব্যবস্থা করতে পারে। সো এই পার্টগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, স্টমাকের ফাংশন আমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো। আচ্ছা, আরেকটা পার্ট আছে স্টমাকের মধ্যে, যেটা হচ্ছে কি করতে পারে, সরাসরি ওয়াটার বের করে দেয়, কিন্তু ওয়াটার ভ্যাপার বের করছে, পানিকে বাষ্প বের করে দিচ্ছে, আরেকটা সরাসরি ওয়াটার বের করে দিতে পারে, এই জন্য নাম হচ্ছে হাইড্রাথ্রোড। হাইড্রাথ্রোড, ওকে, তাহলে হাইড্রাথ্রোড কাকে আমরা পাওয়া যেতে পারে, খেয়াল করে দেখো, আমাদের হাইড্রাথ্রোড হচ্ছে কি, আমরা বাংলা মনে রাখতাম কি তিনটা দ্বারা, অর্থাৎ হচ্ছে কি ঘাস, কচু এবং টমেটো, ঘটক। বাংলা মনে রাখতাম এটা দিয়ে, সেটা বলতাম ঘটক, ঘাস, কচু, টমেটো। ওকে, তাহলে এইটাকে হচ্ছে এই যে কি করতে পারে, পানিটাকে বের করে দিতে পারে সরাসরি। যখন হাইড্রোথ্রোডিক স্ট্রাকচার খেয়াল করে দেখো, এই যে এখানে আমাদের একটা স্টমাক থাকবে, এই যে একটা স্টমাক আছে, একটা ছিদ্র, তাহলে স্টমাকের চারপাশে দুই পাশে সেল থাকবে, গার্সেল থাকবে দুই পাশে, তাহলে একটা স্টমাকের গার্সেল আছে। আচ্ছা, গার্সেলের পরে গার্সেলের নিচে দিকে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এই যে একটা ফাঁকা জায়গা, এটা একটা ক্যাভিটি, এটা একটা ওয়াটার ক্যাভিটি, এটা নাম হচ্ছে ওয়াটার ক্যাভিটি, ফাঁকা জায়গা ক্যাভিটি থাকবে। এই ক্যাভিটির নিচে দিকে কতগুলো কোষ থাকতেছে, এই কোষগুলোকে আমরা এপিথেলিয়াল সেল বলতে পারি, এপিথেল বলতে পারি। তাহলে ওয়াটার ক্যাভিটির পরে যে সেলগুলো থাকে সেটার নাম এপিথেম অথবা এপিথেলিয়াল সেল। এই এপিথেমের শেষ মাথায় যে এখানে যেটা যুক্ত আছে সেটা হচ্ছে ট্রাকিট। তাহলে ট্রাকিট দিয়ে যে পানিগুলো আসছে, সেই পানিগুলো এপিথেম থেকে লাস্টে ওয়াটার ক্যাভিটি দিয়ে লাস্টে বাইরে বের চলে যাবে, সরাসরি পানি বের করে দিবে। যেহেতু পানি বের করে দিতে পারতেছে, তাই এর নাম কি হাইড্রাথ্রোড। হাইড্রাথ্রোড, তাহলে খেয়াল করে দেখো আমরা কি করতেছে, হাইড্রাথ্রোড কি জিনিস, এটা হাইড্রাথ্রোড হচ্ছে স্পেশাল টাইপ অফ ওয়াটার রিলিজিং অর্গান, এটা ওয়াটার রিলিজিং অর্গান। ওকে, এটা কোন জায়গায় অবস্থান করে, এজ অফ দ্য লিফ। পাতা হচ্ছে কি পত্ররন্ধ্র উপরের পৃষ্ঠ বা নিচের পৃষ্ঠে অবস্থান করতো, কিন্তু এটা পাতা কিনারায়, এটা এজ অফ দ্য লিফ। তাহলে কিনারায় অবস্থান করবে, এটা এজ অফ দ্য লিফ। সেখান থেকে কি করবে, এটা হচ্ছে কি যখন আমার তাদের ক্ষেত্রে পাওয়া যাবে, এই যে গ্রাস, কচু বা টারো এবং টমেটো, এদের ক্ষেত্রে পাওয়া যাবে অনেক এক্সেসিভলি হট ডে, অনেক যখন অনেক বেশি পরিমাণে উত্তপ্ত এনভায়রনমেন্ট থাকবে, সেই সময়গুলোতে ইউজ করতে পারে। ওকে, ইফ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন দ্য সয়েল এন্ড ওয়াটার ইজ এক্সেসিভলি হিউমিড দেন দ্য ফেনোমেনন অকার্স। তাহলে বেশি পরিমাণে হিউমিড এনভায়রনমেন্ট থাকলে সেই জায়গায় সে বের করতে পারবে, বের করে দিবে। এটা স্ট্রাকচার আমরা বলতেছিলাম। ওকে, তাহলে এটা আমরা বলছি ওয়াটার স্টমাক, পানিপত্র অংশ। ওকে, তাহলে এটার মধ্যে কি থাকবে, এই যে এপিক্স গার্সেল থাকবে। ওকে, এই গার্সেলের নিচে দিকে আমরা বলছি একটা ক্যাভিটি থাকবে। ওকে, তারপর খেয়াল করো ক্যাভিটির নিচে দিকে আমরা বলছিলাম এপিথেলিয়াল সেল, এপিথেম থাকবে। এই এপিথেমের পরের দিকে আমাদের যেটা থাকবে, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ট্রাকিট থাকবে। এই ট্রাকিট দিয়ে আমরা পানিগুলো বের করে দিচ্ছি। আচ্ছা, তখন আমরা দেখতে পাবো, আমরা ভোরবেলা উঠে দেখবো, রাতের বেলা সাধারণত এটা কি করে, পানিগুলো বের করে রাতের বেলা বের করে। আর সকালবেলা উঠে দেখবো পানি ডট ডট কিছু কি পানি ফোটা লেগে আছে, পানি ফোটা বেশি আছে, এটা ডট। ওকে, তাহলে এই যে প্রক্রিয়া দিয়ে সেটাকে বের করতে লাস্ট শব্দ পরীক্ষার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা প্রক্রিয়ার নাম হচ্ছে গাটেশন। প্রায় কোশ্চেন দেয় সেটা হচ্ছে গাটেশন কি জিনিস। তাহলে রিলিজিং অফ লিকুইড ওয়াটার থ্রু হাইড্রাথ্রোড ইজ কল্ড গাটেশন। গাটেশন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রাথ্রোড দিয়ে সে পানিটাকে বাইরে বের করে দেয়। এই শব্দটা পর্যন্ত লাস্টে আমাদের ইম্পর্টেন্ট। ছবি দেখলে আমাদের স্ট্রাকচার কেমন করবে, আর বাইরে গাটেশন প্রক্রিয়া দিয়ে সেটাকে বাইরে বের করে দিবে। কাদের ক্ষেত্রে পাওয়া যায়, আমরা বাংলা মনে রাখি ঘটক দিয়ে ঘাস, কচু, টমেটো, ঘাস, কচু, টমেটো। ওকে, ওইটা কখন বের করবে, এটা সাধারণত রাতের বেলা বের করবে। একটা পার্থক্য দিয়ে আছে, সেই পার্থক্যটা আমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আমরা এটা খুব ভালো করে পড়ে ফেলবো। দুইটা স্টার মার্ক দিয়ে রাখো। তাহলে প্রথম কথা হচ্ছে লোকেশন। লোকেশন খুব ইম্পর্টেন্ট, আমরা বলছিলাম ওটা এপিডার্মিসের বোথ লেয়ারে পাওয়া যাবে, এটা হচ্ছে কি এট এজ। ওকে, তারপর খেয়াল করে দেখো টাইম অফ রিলিজ, এটা সাধারণত ডে লাইটে হয়, আর এটা মোর আকাশে নাইটে রাতে বেলা হবে। ওকে, এখানে ওয়াটার যেটা হয়, ওয়াটার ভ্যাপার হিসেবে বাষ্প হিসেবে বের হয়, আর এখানে বেসিক্যালি লিকুইড আকারে বের হবে, তরল হিসেবে বের হবে। সেই তরল বের হওয়ার সাথে সাথে কি করবে, সল্ট নিয়ে যাবে, লবণ নিয়ে যায়, শুধু দেখা যায় না। তাহলে লিকুইড বের হবে, সাথে মিনারেল সল্ট নিয়ে যাবে। আর কি করবে, এপিথেলিয়াম, আমরা বলছি এটা স্ট্রাকচারের মধ্যে এপিথেলিয়াম বা এপিথেম পাওয়া যায়, এটা। আচ্ছা, আর এটা রেগুলেশন পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নির্ণয় হয় হচ্ছে গার্সেল দিয়ে, গার্সেল দিয়ে। কিন্তু এটা হচ্ছে গার্সেল দ্বারা নিয়ন্ত্রিত হয় না। সো এই পয়েন্টগুলো আমাদের হাইড্রোথ্রোড থেকে ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে খুব কমনলি পার্থক্যটা বক্স থেকে করতে পারে, একটা কোশ্চেন দিয়ে বলতে পারে which is not characteristic of হাইড্রোথ্রোড বা which is not true about হাইড্রোথ্রোড। ওকে, সো এটা ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমরা এখন জায়গা করতেছি, পরের পার্ট আমাদের হচ্ছে গ্রাউন্ড টিস্যু। তাহলে আমরা গ্রাউন্ড টিস্যুতে আসছি, গ্রাউন্ড টিস্যুর মধ্যে আমাদের কি পার্ট থাকবে। ওকে, খেয়াল করে দেখো, যেটা হচ্ছে এই যে আমরা এখানে ছিলাম, আবার চারটা মনে করে দিতে হবে এখানে। তাহলে এটা আমরা টিস্যু পার্ট আমরা শেষ করে ফেললাম টিস্যু সিস্টেমে। বাকি থাকে গ্রাউন্ড আর হচ্ছে ভাস্কুলার, গ্রাউন্ড আর ভাস্কুলার। তাহলে গ্রাউন্ড টিস্যু নিয়ে আমরা একটা করে কথা বলতে চাই, এখন হচ্ছে গ্রাউন্ড নিয়ে আমরা কথা বলবো। ওকে, খেয়াল করে দেখো, এই যে গ্রাউন্ড টিস্যু, এটা হচ্ছে একটা ছবি, এই ছবিটা খেয়াল করো। তাহলে এখানে প্রথমে বাইরে যে লেয়ার ছিল, বাইরের লেয়ার নাম হচ্ছে এপিডার্মিস, আমরা রেড কালার দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে যেটা ছিল সেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের বাইরের অংশটুকু আমরা এপিডার্মাল কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ে ফেলছি। এই যে এপিডার্মাল কানেক্টিভ টিস্যুর মধ্যে এই ভিতরে যে অংশটুকু আছে, এখানে জাইলেমার ফ্লোয়েম, এই ভিতরের অংশটুকু থেকে জাইলেমার ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডল। তাহলে জাইলেমার ফ্লোয়েমকে বাদ দিলা, আর এখান থেকে এপিডার্মিস বাদ দিলা, বাকি যা থাকে পুরোপুরি হচ্ছে গ্রাউন্ড টিস্যু, পুরোপুরি হচ্ছে গ্রাউন্ড টিস্যু। তাহলে এই যে গ্রাউন্ড টিস্যু আছে, সেই গ্রাউন্ড টিস্যুকে আমরা কি করছি, দুইটা এরিয়াতে ভাগ করছি, দুইটা এরিয়াতে গ্রাউন্ড টিস্যুকে ভাগ করে দেওয়া হয়েছে। কিভাবে, এই মাঝখানে একটা সার্কেল দেখা যাচ্ছে, চক্র দেখা যাচ্ছে, যেটা নাম হচ্ছে আমরা পেরিসাইকেল, যেটা নাম হচ্ছে পেরিসাইকেল। তাহলে পেরিসাইকেল হচ্ছে একটা সাইকেল বা একটা চক্র, যে চক্রের বাইরে যতটুকু অংশ আছে সেটাকে আমরা বলছি এক্সট্রা স্টেলার রিজন, এক্সট্রা স্টেলার বা বহিঃস্থলী অঞ্চল। আর ওই চক্র থেকে শুরু করে ভিতরের দিকে যা কিছু আছে তার সবকিছু আমরা বলছি অন্তঃস্থলী, সবকিছু আমরা বলছি অন্তঃস্থলী। ওকে, তার সবকিছু আমরা বলছি অন্তঃস্থলী। তাহলে খেয়াল করে দেখো আমাদের এই জায়গাটা থেকে আমরা কি করতেছি, এই যে এই টিস্যু এটাকে আমরা প্রথম কথা যেটা বলি সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম। গ্রাউন্ড টিস্যু বলা হয় ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম। ওকে, এর মধ্যে মেইনলি কি থাকে, এই সিস্টেমে মেইনলি যেটা থাকে সেটা প্যারেনকাইমা টিস্যু, মেইনলি থাকে প্যারেনকাইমা টিস্যু। ওকে, এই প্যারেনকাইমার বাইরে মাঝে মাঝে এখানে কি হতে পারে, কোলেনকাইমা এবং স্টেলেনকাইমা থাকতে পারে। শুধুমাত্র প্যারেনকাইমা থাকবে না, কিন্তু প্যারেনকাইমা থেকে বেশি পরিমাণে থাকে। আচ্ছা, এই টিস্যুটা কই থেকে অরিজিনেট করে, এটা অরিজিনেট করে হচ্ছে কি পেরিব্লেম মেরিস্টেমেটিক টিস্যু। পেরিব্লেম হচ্ছে একটা ভাজক টিস্যু, সেই ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয় হচ্ছে গ্রাউন্ড টিস্যু। আচ্ছা, এই জায়গাতে আমাদের হচ্ছে আমরা এক এক করে স্ট্রাকচার করব। দুইটা জায়গায় ভাগ করতে বললাম না, এই দুই জায়গার নাম, এটাকে ডিভাইডেড ইনটু টু পার্টস। একটা বলছি এক্সট্রা স্টেলার রিজন, ওকে, দ্যাট ইজ আউটসাইড দ্য স্টেলা, এন্ড ইন্টারস্টেলার রিজন, যেটাকে বলছি ইনসাইড দ্য স্টেলি। ওকে, তাহলে এই অংশটুকু আমরা হচ্ছে কি করে খেয়াল করব, এটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, এটা এখন হচ্ছে আমরা আলোচনা করা শুরু করব। ওকে, তাহলে এই ছবিটা দেখে ভালো করে তাকাই, তাহলে আমাদের মনে পড়া হয়ে যাবে। আমি এই ছবিটা দেখব। তাহলে প্রথমে দেখো এই যে একটা স্ট্রাকচার, সেটা মূল আমাদের দেয়া আছে, এটা হচ্ছে ডাইকট, একটা রুট, একটা রুট বা মূল, ডাইকট দ্বিবীজপত্রী। এটা ক্ষেত্রে খেয়াল করে দেখো এই বাইরের স্তরটা, বাইরের স্তরটাকে আমরা বলছি এপিডার্মিস। এই এপিডার্মিসের বাইরে থেকে একটা ইউনিসেলুলার রুট বের হইছে, হেয়ার বের হইছে, সেটা নাম হচ্ছে রুট হার্ট, না রুট হেয়ার হবে, রুট হেয়ার। আচ্ছা, ইউনিসেলুলার এককোষী। এটা পরে খেয়াল করে দেখো এখানে যে লেয়ারটুকু আছে, এই যে ভিতরের দিকে এই অংশটুকু পুরোটুকু, এটা পরে যে স্তরটুকু থাকবে কি থাকে এখানে, তাহলে আমরা একটু মনে চিন্তা করতে পারি যে সেটা হচ্ছে হাইপোডার্মিস থাকতে পারে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কর্টেক্স, আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোডার্মিস। এই তিনটা স্তর থাকে, এগুলোকে বলি এক্সট্রা স্টেলার, বহিঃস্থলী অঞ্চল, এক্সট্রা স্টেলার। ওকে, বহিঃস্থলী। তাহলে সবার বাইরে হাইপোডার্মিস। এই ছবি থেকে আমরা হাইপোডার্মিস দেখতেছি, তাই এই ছবি আমরা হাইপোডার্মিস দেখতেছি না কেন, কারণ হচ্ছে হাইপোডার্মিস সবার ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে না। মূল বা রুটের কথা চিন্তা করো, মূলের কাজ পানি শোষণ করা, আর পানি শোষণ করার জন্য এই বাইরে হচ্ছে একটা মূল রুম থাকতেছে, রুট হেয়ার থাকে। তারপরে স্তর যদি তুমি একটা হাইপোডার্মিস দিয়ে দাও, হাইপোডার্মিস দিয়ে বাধা সৃষ্টি করবে। তাই পানি শোষণ করার জন্য যেহেতু বাধা পাবে, বাধা দরকার নাই। তাহলে মূলের ক্ষেত্রে বা রুটের ক্ষেত্রে এই ধরনের হাইপোডার্মিস পাওয়া যায় না, বাট স্টেমের ক্ষেত্রে এটা নিচে আরেকটা এক্সট্রা করে লেয়ার পাওয়া যেতে পারে। যদি আরেকটা লেয়ার এপিডার্মিসের নিচে দিকে মনে চিন্তা করে আরেকটা লেয়ার আছে, এই লেয়ার দিয়ে স্তর আরেকটা তৈরি হয়, সেটা নাম বলবো হাইপোডার্মিস, সেটা নাম বলবো হাইপোডার্মিস। তাহলে একটা হাইপোডার্মিস পাওয়া যেতে পারে। আচ্ছা, হাইপোডার্মিসের পরে যে যতগুলো কোষ আছে, যে গোল 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 দেখা যাচ্ছে, এই পুরো এরিয়াটার নাম হচ্ছে আমরা কর্টেক্স বলছি। তাহলে হাইপোডার্মিস এটা হচ্ছে স্টেমে পাওয়া যায়, কিন্তু রুটের ক্ষেত্রে পাওয়া যায় না। তারপর খেয়াল করে দেখো কর্টেক্স, এই কর্টেক্স কি হচ্ছে অনেকগুলো হচ্ছে প্যারেনকাইমাল সেল দিয়ে তৈরি। এই যে গোল সেলগুলো বলছি প্যারেনকাইমাল সেল, প্যারেনকাইমাল সেল বিশাল বড় একটা এরিয়া আছে, নাম হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্সের কাজ হচ্ছে কি করে, খাদ্য সঞ্চয় করে রাখা, খাদ্য সঞ্চয় করার জন্য ব্যবস্থা করা। তারপরে এই ভিতর দিকে আরেকটা লেয়ার তৈরি হয়েছে, আরেকটা লেয়ার তৈরি হয়েছে, এইটা বাইরে আছে দেখো, এই যে একটা লেয়ার পাচ্ছি আমরা, এই যে লেয়ারটুকু পাচ্ছি, এই স্তরটুকু নাম বলছি আমরা এন্ডোডার্মিস। এটাকে বলা হচ্ছে এন্ডোডার্মিস, এটা হচ্ছে আরেকটা স্তর, ভিতরের স্তর, এটাকে বলছি অন্তঃ। তাহলে সবার বাইরে এপিডার্মিস, তারপর হাইপোডার্মিস, হাইপোডার্মিসের পরে কর্টেক্স, কর্টেক্সের পরে এন্ডোডার্মিস। এই যে এন্ডোডার্মিস একটা স্তর পাচ্ছি, এই পর্যন্ত যা কিছু আছে সবকিছু বহিঃস্থলী, সবকিছু এক্সট্রা স্টেলার রিজন, বহিঃস্থলী অঞ্চলে। এক্সট্রা স্টেলের পরে দেখো ভিতরের দিকে একটা সাইকেল চলে আসছে, যেটাকে বলছি পেরিসাইকেল। তাহলে ভিতরের দিকে আমরা যাবে পরে, তারপরে স্তরটার নাম হচ্ছে পেরিসাইকেল।
তাহলে পেরিসাইকেল থেকে শুরু করে ভিতরে আমাদের কি থাকতে পারে, পিট থাকে বা মেরুলা থাকে, মজ্জা থাকে, পিট থাকে এবং পিটের পরে হচ্ছে পিট ছাড়া এখানে পিট রে পাওয়া যায়, মজ্জা রশ্মি পাওয়া যেতে পারে। এই যে যা কিছু দেখতেছি এই সব কিছু হচ্ছে আমাদের ইন্টারস্টেলার অন্তঃস্থির অঞ্চলে পড়ে যাবে। এই বহিঃস্থির এবং অন্তঃস্থির যা আছে সবকিছু একত্রে মিলে আমরা বলি গ্রাউন্ড টিস্যু, একত্রে বলা হয় গ্রাউন্ড টিস্যু। তাহলে খেয়াল করে দেখো এই যে একটা পেরিসাইকেল, তারপর ভিতরে দিকে একটা জাইলোফ্লোয়েম বাদ দিলে হচ্ছে আমাদের হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে পিট এবং পিট রে। এই যে পিট রে পাওয়া যাবে এবং পিট পাওয়া যাবে, মজ্জা পাওয়া যাবে, এই সব কিছু হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু। সেই গ্রাউন্ড টিস্যু স্ট্রাকচারগুলো আমরা গ্র্যাজুয়ালি পরে ব্যবস্থা করব। আচ্ছা কি কি বলবো তাহলে খেয়াল করে, গ্রাউন্ড টিস্যু আমরা দুইটা ভাগ করছি, খেয়াল করে দেখো কয়টা ভাগ করছি, দুইটা, একটা হচ্ছে এক্সট্রাসেলুলার, একটা হচ্ছে ইন্টারস্টেলার। এক্সট্রাসেলুলার মধ্যে কি থাকবে খেয়াল করে দেখো, আমরা এক্সট্রাসেলুলার কি পাওয়া যায়, তাহলে কাদের ক্ষেত্রে পাওয়া যাবে, দেখো রুটের ক্ষেত্রে কি পাবো আমরা, রুটের ক্ষেত্রে পাবো কি কর্টেক্স আর এন্ডোডার্মিস। কেন এই ছবিটা দেখাচ্ছিলাম কর্টেক্স আর এন্ডোডার্মিস পাবো রুটের ক্ষেত্রে, কারণ হাইপোডার্মিস রুটের মধ্যে পাবো না, এইজন্য তাহলে খেয়াল করে রুটের মধ্যে কর্টেক্স আর এন্ডোডার্মিস দুটো থাকবে। কিন্তু যখন স্টেমে চলে আসবে তখন তিনটা থাকবে, হাইপোডার্মিস থাকবে, কর্টেক্স থাকবে, এন্ডোডার্মিস থাকবে। আর পাতার ক্ষেত্রে যখন চলে আসবে, পাতার ক্ষেত্রে এরকম গ্রাউন্ড টিস্যু আলাদা করে ইন্টারস্টেলার এক্সট্রাসেলুলার রিজন নাই। পাতার পুরো গ্রাউন্ড টিস্যুর নাম হচ্ছে মেসোফিল টিস্যু। পাতার একটা পরীক্ষা এমসিকিউ অনেকবার আসছে, পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি, পাতার গ্রাউন্ড টিস্যুর নাম হচ্ছে মেসোফিল টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যুর নাম মেসোফিল টিস্যু। আচ্ছা তারপরে পাতার মেসোফিল টিস্যুকে আবার কিভাবে ভাগ করা যেতে পারে আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। এটা দুই প্রকার পাওয়া যাবে, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী পত্র। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এক ধরনের প্যারেনকাইমা কোষ পাওয়া যায়, নাম স্পঞ্জি প্যারেনকাইমা। আর ডাইকট দ্বিবীজপত্রী যেটা আছে পাতা, সেই পাতা ক্ষেত্রে আমরা দুই ধরনের প্যারেনকাইমা পাই, একটা নাম পেরিসাইকেল প্যারেনকাইমা, একটা নাম স্পঞ্জি প্যারেনকাইমা। দুই প্রকার প্যারেনকাইমা পাই, যখন পাতা আমরা গ্রাউন্ড টিস্যু করব তখন আলোচনা করব। আর ইন্টারস্টেলার রিজন দেখো দুইটা ক্ষেত্রে একই জিনিস, রুট এবং স্টেমের দুইটা একই জিনিস থাকবে, পেরিসাইকেল থাকবে, পিট বা মেরুলা থাকবে এবং এখানে কিছু কানেক্টিভ টিস্যু থাকবে। আর স্টেমের ক্ষেত্রে যে একটা জিনিস এক্সট্রা আসবে সেটা কি মেরুলারি রে। মেরুলারি রে যেটা এটা শুধুমাত্র স্টেমে পাওয়া যায়, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মেরুলারি রে শুধুমাত্র স্টেমে পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। ওকে মেরুলারি রেটা কোনো প্রকার রুটের মধ্যে পাওয়া যায় না, এটা পরীক্ষা তোমাকে কোশ্চেন দিতে পারবে, মেরুলারি রে কোন জায়গায় পাওয়া যায়, মেরুলারি রে পাওয়া যাবে কোন জায়গায়, স্টেমের মধ্যে, স্টেমের মধ্যে পাওয়া যাবে, এটা কখনো রুটের মধ্যে পাওয়া যাবে না। ওকে কোন ধরনের স্টেমে পাওয়া যাবে, ডাইকট নাকি মনোকট, ডাইকট, ডাইকট। ওকে দ্বিবীজপত্রী যে স্টেম আছে সেটার মধ্যে মেরুলারি রে পাওয়া যাবে বা পিট রে বলে, আরেকটা নাম পিট রে। ওকে আচ্ছা তাহলে খেয়াল করে দেখো আমাদের একটা কোশ্চেন আছে তোমাদের জন্য, মোস্ট পার্ট অফ প্ল্যান্ট ইজ ইনক্লুডেড ইন হুইচ টিস্যু সিস্টেম। তাহলে একটা প্ল্যান্টের বেশিরভাগ পার্টি কোন টিস্যু সিস্টেমের সাথে ইনক্লুডেড, কোন টিস্যু সিস্টেমের সাথে ইনক্লুডেড, এটা অ্যানসার কি হবে, রিফ্লেক্ট। ওই টিস্যুর পার্টগুলোর মধ্যে একটা জাইলোফ্লোয়েমের পার্ট না, আসলে জাইলোফ্লোয়েম না এখানে মধ্যে পার্টি আসবে। আচ্ছা খেয়াল করে দেখো এটা কাইটাস অর্গান যেটা কাইটাস কি, কাইটাস হচ্ছে যেটা গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়বে। তাহলে সবার মধ্যে কাইটাস কোথায় আছে, দুই একজন ভুল করছো। তাহলে নেক্সট পার্ট আমরা চলে যাই, সেটা হচ্ছে এক্সট্রাসেলুলার রিজন। আগে প্রথমে কি যাবো, ঠিক আছে ইমা প্রদীপ। ওকে এক্সট্রাসেলুলার রিজন যেটা তোমাকে পড়াছিলাম, এক্সট্রাসেলুলার বই ছিল ছবির মধ্যে দেখা গেছে, সেই এক্সট্রাসেলুলার রিজন কি থাকবে সেগুলো এখন আমরা এখানে আলাদা করে ডিসকাশন করা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো কি অংশ আছে ফার্স্টে, প্রথম বলছি সেটা হাইপোডার্মিস ছিল। আচ্ছা হাইপোডার্মিস কয় লেয়ার বিশিষ্ট হতে পারে, সিঙ্গেল লেয়ার হতে পারে, মাল্টিপল লেয়ার থাকতে পারে। এটা কিভাবে কোলটা তৈরি, কোলেন কাইমা এক্সপেরিমেন্ট কাইমা তৈরি। ওকে এটা কার নিচে থাকে, এপিডার্মিস নিচে থাকে, এজন্য হাইপোডার্মিস। ওকে হাইপোডার্মিস কোথায় পাওয়া যায়, স্টেমে পাওয়া যায়, ভেরি মাচ ইম্পর্টেন্ট, কখনো রুটের মধ্যে পাওয়া যাবে না, স্টেমে পাওয়া যাবে। আচ্ছা তাহলে এই লাইনে লেখা হাইপোডার্মিস ইজ অ্যাবসেন্ট ইন রুট, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। হাইপোডার্মিস স্টেমে আমাদের পাওয়া গেলে রুটে অ্যাবসেন্ট থাকে। তারপর সেকেন্ড লেয়ার নাম বলছি আমরা কর্টেক্স। আমি আগে বলছিলাম এই কর্টেক্সটা মেইনলি কোষগুলো তৈরি, এটা প্যারেনকাইমা টিস্যু, এটা প্যারেনকাইমা এবং আমরা অনেকগুলো লেয়ার দিছি, এটা মাল্টি লেয়ার, ডেফিনিটলি মাল্টি লেয়ার। আর দুটো সেলের মাঝখানে গ্যাপ ছিল, ফাঁকা ছিল, তাহলে ইন্টারসেলুলার স্পেস পাওয়া যাবে। ওকে এটা ফাংশন কি, মেইন কাজ হচ্ছে স্টোরেজ অফ ফুড, এটা আমাদের মনে রাখতে হবে, ফুড এন্ড ওয়াটার স্টোর করে। ওকে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর ফটোসিনথেসিস সেটা অংশগ্রহণ করতে পারে, ওকে ফটোসিনথেসিস অংশগ্রহণ করতে পারে। আচ্ছা এটা ফাংশনটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এন্ডোডার্মিস এই জায়গাটা ইম্পর্টেন্ট, এন্ডোডার্মিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তিনটা স্টার আমরা কেন ইম্পর্টেন্ট, প্রথম কোশ্চেন তোমাকে কনফিউজ করার জন্য দিবে এন্ডোডার্মিস কিসের অংশ, এক্সট্রাসেলুলার নাকি ইন্টারস্টেলার, অবশ্যই এক্সট্রাসেলুলার, এটা মনে রাখতে হবে। দুই নাম্বার জিনিস হচ্ছে এন্ডোডার্মিস সবার ক্ষেত্রে পাওয়া যায় কিনা, এন্ডোডার্মিস অনেক সময় হচ্ছে নাও পাওয়া যেতে পারে, তাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। আমাদের হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদ যেটা, এই দ্বিবীজপত্রী উদ্ভিদ আর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, এরকম আমাদের পারে ভাগ করছি। তো একবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ড মানে মনোকট স্টেম যেটা আছে, সেই মনোকট স্টেমের ক্ষেত্রে এই এন্ডোডার্মিস পাওয়া যায় না, এন্ডোডার্মিস পাওয়া যায় না। বাট ডাইকট স্টেম অথবা যে কোনো ধরনের রুটের ক্ষেত্রে আমাদের এন্ডোডার্মিস প্রেজেন্ট থাকে, তাহলে এন্ডোডার্মিস একজনের ক্ষেত্রে পাওয়া যাবে না, সেটাকে মনোকট স্টেম, মনোকট স্টেম। বাকি যেটার ক্ষেত্রে এন্ডোডার্মিস পাওয়া যাবে। এখন এন্ডোডার্মিসের উপর সময় কি হয়, বাইরে কিছু লেয়ার থাকতে পারে, যেমন স্টেমের ক্ষেত্রে, স্টেমের ক্ষেত্রে এই এন্ডোডার্মিসের বাইরে একটা শর্করা জাতীয় পদার্থের আবরণ থাকে, সেই স্টার্চের আবরণ থাকে, এর নাম হচ্ছে স্টার্চ শীট। তাদের ক্ষেত্রে পাওয়া যাবে স্টেমের ক্ষেত্রে, স্টেমের ক্ষেত্রে বাইরে একটা স্টার্চের আবরণ পাওয়া যায়, এর নাম হচ্ছে কি স্টার্চ শীট, স্টার্চ শীট। ওকে আর রুটের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে এটা বাইরের দিকে একটা আবরণ তৈরি হয়, সেই আবরণের নাম হচ্ছে ক্যাসপিলিয়ান স্ট্রিপ। রুটের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা নাম হচ্ছে ক্যাসপিলিয়ান স্ট্রিপ। তাহলে এন্ডোডার্মিসে দুটো আবরণ পাওয়া যেতে পারে, একটা হচ্ছে ক্যাসপিলিয়ান স্ট্রিপ আর একটা হচ্ছে স্টার্চ শীট, দুটো আলাদা আলাদা জিনিস। রুটের ক্ষেত্রে পাওয়া যাবে যেটা সেটার নাম হচ্ছে ক্যাসপিলিয়ান স্ট্রিপ। আর ব্যাপারটা অনেকটা এরকম, এই যে আমরা চিন্তা করি এটা হচ্ছে এন্ডোডার্মিসের লেয়ার, ভিতরের লেয়ার, তাহলে এটা চিন্তা করছি এন্ডোডার্মিসের ভিতরের লেয়ারের ভিতরে এই জায়গাটা ভিতরে এন্ডোডার্মিসের লেয়ার। এখন আমি মনে চিন্তা করছি এখানে অনেকগুলো কোষ আছে, আমি ভেবে ভেবে দেখি যে এখানে অনেকগুলো কোষ, আলাদা আলাদা কোষ আছে। এই কারণে একটু চোখে তোমাদের জন্য ডিসকমফোর্ট হবে, আমি যদি চিন্তা করে দেখি যে এটা হচ্ছে ভিতরের লেয়ার এন্ডোডার্মিস, এই এন্ডোডার্মিসে অনেকগুলো কোষ থাকবে, ভিতরে আলাদা আলাদা কোষ থাকবে, কোষ এই এন্ডোডার্মিসের এই জায়গাগুলোতে ভিতরে ভিতরে আলাদা করে একটা করে লেয়ার থাকবে, যে লেয়ার আবরণগুলোর নাম বলছি স্টার্চের ক্যাসপিলিয়ান স্ট্রিপ, এটা বলছি ক্যাসপিলিয়ান স্ট্রিপ। এই স্ট্রিপগুলো প্রত্যেকটা কোষের ফাঁকে ফাঁকে থেকে কি করতেছে, ওয়াটার বা পানি যেন একটা কোষ থেকে এখানে ভিতর থেকে বাইরে চলে না যেতে পারে, সেটা তারা ইনশিওর করার জন্য এখানে ক্যাসপিলিয়ান স্ট্রিপ থাকে, ক্যাসপিলিয়ান স্ট্রিপ পাওয়া যায়। ওকে এন্ডোডার্মিসের মধ্যে। আর স্টেমের মধ্যে পাওয়া যায় যেটা নাম হচ্ছে স্টার্চ শীট। তাহলে আমরা একটা করে খেয়াল করব, এন্ডোডার্মিস হচ্ছে সিঙ্গেল লেয়ার, এন্ডোডার্মিস পাওয়া যাবে, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি এটা কোথায় কোথায় প্রেজেন্ট থাকে, রুটে পাওয়া যায় এবং ডাইকট স্টেমে পাওয়া যায়। ওকে আচ্ছা তারপর খেয়াল করে দেখো, অনেক সময় যেটা বলছিলাম ট্রান্সভার্স এবং ল্যাটারাল ওয়াল, মানে কোষের ক্ষেত্রে যে ল্যাটারাল ওয়াল, এটা একটা কোষ, এই কোষের ক্ষেত্রে ল্যাটারাল ওয়াল যেটা আছে, ল্যাটারাল ওয়ালগুলো তার সময় থাকতে পারে দুটো আবরণ থাকতে পারে, একটা নাম হচ্ছে সুবেরিন আর একটা নাম হচ্ছে লিগনিন। তাহলে লিগনিন এবং সুবেরিন এই দুটো যে স্ট্রিপটা তৈরি হচ্ছে সেটা নাম হচ্ছে ক্যাসপিলিয়ান স্ট্রিপ, এটা খুব ইম্পর্টেন্ট, এর নাম হচ্ছে ক্যাসপিলিয়ান স্ট্রিপ। এই ক্যাসপিলিয়ান স্ট্রিপ করতেছে এই সাইড দিয়ে ট্রান্সভার্স ওয়ালের মধ্যে পাওয়া যেতে পারে সেলে। ওকে যেটা কাজ কি একটু আগে বললাম যে পানি যেন এই ইন্টারস্টেলার রিজন থেকে এক্সট্রাস্টেলার রিজনে চলে যেতে না পারে, সেই জিনিসটুকু সে এনশিওর করার ব্যবস্থা করবে। আচ্ছা তাহলে ক্যাসপিলিয়ান স্ট্রিপ আমরা কোথায় পাবো, ক্যাসপিলিয়ান স্ট্রিপ আমরা পাবো যেটা সেটা হচ্ছে এন্ডোডার্মিস অফ রুট, রুটের এন্ডোডার্মিস পাওয়া যাবে। ওকে আচ্ছা এই এন্ডোডার্মিসের ফাঁকে ফাঁকে যাতায়াত করে কিছু যেতে যাতায়াতের জন্য কিছু রাস্তা লাগবে, তাহলে যাতায়াত করতে দেওয়ার জন্য কিছু আলাদা কোষ আছে, সেই কোষটার নাম হচ্ছে প্যাসেজ সেল, সেটা নাম হচ্ছে প্যাসেজ মানে পথ তৈরি করার ব্যবস্থা করতেছে। তাহলে রুটের মধ্যে ক্যাসপিলিয়ান স্ট্রিপ পাওয়া যাবে আর যাতায়াত করার জন্য আলাদা কিছু রাস্তা থাকবে, সেই কোষগুলোর নাম বলা হচ্ছে প্যাসেজ সেল। ওকে তাহলে স্টেমের মধ্যে কি থাকবে, ওই যে একটু আগে বলছিলাম স্টেমের মধ্যে স্টার্চ শীট থাকবে, স্টার্চ শীট পাওয়া যাবে প্রচুর পরিমাণ শর্করা দিয়ে, এটা কোথায় পাওয়া যাবে, ডাইকট স্টেমে পাওয়া যাবে। তাহলে তোমার পরীক্ষা দিতে অপশন দিবে এখান থেকে, একটা হচ্ছে ক্যাসপিলিয়ান স্ট্রিপ কাদের ক্ষেত্রে পাওয়া যায়, আরেকটা দিবে স্টার্চ শীট কাদের ক্ষেত্রে পাওয়া যায়। এই অপশন অনেক বললাম, তার কাছে ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা এন্ডোডার্মিসের কাজ কি, তার প্রথম কাজ হচ্ছে ফুড স্টোর করে, আর কি করবে ইন্টারনাল পার্টগুলোকে প্রোটেক্ট করার ব্যবস্থা করবে। ওকে আর কি করবে, রেগুলেট রুট প্রেসার, মূলের ভিতরে যে পানির যে চাপ, এই চাপগুলোকে নিয়ন্ত্রণ করবে, কেন ওখানে ক্যাসপিলিয়ান স্ট্রিপ আছে এইজন্য। ওকে আচ্ছা তাহলে এটা কি হিসেবে কাজ করে, এটা ড্যাম হিসেবে, পানি যাতায়াত করার জন্য আমরা বলি বাঁধ দেওয়া হয়েছে, ড্যাম, ওয়াটার ড্যাম, তাহলে এটা ড্যাম বা বাঁধ হিসেবে কাজ করে, যাতে দুই পাশে চাপের ভারসাম্যটুকু নিয়ন্ত্রণ করা যায়। ওকে আচ্ছা তাহলে খেয়াল করে দেখো এক্সট্রাসেলুলার রিজন পড়া হয়ে গেল, আমরা যে প্রশ্ন চলে আসছে সেটা ইন্টারস্টেলার রিজন। ইন্টারস্টেলার রিজনের মধ্যে কি থাকবে, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে পেরিসাইকেল, প্রথম যেটা থাকবে সেটা নাম পেরিসাইকেল। আচ্ছা তাহলে পেরিসাইকেল কি রকম হবে, পেরিসাইকেল ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার হতে পারে, মাল্টিপল লেয়ার হতে পারে। মূলের ক্ষেত্রে এটা কয় লেয়ার বিশিষ্ট হলে ভালো, সিঙ্গেল লেয়ার। ওকে আর স্টেমের ক্ষেত্রে চিন্তা করো এটা মাল্টিপল লেয়ার, একাধিক স্তরে থাকতে পারে পেরিসাইকেল। তাহলে এন্ডোডার্মিসের নিচের দিকে যে লেয়ারটা থাকে বিলো এন্ডোডার্মিস, সেই অংশটুকুর নাম হচ্ছে আমাদের কি পেরিসাইকেল, সেটা নাম হচ্ছে পেরিসাইকেল। আচ্ছা দুজনের ক্ষেত্রে এই পেরিসাইকেল মাল্টিপল লেয়ারে থাকে, দুজনের ক্ষেত্রে একটা হচ্ছে কুমড়া আর একটা হচ্ছে কুমারিকা, কুমড়া কুমারিকা। তাহলে এই যে দুটো পামকিন এবং কুমারিকা এদের ক্ষেত্রে মাল্টিপল লেয়ার হবে এটা। ওকে এটা আমরা মনে রাখবো। আচ্ছা অনেক সময় কি হয় এই জায়গাটুকু স্প্লেরেনকাইমা টিস্যু থাকে, এইগুলোর ক্ষেত্রে মাল্টিপল লেয়ারে থাকে এবং স্প্লেরেনকাইমা টিস্যু থাকে। এই স্প্লেরেনকাইমা টিস্যু অনেক সময় আমাদের
সেক্ষেত্রে শুধুমাত্র যদি ফ্লোয়েমের মধ্যে থাকে, সিলিন্ডার ক্যাপ টিস্যু যদি ফ্লোয়েমের মধ্যে থাকে এট দ্য টপ অফ ফ্লোয়েম টিস্যু, তাহলে এটার নাম হচ্ছে হার্ড বাস অথবা বান্ডেল ক্যাপ। এই শব্দটা ভালো করে মনে রাখতে হবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে কি উৎপন্ন হয়? সেকেন্ডারি মেরিস্টেম অরিজিনেটেড ফ্রম দিস লেয়ার। তাহলে এই যে এন্ডো আমরা যে পেরিসাইকেল বলতেছি, পেরিসাইকেল থেকে কি হবে? সেকেন্ডারি মেরিস্টেম উৎপন্ন হবে। তার মানে আমরা বলছি এটা স্থায়ী টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেম কি জিনিস? যেটা পুরোটা কি পার্মানেন্ট টিস্যু থেকে উৎপন্ন হয়, এজন্য নাম হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেমের কারণে কি হবে? ল্যাটারাল বা ডায়ামিটার বাড়বে, সাইড দিয়ে চড়া হবে। তাহলে সেই সেকেন্ডারি মেরিস্টেম কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে? খেয়াল করে দেখো, সেকেন্ডারি মেরিস্টেম উৎপন্ন হচ্ছে পেরিসাইকেল থেকে। ওই যে প্রথমে যেটা পড়েছিলাম, সেই সেকেন্ডারি মেরিস্টেম উৎপন্ন হয় পেরিসাইকেল থেকে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা তখন পড়েছিলাম যেটা সেকেন্ডারি মেরিস্টেম কোন একটা পার্মানেন্ট টিস্যু থেকে তৈরি হয়, কোন পার্মানেন্ট টিস্যু নাম বলতে পারছিলাম না। এখন আমরা নাম বলতে পারবো, তাই না? যে এখান থেকে তৈরি হয় সম্ভব পেরিসাইকেল থেকে। ওকে, সো এটা কাজ কি একই রকম? এটা মেইন কাজ যেটা হচ্ছে রিজিডিটি দিবে, এটা দৃঢ়তা প্রদান করবে, এটা রিজিডিটি দেওয়ার ব্যবস্থা করে। ওকে, তারপর হচ্ছে পিট বা মেরুলা। একদম ভিতরে যে পোরশনটুকু ছিল আমরা বলছিলাম, ওই জায়গাটার নাম বলছিলাম পিট, তাই তো? মেরুলা ওই জায়গাটা মেইনলি কি থাকে? ওটা ফুড স্টোর করে রাখার ব্যবস্থা করে। এটা মেইন কাজ, এটা স্টোরেজ অফ ফুড। আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। এটা কি দ্বারা তৈরি? প্যারেন্টেমা টিস্যু দ্বারা তৈরি। এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, মেরুলা রে ওই যে পিটগুলা রেগুলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো হচ্ছে পেরিসাইকেল থেকে একদম সেন্টার পর্যন্ত যদি দেখা যায়, তাহলে কিছু দাগের মতো রশির মতো দেখা যায়, রের মতো দেখা যায়, সূর্যের আলোর মতো। ওকে, তাহলে রেগুলাকে নাম বলছি আমরা কি? মেরুলা রে। এটা আরেকটা নাম হচ্ছে পিট রে। ওকে, এটা আরেকটা নাম হচ্ছে পিট রে। আচ্ছা, এটা কোন জায়গায় থাকবে? প্যারেন্টেমা টিস্যু দ্বারা তৈরি হবে আমরা জানি, এবং এটা কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? আমরা বলছি এটা কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? শুধুমাত্র ডাইকট স্টেমে পাওয়া যাবে, ডাইকট স্টেমে। ওকে, ডাইকট স্টেম, অন্য কারো ক্ষেত্রে পাওয়া যাবে না, ডাইকট স্টেমে পাওয়া যাবে। এটা ভালো করে মনে রাখতে হবে। ওকে, তাহলে তোমার জন্য আমাদের নেক্সট কুইজ চলে আসছে। নেক্সট কুইজের পার্ট হচ্ছে ঝটপট তোমাকে অ্যানসার দিতে হবে। এটা অ্যানসার দাও। ইমা সালসাবিলা, ভেরি গুড, সবাই কারেক্ট দিয়েছো। হ্যাঁ, এখানে তো কারেক্ট দিয়েছো। তারপর হচ্ছে দেখতেছি ভুল অ্যান্সার দিচ্ছি। এরকম সহজ, একটু আগে বলছিলাম দুইটা ক, তাই না? বাংলা বলে কক, আর ইংরেজিতে বলে পিকে, তাই তো? পাম্পকিন এন্ড কুমারিকা। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে কুমারিকা, এটা মাল্টি লেয়ার এবং হচ্ছে স্টেরাইল ক্যাপ টিস্যু দ্বারা তৈরি হতে পারে। মাল্টি লেয়ার এবং স্টেরাইল ক্যাপ টিস্যু দ্বারা তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে এতক্ষণ যেটা পড়লে সেটা হচ্ছে সবার আলাদা আলাদা গ্রাউন্ড টিস্যু পড়েছে, মানে স্টেম এবং রুটের ক্ষেত্রে। তাহলে যদি আমরা খেয়াল করে দেখি, সবাই আছে প্রদীপ, প্রদীপ্ত, নাবিহা, ফাহিম, শ্রেয়া, তুলি, অক্ষরা, আদনান, ইমা, তানজিদা। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে কি আমরা পাতার যে গ্রাউন্ড টিস্যু আছে, পাতার গ্রাউন্ড টিস্যু পড়ি না। এখন যেটা পড়ছি মূল এবং কাণ্ডের গ্রাউন্ড টিস্যু পড়ছি, মানে রুট এবং স্টেমটা পড়ছি, কিন্তু পাতার গ্রাউন্ড টিস্যু পড়ি না। পাতার যে গ্রাউন্ড টিস্যুটার নাম হচ্ছে মেসোফিল। সবথেকে কমন কোশ্চেন পরীক্ষায়, পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? মানে নেম অফ দ্য গ্রাউন্ড টিস্যু অফ লিভস, দ্যাটস ইজ মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যু বলা হয় মেসোফিল। ওকে, প্রথম কোশ্চেন। আচ্ছা, তারপর খেয়াল করে দেখো, প্রথম শব্দটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, ভর্তি পরীক্ষা চলে আসছে। দেখো এই যে মেসোফিল। ওকে, আচ্ছা, তাহলে পাতার মধ্যে কি থাকে? আসলে এই ছবিটা খেয়াল করে ভালো করে। এই যে পাতা আমরা বলছি, পাতার মধ্যে কি থাকে? বলো, পাতার মধ্যে থাকে হচ্ছে কি থাকে? বলছি পত্ররন্ধ্র বা স্টমাটা থাকে। আচ্ছা, পাতা কয় প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। তাই তো? তাহলে হচ্ছে কি আমরা দুই ধরনের পাতার কথা চিন্তা করতে পারি। কি কি হতে পারে? একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের পাতা, আরেকটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, মানে মনে করো ডাইকট। তাহলে খেয়াল করে দেখো, এই যে ডাইকট আর মনোকট, এই দুইটা থেকে আমাদের আলাদা আলাদা ধরনের হচ্ছে আমরা কি পাবো? মানে লিফ পাবো। একটা হচ্ছে কি তাহলে ডাইকট যদি হয়, দ্বিবীজপত্রী যদি পাতা হয়, সেটাকে আমরা কি ধরনের পাতা বলি? ডরসি ভেন্ট্রাল, ডরসি ভেন্ট্রাল। তাহলে দ্বিবীজপত্রী একবীজপত্রী পাতার সাথে পার্থক্য কি হয়? সাধারণত দেখা যায় একবীজপত্রী উদ্ভিদ হলে পাতাগুলো তার স্টেমের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকার কারণে যেটা হয়, সূর্যের আলো দুই পাশে ইকুয়ালি পড়ে। দুই পাশে সূর্যের আলো সমানভাবে পড়ে, যার কারণে দুইটার সারফেসের রং একই রকম হয়। রঙের তারতম্য উল্টোপৃষ্ঠ আপার সারফেস এবং লোয়ার সারফেসে একই ধরনের রং হয়, এবং সূর্যের আলো মোটামুটি একইভাবে পড়ে, পাতা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু দ্বিবীজপত্রী বা ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে পাতাটা হচ্ছে কিভাবে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে দেহের সাথে, স্টেমের সাথে। যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতেছে, তাহলে আপার সারফেসে সূর্যের আলো সবথেকে বেশি পরিমাণে পড়বে, লোয়ার সারফেসে সূর্যের আলো ঠিকমতো পড়বে না। তাহলে উপরের অংশটুকু গাঢ় সবুজ হবে, নিচের অংশটুকু হালকা সবুজ হবে। এই ধরনের পাতাকে আমরা বলি ডরসি ভেন্ট্রাল। ডরসি ভেন্ট্রাল পাতা বা লিফসে দুই ধরনের, উপরের সারফেস এবং নিচের সারফেসের গঠনটা কি হবে? আলাদা হবে। আলাদা হওয়ার জন্য এই জায়গাতে যেহেতু উপরের গঠন নিচের গঠন আলাদা, তাই তার এখানে যে কোষগুলো পাওয়া যাবে প্যারেনকাইমা কোষ, সেই প্যারেনকাইমা কোষগুলো দুই ধরনের হবে। উপরে থাকবে যেটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, উপরেরটার নাম প্যালিসেড, আর নিচেরটা হচ্ছে ছিদ্রযুক্ত, এজন্য নাম হচ্ছে স্পঞ্জের মতো, এজন্য নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। উপরের সারফেসে পাওয়া যাবে প্যালিসেড প্যারেনকাইমা, নিচের সারফেসে পাওয়া যাবে স্পঞ্জি প্যারেনকাইমা। এটা কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? ডরসি ভেন্ট্রাল লিফসের ক্ষেত্রে। ডরসি ভেন্ট্রাল লিফস কাদের ক্ষেত্রে পাওয়া যায়? ডরসি ভেন্ট্রাল লিফস পাওয়া যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই জায়গাটা যদি বলি, এই জায়গাতে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে, আমরা জানি, কারণ এই জায়গাটা তৈরি করতে পারবে। এই যে খেয়াল করে দেখো, ছবিতে একটা পাতা, এটা কি ধরনের? এটা ডরসি ভেন্ট্রাল। ওকে, এটা দ্বিবীজপত্রী। ওকে, তাহলে এই দ্বিবীজপত্রী ক্ষেত্রে দেখো দুই ধরনের সেল থাকবে। আপার সারফেসে যেটা থাকবে, আপার সারফেসে আমাদের যেটা থাকবে সেটা নাম প্যালিসেড প্যারেনকাইমা, এর নাম প্যালিসেড প্যারেনকাইমা। আচ্ছা, আর লোয়ার সারফেসে এই যে গোল 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 স্পঞ্জের মতো ছিদ্র ছিদ্র, এই জন্য এটা নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, এটার নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। দুই প্রকার প্যারেনকাইমা কোষ দেখতেছি, এই যে স্পঞ্জি আর প্যালিসেড। আচ্ছা, এর বাইরে থাকছে দেখো লোয়ার সারফেসে এই জায়গাটা দেখো, এই যে স্টমার পত্ররন্ধ্র থাকতেছে, এখানে গার্ড সেল থাকবে। এই যে গার্ড সেলের নিচে আমরা বলছিলাম এয়ার স্যাক, সাব স্টমাটা, স্টমার নিচে হচ্ছে একটা এয়ার স্যাক পাওয়া যায়, ঠিক আছে? পড়ে আসছি সাব স্টমাটা এয়ার স্যাক। আর আপার সারফেসে কি হবে? তার এই যে বাইরে কিউটিকল আবরণ থাকবে, আমরা বলছিলাম কিউটিকল আবরণ এপিডার্মিস কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? রুটে পাওয়া যাবে না, স্টেমে পাওয়া যাবে, লিফে পাওয়া যাবে, কি পাওয়া যাবে? কিউটিকল আবরণ পাওয়া যাবে। এটা হচ্ছে আপার সারফেস। আপার সারফেসে পাওয়া যাবে যেটা নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। এই নামগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। আর কি থাকবে এখানে? ভাস্কুলার সিস্টেম থাকবে। ভাস্কুলার সিস্টেম মানে জাইলেম ফ্লোয়েম, এই জাইলেম ফ্লোয়েম আছে এই জায়গাটাতে, এই জায়গার মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে। তো এটা হচ্ছে একটা আমাদের কি পাতার গঠন দেখতেছি। তাহলে পাতার যে গ্রাউন্ড টিস্যু থাকবে, তাকে তুমি মনে মনে চিন্তা করতে পারো, বাইরেটা নাম এপিডার্মিস, ত্বক, আর এই ভাস্কুলার বান্ডেল, এইটা বাদ দিয়ে যা থাকে সবকিছুর নাম মেসোফিল, সবকিছুর নাম মেসোফিল। আচ্ছা, সেই মেসোফিলের ক্ষেত্রে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে, আমরা জানি। ওকে, এখানে নিউমারাস ক্লোরোপ্লাস্ট, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকবে। মেসোফিল অফ ডরসি ভেন্ট্রাল লিফ, এই যে বলছিলাম ডরসি ভেন্ট্রাল লিফ, এখানে দুই প্রকারের প্যারেনকাইমা কোষ থাকে, একটা নাম প্যালিসেড প্যারেনকাইমা, একটা নাম স্পঞ্জি প্যারেনকাইমা। দুই প্রকারের প্যারেনকাইমা কোষ থাকে। প্যালিসেড প্যারেনকাইমা গুলো কিভাবে দেখো? খেয়াল করে, এটা ভর্তি পরীক্ষা আসছে ডেন্স পেজ, এই যে দেখো একটা পর একটা সাজানো, এইভাবে পরপর একটার পর একটা সাজানো, উপরের লেয়ারের সাথে প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো এরকম একটা পর একটা সাজানো। তাহলে মাঝখানে কোনো প্রকার গ্যাপ পাওয়া যাচ্ছে না, কোনো প্রকার গ্যাপ নাই, তাহলে ডেন্সলি প্যাকড, লংজিটিউডিনালি অ্যারেঞ্জড, একটা পর একটা। এন্ড স্পঞ্জি প্যারেনকাইমা গুলো কিরকম হবে? এই যে খেয়াল করে দেখো, ইরেগুলার, একটার পর একটা ইরেগুলারলি ইচ্ছা মতো বসানো। তাহলে এটা হচ্ছে ইরেগুলার, দেখতে কিরকম? ওভাল। ওকে, গোলাকার, এবং মাঝে মাঝে গ্যাপ আছে। দেখো এই যে ফাঁকা একটা ইন্টারসেলুলার স্পেস দেখা যাচ্ছে, ইন্টারসেলুলার স্পেস থাকবে। তাহলে এই জন্য আমরা বলছিলাম যে দ্বিবীজপত্রী পাতার ক্ষেত্রে দুইটাই পাওয়া যাবে, প্যালিসেড প্যারেনকাইমা পাওয়া যাবে, স্পঞ্জি প্যারেনকাইমা পাওয়া যাবে। কিন্তু একবীজপত্রী মনোকট প্ল্যান্টের যে হচ্ছে গিয়ে লিভস, সেটার নাম কি? আইসোবাইলেটারাল, আইসোবাইলেটারাল, এটা মনোকটে পাওয়া যায়। একবীজপত্রীতে পাওয়া যায় আইসোবাইলেটারাল লিফ। এই আইসোবাইলেটারাল লিফে শুধুমাত্র এক প্রকারের প্যারেনকাইমা থাকবে, হয় স্পঞ্জি অথবা প্যালিসেড, দুইটা কখনো একসাথে থাকবে না, এটা মনে রাখবা। ওকে, তাহলে এখানকার যে স্ট্রাকচারগুলো আছে, এখান থেকে দুইবার ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে। সো এই পার্টটা আমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা তিনটা স্টার মার্ক দিয়ে রাখবা এই জায়গায়। ওকে, তাহলে আমাদের জন্য দুটো কোশ্চেন চলে আসছে, কোশ্চেনের অ্যানসার সবাই ঝটপট দিয়ে ফেলো, খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভর্তি পরীক্ষা চলে আসছে। গ্রাউন্ড টিস্যু অফ লিফ ইজ কল্ড কি? এটা 21-22 মেডিকেল এডমিশন চলে আসছে। আর হুইচ টিস্যু ইজ রেসপন্সিবল ফর ডায়ামিটার গ্রোথ ইন প্ল্যান্ট স্টেম? একসাথে দুটো অ্যানসার করো সবাই। ফাইন, ভেরি গুড। ফাইন বলছে প্রথমটা, ফাইন দুটো অ্যানসার করে ফেলছে, তাই তো? অ্যাগনেস, ভেরি গুড, তোমরা ভেরি গুড। ইমা একটা অ্যানসার করছো, আরেকটা অ্যানসার করে ফেলো। প্রদীপ প্রথমে একটা অ্যানসার করছো, দুটো একসাথে। সানজিদা একটা ভুল অ্যানসার করছো। পাতা গ্রাউন্ড টিস্যু নাম মেসোফিল। ওকে, হুইচ টিস্যু ইজ রেসপন্সিবল ফর ডায়ামিটার গ্রোথ? ডায়ামিটার গ্রোথ ইন প্ল্যান্ট স্টেম, ডায়ামিটার গ্রোথের জন্য দায়ী কোনটা? তাহলে খেয়াল করে দেখো, জাইলেম ফ্লোয়েম এগুলো ডায়ামিটার জন্য দায়ী না। ডায়ামিটার মানে কোনটা ছিল? সেকেন্ডারি বৃদ্ধি না, সেকেন্ডারি গ্রোথ। তাহলে সেকেন্ডারি বা হচ্ছে কি আমাদের ল্যাটারাল মেরিস্টেম কোন জায়গায় ছিল? ওটার সাথে কোন শব্দ বলছিলাম? ক্যাম্বিয়াম শব্দ বলছিলাম না? কর ক্যাম্বিয়াম, ইন্টারসেলুলার ক্যাম্বিয়াম, তাই ক্যাম্বিয়াম শব্দটা রেসপন্সিবল। তার কাছে ক্যাম্বিয়াম। হ্যাঁ, রাহিম, সালসাবিলা সানজিদা একটা ভুল বলছিল। ওকে, তাহলে হচ্ছে আমাদের একটা কি? একটা হচ্ছে মেসোফিল, একটা হচ্ছে ক্যাম্বিয়াম। আচ্ছা, লাস্ট যেটা পার্ট সেটা হচ্ছে ভাস্কুলার পার্ট। ভাস্কুলার টিস্যু হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে আমাদের পড়া প্রায় অলমোস্ট শেষ হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে স্টেম আর রুটের কিছু আইডেন্টিফাইং পয়েন্টস পড়লে আমাদের পড়া মোটামুটি শেষ। তাহলে খেয়াল করে দেখো, ভাস্কুলার টিস্যুতে আমাদের কি কি আছে? ভাস্কুলার টিস্যু আমরা দুটো জিনিস এখানে কি পাওয়া যায়? এখানে পাওয়া যাচ্ছে কি জাইলেম আর ফ্লোয়েম। আচ্ছা, তাহলে এই যে জাইলেম আর ফ্লোয়েম নিয়ে হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু তৈরি হচ্ছে, সেই ভাস্কুলার টিস্যু মাঝে মাঝে কি থাকতে পারে? মাঝে মাঝে অন্যান্য সাবস্টেন্সগুলো থাকতে পারে, সেগুলো আমরা একটু পড়াশোনা করি। তাহলে খেয়াল করে দেখো, জাইলেম ফ্লোয়েম হচ্ছে ভাস্কুলার টিস্যু বলতে আমরা কি বুঝি? ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলের মধ্যে থাকে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু, এটাকে বলা হয় ভাস্কুলার টিস্যু সিস্টেম। ওকে, আর কি পাওয়া যেতে পারে? এটা কাজ হচ্ছে ফুড ট্রান্সপোর্টেশন, পরিবহনে সহায়তা করা। জাইলেম আর ফ্লোয়েমের মাঝে মাঝে আরেকটা স্ট্রাকচার পাওয়া যেতে পারে, যেটা নাম ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম কোথায় পাওয়া যায়? জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে পাওয়া যেতে পারে। আমরা একটু পরে দেখব যে আমরা
কি করব আমরা স্টেম করব সেই স্টেমের মাঝখানে কাণ্ডের মাঝখানে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে একটা ভাজক টিস্যু থাকে সেই ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যুটার নাম হচ্ছে কি ক্যাম্বিয়াম এই যে মেরিস্টেম পাওয়া যেতে পারে তাহলে মেরিস্টেমেটিক টিস্যু প্রেজেন্ট ইন বিটুইন জাইলেম এন্ড ফ্লোয়েম অফ ডাইকট স্টেম ইজ কল্ড ক্যাম্বিয়াম তোমাকে পরীক্ষা কোশ্চেন দিতে পারে ক্যাম্বিয়াম কাদের ক্ষেত্রে পাওয়া যায় কোথায় কাদের ক্ষেত্রে পাওয়া যাবে ডাইকট স্টেমে পাওয়া যায় তাই তো স্টেমের মধ্যে পাওয়া যাবে মেরিস্টেমেটিক টিস্যু আচ্ছা এখন এই ভাস্কুলার বান্ডেল কিভাবে ছড়ানো ছিটানো থাকে এটা একটা পর একটা থাকে না কিভাবে থাকে সেটা হচ্ছে এখানে লিখে দেওয়া আছে এই অংশটুকু একটু পরে আমরা ডিটেইলস আলোচনা করব এটা এখন আমরা পড়ব না ওকে তাহলে জাইলেম আর ফ্লোয়েম নিয়ে যে ভাস্কুলার টিস্যু সেই ছোটবেলা থেকে তোমরা বারবার পড়ছো জাইলেম আর ফ্লোয়েম অনেক পড়ছো কি পড়ছো জাইলেম টিস্যু নাম পড়ছো ফ্লোয়েম টিস্যু নাম পড়ছো এখন তোমাকে এই জিনিস পড়তে হবে ওকে জাইলেম মানে কি জাইলেম শব্দটা হচ্ছে কাঠ তাইলে কাঠ তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে জাইলেম তাহলে জাইলেম কয় ধরনের কোষ থাকে চার ধরনের কোষ থাকে কি কোষ থাকবে কোষের নামগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাইলে এখানে কি থাকবে আমাদের ট্রাকিড আরেকটা হচ্ছে ভেসেল একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা আরেকটা হচ্ছে জাইলেম ফাইবার ওকে চার প্রকারের কোষ থাকবে এটা আমাদের জানতে হবে এক নাম্বার দুই নাম্বার কথা যেটা জাইলেম থেকে আমাদের কাঠ তৈরি হয় কাঠ ওকে এই যে কাঠ তৈরি হচ্ছে এই কাঠের উপর ভিত্তি করে দেখা গেল কোন কোন কাঠগুলো হচ্ছে শুরু করতে কোন কোন কাঠ হচ্ছে মোটা গর্তযুক্ত তাহলে আমরা মোটা একটা জাইলেম হয় দুই প্রকারের হতে পারে একটা জিনিস একটা হচ্ছে তাকে বলতে পারি প্রোটো জাইলেম অথবা মেটা জাইলেম তাহলে মেটা দিয়ে মোটা একটা মোটা তাহলে মেটা জাইলেম হচ্ছে মোটা গর্তযুক্ত কাঠ প্রোটো জাইলেম হচ্ছে শুরু গর্তযুক্ত কাঠ ওকে তাহলে আমরা দুটো শব্দ দেখলাম একটা হচ্ছে মেটা জাইলেম একটা প্রোটো জাইলেম আচ্ছা তারপর খেয়াল করে দেখেন জাইলেম আমরা কম্পোনেন্টগুলো পড়ছিলাম সেই কম্পোনেন্টগুলো আমরা করছি ট্রাকিড তারপর ভেসেল তারপর জাইলেম প্যারেনকাইমা এবং ফাইবার আচ্ছা তাহলে এর মধ্যে কোনটা কোনটা হচ্ছে জীবিত শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা আছে চারটার মধ্যে জাইলেম প্যারেনকাইমা হচ্ছে শুধুমাত্র অ্যালাইভ লিভিং কম্পোনেন্ট আর বাকি যা সব ডেড এক নাম্বার কথা এটা ভালো করে মনে রাখতে হবে তাহলে জাইলেমের কয়েকগুলো নাম বললাম ফোর টাইপস অফ সেল ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যালাইভ কোনটা জাইলেম প্যারেনকাইমা ওকে তারপর খেয়াল করে দেখতে হবে সেটা হচ্ছে কি ট্রাকিড বা ট্রাকিড আরেকটা হচ্ছে ভেসেল সব উদ্ভিদের সব জায়গায় ভেসেল পাওয়া যায় না তাহলে ভেসেল পাওয়া যায় কোথায় কোথায় ভেসেল পাওয়া যায় দুটো জায়গায় একটা হচ্ছে টেরিডোফাইট আরেকটা হচ্ছে কি জিমনোস্পার্ম বা নগ্নবীজ উদ্ভিদ তাহলে আমাদের দুটো জায়গায় পাওয়া যাবে না ফার্ড বা টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম এই দুটো উদ্ভিদের মধ্যে পাওয়া যাবে না খুব ইম্পর্টেন্ট তাহলে টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম হচ্ছে আমাদের এই দুটো জায়গায় আমরা পাবো না আর কি জিনিস পাবো আরেকটা তাহলে সব জিমনোস্পার্মের মধ্যে একটা জিমনোস্পার্ম আছে যেটা হচ্ছে নেটাম এই নেটামের মধ্যে আবার সিম্পল ভেসেল পাওয়া যায় ওকে যতগুলো জিমনোস্পার্ম আছে তার মধ্যে একটা হচ্ছে ব্যতিক্রম সেটার নাম নেটাম নেটামে আবার পাওয়া যায় এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা আমরা এই মাত্র বলছি সেটা হচ্ছে কি এটা কোথায় কোথায় পাওয়া যাবে না এটা পাওয়া যাবে হচ্ছে জিমনোস্পার্ম আর টেরিস বা টেরিডোফাইট অথবা ফার্ড যাই বলে সেটার মধ্যে নেটাম হচ্ছে ব্যতিক্রম নেটাম একটা জিমনোস্পার্ম হওয়া সত্ত্বেও এর মধ্যে কি কোনো প্রকার কি এর মধ্যে সিম্পল ভেসেল পাওয়া যায় আর অ্যানজিওস্পার্ম আবৃত উদ্ভিদের মধ্যে ইউজুয়ালি হচ্ছে আমাদের ভেসেল বা ট্রাকিড পাওয়া যাওয়ার কথা তারপরেও তিনটা আছে যে তিনটার মধ্যে আবার এই কি ভেসেল পাওয়া যায় না নাম তিনটা এখানে তিনটা ব্যতিক্রম আছে কি কি আছে উইন্টারসি তারপরে টেট্রাসেন্টাসি আর হচ্ছে ট্রোকোডেন্ড্রাসি এই যে তিনটা নাম এই তিনটা নাম আমাদের ভালো করে মনে রাখতে হবে এই তিনটা নাম খুব ভালো মতো অ্যানজিওস্পার্মের মধ্যে উইন্টারসি টেট্রাসেন্টাসি এবং ট্রোকোডেন্ড্রাসি এগুলোর মধ্যে ভেসেল অ্যাবসেন্ট নেটাম একটা জিমনোস্পার্ম কিন্তু নেটামের মধ্যে সিম্পল ভেসেল পাওয়া যায় ওকে তাহলে এই যে যতগুলো দেখলাম এই সবকটা পয়েন্ট এখানটা খুবই খুবই ইম্পর্টেন্ট তারপর বলছিলাম এই যে একটু আগে বলেছি তোমাদের দুই প্রকার পাওয়া যেতে পারে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম আচ্ছা তাহলে প্রোটোজাইলেম মেটাজাইলেম থেকে আমরা কি মনে রাখবো আমরা হচ্ছে মনে রাখবো যে প্রোটোজাইলেম যদি হচ্ছে কি থাকে আমরা এভাবে মনে রাখলাম সেটা হচ্ছে মানে মোটা গর্তযুক্ত কাঠ মোটা তাহলে মোটা আর সরু গর্তযুক্ত যে কাঠ হবে সেটার নাম কি প্রোটোজাইলেম আচ্ছা এই প্রোটোজাইলেম মেটাজাইলেমের একটা অবস্থানের উপর ভিত্তি করে আবার কি করা যায় ক্লাসিফাই করা হয়েছে আমরা শুধুমাত্র কি বলতে পারি একটা জিনিস দিয়ে মনে রাখতে পারবো সেটা হচ্ছে মূল বা রুটের ক্ষেত্রে প্রোটোজাইলেম পেরিফেরিতে থাকে এই যে প্রোটোজাইলেম রুটের ক্ষেত্রে প্রোটোজাইলেম পেরিফেরিতে থাকতেছে তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এক্সাক্ট এটার নাম কি এক্সাক্ট এটা কি বলি এক্সাক্ট বলি যদি বাইরে দিকে থাকতেছে তাহলে এটা রুটের ক্ষেত্রে যা হবে স্টেমের ক্ষেত্রে তার অপোজিট হবে তাহলে তুমি মনে চিন্তা করতে পারো প্রোটোজাইলেম বা সরু গর্তযুক্ত কাঠ এটা পেরিফেরিতে না থাকে এটা স্টেমের ক্ষেত্রে সেন্টারে থাকবে সেন্টারে থাকার কারণে এটাকে বলা হবে এন্ডার ওকে আর পাতার ক্ষেত্রে এটা দুই জায়গায় থাকতে পারে তখন সেটাকে বলা হয় মেজার পাতার ক্ষেত্রে বলা হয় মেজার ওকে তাহলে সবগুলো আমাদের ভালো করে খেয়াল করে রাখতে হবে তাহলে সবগুলো আমরা একটু দেখি কি কি আছে ওকে তাহলে প্রোটোজাইলেম দেখলাম আমরা সরু গর্তযুক্ত ন্যারো লুমেন তাহলে ওয়াইড লুমেন যা সেটাকে আমরা কি বলবো লার্জ লুমেন থাকে সেটাকে বলবো আমরা মেটাজাইলেম সেটাকে বলবো মেটাজাইলেম আচ্ছা এই যে আমরা যেটা শব্দ বললাম সেটা হচ্ছে এন্ডার এবং এক্সাক্ট এন্ডার শব্দটা দেখলাম এক্সাক্ট দেখলাম আর কি দেখলাম পাতা ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মেজার এই তিনটা শব্দ আমরা ভালো মতো পড়ে ফেলছি ওকে তাহলে রুট এর ক্ষেত্রে প্রোটোজাইলেম মানে হচ্ছে গিয়ে সরু গর্তযুক্ত কাঠ মেটাজাইলেম মানে মোটা গর্তযুক্ত কাঠ তাহলে ন্যারো লুমেন প্রোটোজাইলেম রুটের ক্ষেত্রে পি ফর পি পেরিফেরিতে থাকে যেহেতু পেরিফেরিতে থাকে বাইরের দিকে থাকে এটার নাম এক্সাক্ট তাহলে স্টেমের ক্ষেত্রে এটা নাম হবে উল্টা তাহলে স্টেমের ক্ষেত্রে প্রোটোজাইলেম সেন্টার থাকে নাম হচ্ছে এন্ডার আর পাতা ক্ষেত্রে যেটা সেটা নাম মেজার এটা পরীক্ষা তোমাদের এই জায়গাটা ভালো করে জানা থাকতে হবে আচ্ছা তাহলে এরপর যেটা জাইলেম করে ফেললাম আমাদের ফ্লোয়েম কিছু খুবই ছোট পার্ট ফ্লোয়েমের একরকম চারটা কম্পোনেন্ট থাকে আমাদের কি থাকবে একটা নাম হচ্ছে সিভ নট বা সিভ টিউব একটা হচ্ছে সঙ্গী বা কম্পেনিয়ন সেল ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা চারটা সেল ওকে তো চারটা সেলের নাম আমরা জানি তাহলে কি নাম আমরা নামগুলো ভালো করে পড়ে ফেলবো একটা নাম সিভ টিউব কম্পেনিয়ন সেল ফ্লোয়েম প্যারেনকাইমা এন্ড ফ্লোয়েম ফাইবার এখানটা পড়লে একটু ইম্পর্টেন্ট পরিণত হইতে পরীক্ষায় যেরকম আমরা বলছি নিউক্লিয়াস থাকে না ঠিক একরকম সিভ সেল যেটা সিভ কোষ বা টিউব এটার মধ্যে কোনো প্রকার নিউক্লিয়াস নাই সিভ টিউব বা সিভ সেলের মধ্যে কোনো প্রকার ম্যাচিউর অবস্থায় নিউক্লিয়াস পাওয়া যায় না ওকে এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা আরেকটা জিনিস যেটা হচ্ছে কম্পেনিয়ন সেল একটু আগে যেটা পড়ছিলাম কম্পেনিয়ন সেলগুলো আমরা হচ্ছে সবার ক্ষেত্রে পাওয়া যায় না তাদের ক্ষেত্রে পাওয়া যাবে না জিমনোস্পার্মের ক্ষেত্রে পাওয়া যাবে না জিমনোস্পার্মের ক্ষেত্রে পাওয়া যাবে না পাটের ক্ষেত্রে যে ফাইবারটা পাওয়া যায় সেটা নাম হচ্ছে বাস্ট ফাইবার পাটের ক্ষেত্রে যে ফাইবারটা পাওয়া যায় সেটা নাম হচ্ছে বাস্ট ফাইবার ওকে তাহলে এই অংশটুকু আমাদের জন্য মনে রাখতে হবে পাটের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাস্ট ফাইবার ওকে এখন তাহলে তোমার হচ্ছে দুইটা জিনিস ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে খেয়াল করে দেখো কম্পেনিয়ন সেল কোথায় পাওয়া যায় জিমনোস্পার্মে আর ওখানে কি ট্রাকিড বা ভেসেল পাইছিলাম ভেসেল কোথায় পাওয়া যায় না জিমনোস্পার্ম প্লাস ফার্ড বা টেরিডোফাইট এটা এক্সট্রা সেটা মনে রাখবা আচ্ছা তাহলে এই যে ভাস্কুলার নিয়ে আলোচনা করলাম ভাস্কুলার বান্ডেল নিয়ে জাইলেম ফ্লোয়েম নিয়ে আলোচনা করছিলাম সেই জাইলেম ফ্লোয়েম থেকে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বক্স আছে যেটা হচ্ছে কিভাবে ভাস্কুলার বান্ডেল থাকে জাইলেম ফ্লোয়েম কিভাবে থাকে জাইলেম ফ্লোয়েম একজন আরেকজনের উপর কিভাবে অবস্থান করছে এটার উপর বেস করে আমরা কি করছি এটাকে আমরা একটা ক্লাসিফাই করার চেষ্টা করছি সেই ক্লাসিফিকেশনটা কি সেটা আমরা হচ্ছে এখন একটু দেখার চেষ্টা করব কি কিভাবে আমরা করছি আমরা খেয়াল করে দেখো এটা ভাস্কুলার বান্ডেলটুকু কি কি অংশে ভাগ করা হয়েছে এটাকে দেখো কিভাবে সজ্জিত এটাকে আমরা কানেক্টিভ না দিয়ে বলতে পারি এটা হচ্ছে কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল হচ্ছে কনজয়েন্ট তার মানে হচ্ছে কি যখন জাইলেম এবং ফ্লোয়েম একসাথে লাগা থাকে সেটাকে বলে কনজয়েন্ট আচ্ছা এটা হতে পারে রেডিয়াল মানে কি যখন হচ্ছে কি একটা জাইলেম একটা ফ্লোয়েম পরপর অবস্থান করবে তখন সেটাকে বলা হচ্ছে রেডিয়াল আর আরেকটা হতে পারে সেন্ট্রিক মানে কি যখন একজন সেন্টারে থাকবে either জাইলেম সেন্টারে থাকবে অর ফ্লোয়েম সেন্টারে থাকবে তাহলে ভাস্কুলার বান্ডেল তিনটা পার্টে ভাগ করতে পারি এটাকে কনজয়েন্ট বা সংযুক্ত একটা বলবো রেডিয়াল বা অরিও আরেকটা বলবো সেন্ট্রিক মানে কেন্দ্রিক এই যে কনজয়েন্ট ছিল কনজয়েন্ট আমরা কি দুটো পার্টে ভাগ করতে পারি একটা হচ্ছে কোলাটারাল বাইকোলাটারাল কোলাটারাল মানে কি খেয়াল করে দেখো কোলাটারাল মানে কি হবে এই যে জাইলেম আর ফ্লোয়েম তাহলে ফ্লোয়েমটা অলওয়েজ বাইরে থাকে জাইলেমটা অলওয়েজ ভিতরে থাকে ফ্লোয়েম বাইরে জাইলেম অলওয়েজ ভিতরে দিকে ইনার সারফেসে থাকে তাহলে যখন একসাথে যুক্ত থাকতেছে তখন এটাকে আমরা বলছি কোলাটারাল বাইকোলাটারাল মানে দুই পাশে ফ্লোয়েম থাকবে মাঝখানে জাইলেম থাকবে এই যে খেয়াল করে এটা হচ্ছে বাইকোলাটারাল এখানে হচ্ছে জাইলেম আর দুই পাশে হচ্ছে ফ্লোয়েম তাহলে এটাকে আমরা বলছি বাইকোলাটারাল সো বাইকোলাটারাল হতে পারে কোলাটারাল হতে পারে কোলাটারাল যদি হয় এটা দুই প্রকার হতে পারে একটা ক্লোজ একটা ওপেন ক্লোজ মানে কি ওপেন মানে কি ওপেন মানে মুক্ত মানে তাদের নিজেদের মধ্যে কোনো প্রকার বাধা নাই তারা মুক্ত থাকে তাদের মাঝে কেউ নাই তাই তো তাহলে এই যে তাদের মাঝে কি থাকতেছে কি নাই তাহলে ওপেন যখন থাকতেছে তখন কি হবে আমাদের মাঝে কি আছে ক্যাম্বিয়াম আছে দুইজনের মাঝখানে যুক্ত কোনো বাধা নাই এই যে খেয়াল করে দেখো ফ্লোয়েম ফ্লোয়েমের মধ্যে কাজ করতেছে জাইলেমের মধ্যে কাজ করতেছে মাঝখানে দুটো বসে আছে এগুলো একসাথে নাই সেটা কি আছে ক্যাম্বিয়াম তাহলে ওপেন মানে হচ্ছে এখানে কি থাকবে ক্যাম্বিয়াম থাকতেছে আর ক্লোজ মানে হচ্ছে দুইজনের মাঝখানে কিছু নাই শুধু একদম বন্ধ হয়ে আছে কোনো প্রকার কি নাই ক্যাম্বিয়াম নাই তাহলে ক্লোজ মানে হচ্ছে কোনো প্রকার ক্যাম্বিয়াম থাকবে না এটা আমরা দুটো পার্টে ভাগ করতে চাই কোলাটারাল বাইকোলাটারাল বাকি থাকে রেডিয়াল মানে হচ্ছে একটা জাইলেম একটা ফ্লোয়েম পরপর যখন থাকতেছে দুটোকে একটা গুচ্ছ চিন্তা করতেছে জাইলেম ফ্লোয়েম আর সেন্ট্রিক দুটো পার্টে হতে পারে হয় জাইলেম সেন্টারে থাকবে অথবা ফ্লোয়েম সেন্টারে থাকবে ফ্লোয়েম যদি সেন্টারে থাকে সেটা নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক আমরা ফ্লোয়েমের সাথে ফর আর ল যুক্ত আছে লেপ্টোসেন্ট্রিক সাথে ল পট যুক্ত করে আছে তাহলে এটা মনে রাখতে হবে লেপ্টোসেন্ট্রিক হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক তাই তো দুটোর মধ্যে ল যুক্ত আছে তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক হচ্ছে লেপ্টোসেন্ট্রিক ওকে তাহলে এই যে আমাদের কতগুলো এখানে ক্লাসিফিকেশন দেওয়া আছে ওই ক্লাসিফিকেশনটা লাগে এবং এটা एग्जांपल লাগে एग्जांपलটা আমি কি করব আমরা একসাথে একবার পুরো কভার করে ফেলবো ঠিক আছে আর মেডিকেল एग्जाम এখন পর্যন্ত যে ডেট দেওয়া আছে সেটা হচ্ছে সামনে বোর্ডের পরে মিটিং করবে দেন টাকা পাইলে ভাস্কুলার বান্ডেল কয় প্রকার আমরা দেখেছি কনজয়েন্ট কোলাটারাল কনজয়েন্ট আমরা বলছি দুই প্রকার হয় কোলাটারাল এই কোলাটারাল আমরা দুই ভাগ করতে পারি একটা ওপেন একটা ক্লোজ তাহলে ওপেন কোলাটারাল কাদের ক্ষেত্রে পাওয়া যায় আমরা এটা মনে রাখবো সেটা একটু পরে সেটা হচ্ছে ডাইকট স্টেমের ক্ষেত্রে পাওয়া যায় ডাইকট স্টেমের ক্ষেত্রে পাওয়া যায় ওকে
ক্লোজ কোলাটারাল কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? মনোকট স্টেমের ক্ষেত্রে পাওয়া যাবে, মনোকট স্টেমে ক্লোজ কোলাটারাল পাওয়া যাবে। আর বাইকোলাটারাল কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? বাইকোলাটারাল পাওয়া যাবে কাদের ক্ষেত্রে? এই যে গোট, পামকিন এবং কিউকাম্বার, তাই তো? তাহলে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া, শসা এবং কি গোট, এই যে এই কয়টা ক্ষেত্রে হচ্ছে আমরা কি বাইকোলাটারাল পাওয়া যাবে, এই কয়টা ক্ষেত্রে আমরা কি পাবো? বাইকোলাটারাল পাবো, বাইকোলাটারাল পাওয়া যাবে এই কয়টা ক্ষেত্রে। ওকে, তাহলে এই যে একটু আমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে, এক্সাম্পলগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা ইন্টেস্ট আমার যেটা বাইকোলাটারাল, এখানকার এক্সাম্পলগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। রেডিয়াল কাদের ক্ষেত্রে পাবো? রেডিয়াল মানে আর রেডিয়াল শুধু রুটের ক্ষেত্রে পাওয়া যাবে, কাদের ক্ষেত্রে পাবো? রুটের ক্ষেত্রে পাবো। সো রেডিয়াল ফাংশন কাদের ক্ষেত্রে পাবো? আমরা রুটের ক্ষেত্রে পাবো, কারণ রুটে আসছে, রুটে পাওয়া যাবে। ওকে, ভাস্কুলার বান্ডল ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে, ফ্লাওয়ারিং প্ল্যান্টের যে রুট, রুটের মধ্যে পাওয়া যাবে রেডিয়াল। ওকে, আচ্ছা, তারপর লাস্টে যেটা হচ্ছে কনসেন্ট্রিক, কনসেন্ট্রিকের মধ্যে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক আছে, লেপ্টোসেন্ট্রিক আছে। হাইড্রোসেন্ট্রিক উদাহরণগুলো হচ্ছে আমরা খেয়াল করে দেখো, এই যে টেরিস, লাইকোপোডিয়াম এবং সেলাজিলা, টেরিস, লাইকোপোডিয়াম এবং সেলাজিলা। আমরা এটা মনে রাখি যে জামাই ট্যালাইসে, জামাই ট্যালাইসে, তো জামাই ট্যালাইসে মানে কি? জামাই হচ্ছে গিয়ে জাইলেম, ট্যালাইসে মানে হচ্ছে গিয়ে টেরিস, মানে হচ্ছে গিয়ে টেরিস, সেলাজিলা এবং লাইকোপোডিয়াম। তাহলে ল্যাপ্টোসেন্ট্রিক এক্সাম্পল একটা আছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে গাসিনিয়া, গাসিনিয়া। ওকে, গাসিনিয়া তো আমাদের ভালো করে মনে রাখতে হবে, তার সাথে একটা আছে সেটা হচ্ছে ইউকা। এটা পরীক্ষা কভার করে ফেলছি আমরা। মাগরিবের নামাজের জন্য 10 মিনিট ব্রেক দিব, আমাদের হার্ডলি 10 to 15 মিনিটস লাগবে। থ্যাংক ইউ। ফুড যে খাদ্য তৈরি করা হয়েছিল সেটা ডিফারেন্ট পার্টে পাকায় দেওয়ার দায়িত্ব নিয়ে আসার কাজ ডিজলভ মিনারেল সর্স র ম্যাটেরিয়াল নিয়ে আসবে। তাহলে খেয়াল করে কাজ কি? ধরন বা পারগুলো আমাদের লাইনগুলো মনে রাখলে চলবে। আচ্ছা, তাহলে খেয়াল করে ভাস্কুলার বান্ডেলের কাজ কি? জাইলেম এবং ফ্লোয়েমের কাজ। তাহলে জাইলেমের কাজ কি? জাইলেম কি কাজ করবে? রুট থেকে স্টেম এবং লিফ পর্যন্ত থেকে সব ফুড পার্টিকেল নিয়ে আসবে। তাহলে খেয়াল করে র ম্যাটেরিয়াল নিয়ে আসার দায়িত্ব হচ্ছে জাইলেমের। র ম্যাটেরিয়াল নিয়ে আসার দায়িত্ব কার? জাইলেমের। তাহলে ওয়াটার এবং ডিজলভ মিনারেল সর্স অ্যাজ আয়ন রুট টু স্টেম, রুট টু স্টেম এন্ড লিফ নিয়ে আসার কাজ র ম্যাটেরিয়াল। ওকে, নিয়ে আসবে হচ্ছে জাইলেম। আর খাবার তৈরি করে ফেলছো, খাবার তৈরি করার পরে এবার সেই লিফ থেকে অন্যান্য পাশে পাঠানোর দায়িত্ব হচ্ছে যে ফ্লোয়েমের। তাহলে কি সে কি করবে? প্রিপেয়ার ফুড যে খাদ্য তৈরি করা হয়েছিল সেটা ডিফারেন্ট পার্টে পাঠায় দেওয়ার দায়িত্ব হচ্ছে ফ্লোয়েমের। আচ্ছা, এছাড়া কি করবে? তারা দুজন মিলে মাঝে মাঝে কি করতে পারে? রিজিডিটি দেওয়ার ব্যবস্থা করতে পারে, মেকানিক্যাল স্ট্রেন্থ দিতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে ভাস্কুলার টিস্যু ফাংশন ছিল আমাদের। এখন পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট বক্স সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েমের পার্থক্য। ওকে, তাহলে জাইলেম ফ্লোয়েমের পার্থক্য দেখে খেয়াল করে দেখা যায় কি কি লাগবে? প্রথম কথা হচ্ছে জাইলেম হচ্ছে ডেড টিস্যু, জাইলেম হচ্ছে ডেড এবং ফ্লোয়েম হচ্ছে লিভিং, মানে ফ্লোয়েম হচ্ছে জীবিত। তাহলে জাইলেম বললাম মৃত টিস্যু, কিন্তু একটা জাইলেমের কোষ আছে যেটা জীবিত, যেটা নাম জাইলেম প্যারেন্টেমা, জাইলেম প্যারেন্টেমা। তাহলে অনলি জাইলেম জাইলেম প্যারেন্টেমা যেটা, এটা হচ্ছে লিভিং। আর ফ্লোয়েমকে বলছি লিভিং মানে জীবিত, কিন্তু ফ্লোয়েমের একটা মাত্র কম্পোনেন্ট আছে যেটা মৃত, সেটার নাম কি? ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। তাহলে এটা হচ্ছে ডেড। ওকে, তাহলে এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে কোনটা ডেড আর কোনটা অ্যালাইভ। ওকে, তারপর খেয়াল করে দেখো এই যে স্টেমের মধ্যে জাইলেম কোথায় থাকে, ফ্লোয়েম কোথায় থাকে, এই পার্থক্যগুলো আমরা একটু পরে যখন স্টেম আর রুট করব তখন আমাদের একবারই হয়ে যাবে। সো আমাদের এই জিনিসগুলো হচ্ছে বাকি ফাংশনগুলো আমাদের ভুল করলে বা প্রবলেম হলে বা প্রবলেম আমরা সলভ করতে পারবো। আসলে ওই জায়গাটা আসলে পার্থক্য শুরু করে ফেলি। তার আগে হচ্ছে তোমাদের জন্য একটা শর্ট কুইজ আছে, এই কুইজের অ্যান্সার দিয়ে ফেলো। রাইট, তোমরা বলছি হ্যাঁ অনলি ফ্লোয়েম হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেয়, অল্প একটা পার্ট ফ্লোয়েমের ক্ষেত্রে ফাইবার আর হচ্ছে প্যারেন্টেমা যে পার্টগুলো আছে ওই পার্টগুলো হচ্ছে সামান্য পরিমাণে মেকানিক্যাল সাপোর্ট দিতে পারে। ওকে, দ্য ভেসেল সেল উইথ বিগ ক্যাভিটি ইজ কল্ড প্রোটোজাইলেম আর মেটাজাইলেমের মধ্যে। তাহলে মোটা মানে মেটা, তার মানে যেটা হচ্ছে মোটা সেটা হচ্ছে মেটা, তাহলে হচ্ছে যে বিগ ক্যাভিটি থাকে আমরা সেটাকে বলবো মেটা জাইলেম, সেটাকে বলবো মেটা জাইলেম। আচ্ছা, এরপরে কোশ্চেন যেটা আছে এই কোশ্চেনগুলোকে আমরা একটু পরে হচ্ছে একবার সলভ করার চেষ্টা করব, আমরা একটু পরে চলে আসবো। আমরা এখন একবার একটা রুট আর স্টেম ডিফারেন্সিয়েট করি, তারপর যতগুলো কোশ্চেন সব একবার করে ফেলবো। আচ্ছা, পরের জন্য অনেক অনেক পার্থক্য দেয়া আছে, অনেক অনেক বৈশিষ্ট্য দেয়া আছে, এত কিছু লাগে না। ইম্পর্টেন্ট দুই থেকে তিনটা জিনিস জানি, দুই তিনটা জিনিস জানলে আমাদের পড়াশোনা মোটামুটি হয়ে যায়। ওকে, তাহলে পড়াশোনা করার জন্য আমাদের কি জানা দরকার? সে আমরা সিম্পল চিন্তা করবো, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে স্টেম। সিম্পল চিন্তা করা হচ্ছে রুটের কাজ কি, মূলের কাজ কি? পানি পরিশোষণ করা। তাই পানি শোষণ করার জন্য ওয়াটার অ্যাবজর্ব করার জন্য তার রাস্তা ঢুকতে যত কম বাধা দেওয়া যাবে তত ভালো। তাহলে রুটের কাজ পানি ওয়াটার অ্যাবজর্ব করা, এই ওয়াটার অ্যাবজর্ব করা রাস্তা ঢুকতে আমরা চিন্তা করব বাধা যত কম রাখা তত ভালো। আর কাণ্ডের কাজ কি? স্টেমের কাজ কি? বাইরে আঘাত থেকে প্রোটেকশন দেওয়ার কাজ, তাছাড়া অনেক অপশন পাবে, মেকানিক্যাল স্ট্রেন্থ দিবে, সাপোর্ট দিবে, এগুলো করবে। তাহলে আঘাত থেকে রক্ষা করা, মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য কাণ্ডের স্ট্রাকচার যত কঠিন হবে, যত দৃঢ় হবে তত ভালো। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা স্ট্রাকচারকে খুব সিম্পলিফাই করে চিন্তা করতে পারি। তাহলে বাইরে চিন্তা করো, সবাই বাইরে যে স্তরটুকু ছিল, বাইরের লেয়ারের নাম ছিল আমরা এপিডার্মিস। আচ্ছা, তাহলে এপিডার্মিসের রুটের ক্ষেত্রে এপিডার্মিসের স্ট্রাকচার কেমন হলে ভালো? এপিডার্মিস এখানে কিউটিকল থাকে ভালো নাকি কিউটিকল না থাকে ভালো? সিম্পল কিউটিকল না থাকে ভালো। তাহলে এপিডার্মিসের মধ্যে কোনো কিউটিকল পাবার মধ্যে পাবা না, কিউটিকল থাকবে না। স্টেমের ক্ষেত্রে কিউটিকল তুমি পাবা, অবশ্যই বাইরে একটা আবরণ কিউটিকল থাকবে। রুটের ক্ষেত্রে এখানে থেকে আমরা যেটা পাই সেটার নাম কি? রুট হেয়ার, সেটার নাম কি? রুট হেয়ার। তাহলে রুট হেয়ার যেটা পাবো রুটের ক্ষেত্রে রুট হেয়ার, এই রুট হেয়ার কি হচ্ছে কিরকম হবে? ইনসুলিন হবে না, এককোষী হবে, আমরা পড়ছি ইনসুলিন। স্টেমের ক্ষেত্রে কি পাবা? স্টেম হেয়ার পাবা। সেই স্টেম হেয়ারটা কেমন থাকে? স্টেম হেয়ার যেটা থাকে এটা কিরকম হয়? মাল্টিসেলুলার হয়, বহুকোষী। আচ্ছা, মূলের বাইরে যে আবরণটা ছিল এটা আমরা কি বলি? এপিডার্মিস বলি, তাই না? কাণ্ডের ক্ষেত্রে আমরা বলছিলাম কি? কিউটিকল বা এপিডার্মিস বলি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই লেয়ারে আমরা এপিডার্মিসের দুই একটা পয়েন্ট আমরা দেখলাম। তারপর তুমি এপিডার্মিসের পরে চিন্তা করবে এপিডার্মিসের পরে লেয়ার না হাইপোডার্মিস। তাহলে হাইপোডার্মিসের দিকে চলে আসো, হাইপোডার্মিস চিন্তা করো এখানে মূলের ক্ষেত্রে স্টেমের ক্ষেত্রে এখানে হাইপোডার্মিসের লেয়ার, এখানে এক্সট্রা একটা লেয়ার থাকা দরকার আছে নাকি নাই? সব কথা হাইপোডার্মিস থাকলে মূলে পানি শোষণ করতে বাধা প্রাপ্ত হবে। তাহলে মূলের ক্ষেত্রে কোনো হাইপোডার্মিস থাকবে না, সিম্পল হিসাব। মূলে কোনো হাইপোডার্মিস দরকার নাই, তাহলে মূলে হাইপোডার্মিস লাগবে না, সিম্পল। তাহলে হাইপোডার্মিস মূলের ক্ষেত্রে নাই কিন্তু স্টেমের ক্ষেত্রে আছে। আচ্ছা, তারপর ভিতর দিকে হাইপোডার্মিসের পরে কর্টেক্স, কর্টেক্স দেখা গেল মূলে যেটা হচ্ছে নিচ থেকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে, তাহলে কর্টেক্সটা কি লম্বা হবে চিন্তা করতে পারো। তাহলে মূলের কর্টেক্স যেটা সেটা লম্বা হবে। ওকে, তাহলে কর্টেক্স চিন্তা করো কর্টেক্স। ওকে, কর্টেক্সটা মূলের ক্ষেত্রে তুই চিন্তা করছিস হচ্ছে লম্বা হতে পারে, প্রলং বা লং। আর এটা কম্পারেটিভ স্টেমের ক্ষেত্রে কি হতে পারে? শর্ট হতে পারে, ছোট হতে পারে, স্মল ইন সাইজ। তারপর খেয়াল করো এখানে ভিতরে লেয়ারটার নাম কি? এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসে আমাদের খুব বেশি পার্থক্য হওয়ার সম্ভাবনা নাই। তারপরে যেটা লেয়ার সেটার নাম কি? পেরিসাইকেল। তারপরে লেয়ারটার নাম পেরিসাইকেল। এই পেরিসাইকেল নিয়ে আমাদের খুব একটা পার্থক্য হওয়ার কিছু নাই। তো এন্ডোডার্মিস আর পেরিসাইকেলটাকে আমরা একটু বাদ দিয়ে রাখলাম, এন্ডোডার্মিস আর পেরিসাইকেলকে বাদ দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো এরপর এন্ডোডার্মিস পেরিসাইকেলের পর ভিতরে অংশ যেটা আছে সেটার নাম কি? সেখানে আমরা যেটা বলছি ভাস্কুলার বান্ডল থাকে, জাইলেম ফ্লেম। একটা স্ট্রাকচার দেখার পরে মাইক্রোস্কোপে এটা মূল নাকি কাণ্ড, রুট নাকি স্টেম দেখার জন্য একটা জিনিস দেখতে হয়ে যায়, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। কি দেখবো? ভাস্কুলার বান্ডল মানে জাইলেম ফ্লেম। তুমি মাইক্রোস্কোপে দেখলা যে মাইক্রোস্কোপে দেখতে পারলা কিরকম যে এরকম একটা জাইলেম আছে, তারপর একটা ফ্লেম আছে, একটা জাইলেম আছে, একটা ফ্লেম আছে। এই যে একটা জাইলেমের পর একটা ফ্লেম, এটা আমরা কি বলছি? রেডিয়াল বলছি না? এরকম রেডিয়াল প্যাটার্ন যদি থাকে, চোখ বন্ধ করে তুমি যেটা বলতে পারবা সেটা হচ্ছে একটা রুট। রেডিয়াল থাকা মানে এটা একটা রুট। তাহলে সহজ হিসাব তোমার ক্ষেত্রে তুমি নেক্সট যেটা খেয়াল করো সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল, সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। নেক্সট যেটা খেয়াল করো সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। ওকে, যখন তুমি দেখলা ভাস্কুলার বান্ডল হচ্ছে রেডিয়াল, সাথে সাথে তুমি বলতে এটা রেডিয়াল মানে হচ্ছে রুট, আর মানে রুট, রেডিয়াল মানে হচ্ছে রুট। তাহলে স্টেমের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কেমন হবে? স্টেমের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল হবে একসাথে জোড়া লাগানো, যেটা নাম হচ্ছে কনজয়েন্ট, জোড়া লাগানো থাকবে। একটা আরেকটার সাথে আমরা দেখলাম ভাস্কুলার বান্ডল এরকম লাগানো, জাইলেম ফ্লেম লাগানো আছে। তাহলে তুমি মূল নাকি কাণ্ড, রুট নাকি স্টেম দেখার জন্য তোমাকে যদি একটা পার্থক্য করার জন্য একটা জায়গায় খেয়াল করার জন্য তুমি একটা জায়গায় খেয়াল করবে কোনটা, সরাসরি ভাস্কুলার বান্ডল দেখবা। যে ভাস্কুলার বান্ডলের দিকে তাকাবা, যখন তুমি দেখবা রেডিয়াল মানে একটা জাইলেম একটা ফ্লেম, একটা জাইলেম একটা জাইলেম একটা ফ্লেম দেয়া, জাইলেম ফ্লেম একটা আছে, তখন তুমি বলতে এটা রুট, আর কোনো কনফিউশন নেই। আর যখন তুমি এটা জাইলেম এবং ফ্লেম একটা সাথে লাগানো আছে তখন তুমি বলতে পারবা এটা স্টেম, আমি জানি আর কোনো কনফিউশন নেই। ওকে, নেক্সট কোশ্চেন তাহলে যখন তুমি বলতে এটা রুট, তখন আমি তোমাকে প্রশ্ন করতে পারি আচ্ছা তুমি এটা রুট বললা, এটা কি মনোকট নাকি ডাইকট, একদিন প্রতি নাকি দ্বিতীয়? তখন তুমি এটা বলবা হচ্ছে ভাই আমি যে জাইলেম ফ্লেম এখানে আছে এই জাইলেম ফ্লেমের বান্ডলের সংখ্যা বলতে চাই, আমি বান্ডল বলতে চাই। যদি ভাই দেখি এটা মোর দ্যান 6 এরকম যদি দেখি মোর দ্যান 6 তার মানে এটা হচ্ছে মনোকট, এটা মানে হচ্ছে মনোকট একদিন প্রতি। আর যদি ভাই দেখি এটা 2 থেকে 4 এর মধ্যে আছে, 2 থেকে 4 সংখ্যাটা, তাহলে আমি বলবো এটা হচ্ছে ডাইকট, এটা দ্বিপদী। তাহলে মনে রাখবেন 2 আর 2 এর কি 2 ইনটু 2 2 ইনটু 2 মানে 2 আর 2 গুণ 4, তাহলে এটা দ্বিপদী। 2 অথবা 4, 2 থেকে 4 এগুলো যা থাকবে সব হচ্ছে আমরা মনে চিন্তা করব এটা দ্বিপদী ডাইকট। আর যদি দেখি ভাই এটা 6 বেশি আছে তাহলে আমরা এটা মনোকট। তাহলে যখন তুমি দেখবা রেডিয়াল তখন তুমি সংখ্যাটা দেখবা, তুই যদি দেখো এটা 2 থেকে 4 তাহলে এটা বলবো ভাই 2 এর দ্বিগুণ আছে তাহলে এটা ডাইকট, ডাইকট। যখন তুমি দেখবা এটা হচ্ছে গিয়ে মোর দ্যান 6 6 বেশি আছে তখন তুমি বলবা ভাই এটা মনোকট, তখন এটা বলবা মনোকট।
তাহলে ভাস্কুলার বান্ডেল থেকে তুমি কি করতে পারলা, তুমি ফার্স্ট রুটটা আইডেন্টিফাই করতে পারলা, সেই রুটটা একবিজপতি না দ্বিবীজপতি মানে মনে করো ডাইকট, সেটা তুমি ভাস্কুলার বান্ডেলের সংখ্যাগুলো ডিসাইড করে দিতে পারছো। তো এটা হচ্ছে তোমার সবথেকে সহজ করা। এখন তুমি স্টেম বলছো, স্টেম কিরকম ছিল, স্টেম থেকে তুমি বলছো এটা কনজয়েন্ট জোড়া লাগানো আছে, আমার ভাই এটা স্টেম দেখার পরে তোমাকে জিজ্ঞেস করতে পারে স্টেমটা কি মনোকট নাকি ডাইকট, স্টেমটা কি মনোকট নাকি ডাইকট। তো যখন তুমি মনোকট আর ডাইকট স্টেমের পার্থক্য করতে যাবা তখন তোমার মনে রাখতে হবে একটা জিনিস, কি জিনিস, আমরা আরেকটা জিনিস মনে রাখি, সিম্পল হিসাব মনে আমি আইডেন্টিফাই করি সেটা স্টেম। কেন আমি এটা স্টেম বলছি, তার কারণ হচ্ছে যে আমি এটা স্টেম বলছি কারণ হচ্ছে এটা ভাস্কুলার বান্ডেল আমি দেখছি জোড়া লাগানো ছিল, কনজয়েন্ট ছিল। এখন কনজয়েন্ট স্টেমটা এটা কি মনোকট নাকি ডাইকট, এটা কি মনোকট নাকি ডাইকট, ওকে এটা আমরা পার্থক্য করার চেষ্টা করব। আচ্ছা তাহলে মনোকট নাকি ডাইকট এটা পার্থক্য করার জন্য সবথেকে কমন একটা জিনিস মনে রাখতে হবে, মনে রাখবো মনোকট মানে একবিজপতি, এক শব্দ আমি যদি নেগেটিভ চিন্তা করি, দ্বিবীজপতি শব্দ যদি পজিটিভ চিন্তা করি, আমি মনে রাখবো একবিজপতি সব নেগেটিভ, একবিজপতি সব নেগেটিভ মানে খারাপ জিনিস সব একবিজপতির মধ্যে আছে। তাহলে নাই শব্দগুলো যা থাকবে একবিজপতির মধ্যে। প্রথম সমস্যা কোন জায়গায় হবে, প্রথম সমস্যা হচ্ছে মনোকটের মধ্যে পেরিসাইকেল নাই। এই একটা শব্দ দিয়ে প্রথমে আমি শুরু করতে পারি, পেরিসাইকেল পরিচক্র এটা নাই। তাহলে মনোকটের মধ্যে যখন তুমি বলবে ভাই মনোকটের মধ্যে কোনো প্রকার পেরিসাইকেল পরিচক্র নাই, আমরা জানি এই পরিচক্র দিয়ে কি করা হয়েছে, একটা পার্টকে আমরা কি করছি, ডিফারেন্সিয়েট করছি। পরিচক্রের বাইরে একটা অংশ ছিল, মনে মনে চিন্তা করতে পারো এটা পরিচক্র, পেরিসাইকেল, এই পেরিসাইকেলের এই জায়গাটা আমাদের কি ছিল, স্ট্রাকচার গুলো ছিল কর্টেক্স ছিল, এখানে হচ্ছে কর্টেক্স ছিল অসংখ্য। এটা হচ্ছে পেরিসাইকেল ছিল, পেরিসাইকেলের পরে এখানে একটা স্তর ছিল যেটা আমরা বলছিলাম যে আমরা বলছিলাম যে এন্ডোডার্মিস। পেরিসাইকেলের বাইরের স্তরের নাম ছিল এন্ডোডার্মিস। এখন চিন্তা করতে পারো যদি পেরিসাইকেল না থাকে, পরিচক্র না থাকে, তাহলে এন্ডোডার্মিস থাকবে, তাহলে এন্ডোডার্মিস থাকবে না। এখন পেরিসাইকেলের ভিতরে অংশকে বলছিলাম অন্তঃস্থির ইন্টারস্টেলার, আর পেরিসাইকেলের বাইরের অংশকে বলছিলাম এক্সট্রাস্টেলার। তাহলে কারো যদি এরকম পরিচক্র জিনিস টুকরো না থাকে, তাহলে তার মধ্যে ইন্টারস্টেলার এবং এক্সট্রাস্টেলার হিসেবে ভাগ করা যাবে, ভাগ করা যাবে না। তাহলে প্রথম কথা হচ্ছে পেরিসাইকেল নাই, পেরিসাইকেল না থাকার কারণে কি হবে, তার কোনো প্রকার স্টেলার রিজন যেটা স্টেলার রিজন, ইন্টারস্টেলার এবং এক্সট্রাস্টেলার রিজনে মনোকটকে ভাগ করা যাবে না। তাহলে মনোকটকে যদি এক্সট্রাস্টেলার এবং ইন্টারস্টেলার রিজনে ভাগ করা না যায়, তাহলে ভাস্কুলার বান্ডেলগুলো আমরা এর আগে শিখেছি, ভাস্কুলার বান্ডেল থেকে ইন্টারস্টেলার রিজনে স্টিলের ভিতরে, তাহলে ভাস্কুলার পেরিসাইকেল নাই, এন্ডোডার্ম নাই, তাহলে ভাস্কুলার বান্ডেল কোথায় থাকবে, ভাস্কুলার বান্ডেল যেখানে খুশি যেখানে সবাই থাকতে পারে। আমি যদি কালার করি তাহলে ভাস্কুলার বান্ডেল এখানে ইচ্ছা সেখানে আছে, পুরো বিক্ষিপ্ত অবস্থায় আছে, সরানো সেখানে মেলো মানে খারাপ অবস্থায় আছে। তাহলে ভাস্কুলার বান্ডেল কি অবস্থায় থাকবে, স্ক্যাটার থাকবে। ওকে তাহলে ভাস্কুলার বান্ডেলের কথা যদি বলি, ভাস্কুলার বান্ডেল কেমন থাকবে, স্ক্যাটার থাকবে, সরানো সেখানে থাকবে। তাহলে নেগেটিভ সব জিনিসপত্র মনোকট স্টেমের ক্ষেত্রে পাওয়া যাবে, মনোকট স্টেমের সব নেগেটিভ, পেরিসাইকেল নাই। যেহেতু পেরিসাইকেল নাই তাহলে ইন্টারস্টেলার এক্সট্রাস্টেলার রিজন নাই, তাহলে ভাস্কুলার বান্ডেল কোথায় থাকবে, যেখানে ইচ্ছা যেমন খুশি তেমন সরানো সেখানে থাকবে, যেখানে যদি সরানো সেখানে থাকে ভাস্কুলার বান্ডেল। তাহলে এই যে ভাস্কুলার বান্ডেল এখন নেক্সট কোশ্চেন হচ্ছে ভাস্কুলার বান্ডেল দেখতে কেমন ছিল, প্রথমে তো বলছি আমরা কনজয়েন্ট, তাই না, সংযুক্ত একটা সাথে। আচ্ছা কনজয়েন্ট এটা হচ্ছে বাইকোলাটারাল নাকি কোলাটারাল, অবশ্যই কোলাটারাল। তাহলে দুইটা সি মনে রাখতে পারতেছি, কনজয়েন্ট কোলাটারাল, কনজয়েন্ট এবং কোলাটারাল। কনজয়েন্ট কোলাটারাল মনে রাখার পরে দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে ওপেন। ক্লোজ আর ওপেন শব্দটার মধ্যে কোনটাকে নেগেটিভ মিন করে, ক্লোজটাকে নেগেটিভ মিন করে মানে ক্লোজ শব্দটা খারাপ অর্থ বোঝায়। তাহলে কনজয়েন্ট কোলাটারাল ক্লোজড, কনজয়েন্ট কোলাটারাল এবং ক্লোজড। তাহলে ভাস্কুলার বান্ডেল যেটা হবে এটা স্ক্যাটার থাকবে এবং এটা কোন প্রকার হবে, কনজয়েন্ট কোলাটারাল এবং ক্লোজ বদ্ধ। তাহলে এই যে যত নেগেটিভ ওয়ার্ড সব যদি আমি মনোকট স্টেমে পাই, তাহলে ডাইকট স্টেমে কি হবে, ডাইকট স্টেমে পজিটিভ, ডাইকট স্টেমে পেরিসাইকেল থাকবে। যেহেতু পেরিসাইকেল থাকে তাহলে কি করা যেতে পারে, ইন্টারস্টেলার এবং এক্সট্রাস্টেলার রিজনে ভাগ করা যাবে। ভাগ করা গেলে এখানে কি করা যাবে, ভাস্কুলার বান্ডেল কেমন থাকবে, ইন্টারস্টেলার রিজনে গুছানো সুন্দর সাজানো গোছানো থাকবে। ভাস্কুলার বান্ডেলের প্যাটার্নটা কেমন হবে, ভাস্কুলার বান্ডেল হবে কনজয়েন্ট কোলাটারাল এবং ওপেন, কনজয়েন্ট কোলাটারাল এবং ওপেন। ওপেন শব্দ মনে রাখতে হবে, দুইটার ক্ষেত্রে পার্থক্য এক জায়গায় ওপেন, একটা ওপেন একটা ক্লোজ। তাহলে একবিজপতি মানে সব নেগেটিভ, মনোকট স্টেম মানে এভরিথিং ইজ নেগেটিভ, নেগেটিভ দিয়ে যা যা আছে সব বৈশিষ্ট্য একবিজপতি কাণ্ডের মধ্যে পাঠিয়ে দিবা। মনোকট স্টেমে দ্বিবীজপতি কাণ্ডের মধ্যে তোমার কি চিন্তা করবা, সব পজিটিভ ভালো ভালো জিনিসপত্র। তাহলে এই যে ভাস্কুলার বান্ডেলগুলো ছিল, এই ভাস্কুলার বান্ডেলগুলো কি বলছে, এরকম ওয়াই আকৃতি হতে পারে, ওয়াই এর দুই মাথায় হচ্ছে মেটালিয়ান থাকবে আর ভিতরের দিকে প্রোটোলিয়ান থাকবে, এরকম ভাস্কুলার বান্ডেল হতে পারে। তাহলে মনোকট ক্ষেত্রে আমরা এরকম পাইতে পারবো। ওকে সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার রুট এন্ড স্টেম। তাহলে তোমাকে যখন বলবে রুট এন্ড স্টেম পার্থক্য কি করবে, ভাস্কুলার বান্ডেল দেখে। রুট মানে রেডিয়াল, তাহলে রেডিয়াল প্যাটার্ন ভাস্কুলার বান্ডেল মানে এটা রুট, এটা রুটের মধ্যে আমি কি করব, আমি ভাস্কুলার বান্ডেল করব। মোর দ্যান 6 মনোকট, 2 থেকে 4 বা 5 কম তার মানে এটা কি ডাইকট। স্টেম দেখতে পাচ্ছি মনোকট নাকি ডাইকট কিভাবে বুঝবা, আমি হচ্ছে পেরিসাইকেল দিকে তাকাবো। যদি পেরিসাইকেল নাই তার মানে হচ্ছে পেরিসাইকেল না থাকার কারণে ভাস্কুলার বান্ডেল যেমন খুশি সব নেগেটিভ থাকবে, মানে মনোকট স্টেম সব নেগেটিভ এবং ভাস্কুলার বান্ডেলের প্যাটার্ন কি কনজয়েন্ট কোলাটারাল ক্লোজড, আর ওপেন থাকা মানে সেটা ডাইকটের ক্ষেত্রে থাকবে। এই যে পার্থক্যগুলো, এই পার্থক্য করে হচ্ছে পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ, এই তোমার পরীক্ষা লাগবে। ওকে তাহলে এখন হচ্ছে কি আমরা হচ্ছে কি কিছু পার্থক্য, আমাদের সব ইম্পর্টেন্ট পার্থক্য শেষ, আমরা এই কোশ্চেনগুলো সলভ করা শুরু করে ফেলি। কোশ্চেনগুলো হচ্ছে সলভ করে ঝটপট উত্তর দেবে। একটা হুইচ ভাস্কুলার বান্ডেল ইজ ফাউন্ড ইন প্ল্যান্ট রুট, প্ল্যান্ট রুটে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, আর একটা হচ্ছে হুইচ ইজ নট ক্লাসিফিকেশন অফ ভাস্কুলার বান্ডেল। দুটো কোশ্চেন অ্যান্সার দিবা রেডিয়াল আর তাই না, রুট মানে রেডিয়াল, প্রথম অ্যান্সার হচ্ছে রেডিয়াল, ভেরি গুড। হুইচ ইজ নট ক্লাসিফিকেশন অফ ভাস্কুলার বান্ডেল, সিমেট্রিক কনসেন্ট্রিক কোলাটারাল রেডিয়াল, এটা হচ্ছে সিমেট্রিক। এই দুটো অ্যান্সার এ, ভেরি গুড। সানিদা তুই অক্ষর রাখি, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা এরপর তাহলে এটা আমরা স্টেম এবং হচ্ছে কি আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি যে মনোকট হবে নাকি ডাইকট হবে, রুট নাকি স্টেম, এই ছবিটি না থাকে আমরা বলতে পারবো না কিছু, তাই না। তাহলে খেয়াল করে দেখো, তোমার বলছে যে আইডেন্টিফাইং ফিচার্স অফ মনোকট রুট। মনোকট রুট মানে আমরা অলরেডি বলে ফেলেছি ভাই রেডিয়াল হবে এবং হচ্ছে মোর দ্যান 6 হবে। এই দুটো পয়েন্ট আমার সবথেকে গুরুত্বপূর্ণ, আসলে কি বই কি লিখছে। এই যে প্রথমে দেখো ক্রিটিক্যাল নাই, আমরা বলছি রুটের মধ্যে ক্রিটিক্যাল থাকবে কারণ পানিশমেন্ট বাধাপ্রাপ্ত হবে। রুট হেয়ার থাকবে, সেই রুট হেয়ারটাকে আমরা ইউনিসেলুলার হবে আমরা জানি। তারপর খেয়াল করে দেখো হাইপোডার্মিস অ্যাবসেন্ট, আমরা আলোচনা করছি হাইপোডার্মিস থাকবে কারণ পানিতে ভালো হবে, স্টেমের মধ্যে হাইপোডার্মিস থাকে। আচ্ছা তারপর খেয়াল করে দেখো এইখানে যেটা পেরিসাইকেল সিঙ্গেল এটা জানি এক স্তরই থাকবে, কারণ রুটের ক্ষেত্রে মনে রাখবে সবকিছু এক স্তর, কোনো ডিসপ্লে হওয়ার সুযোগ নাই, কারণ এটা পানিতে ভালো হবে। ভাস্কুলার বান্ডেল থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, ভাস্কুলার বান্ডেল বলছি আমরা রেডিয়াল। ওকে তারপর খেয়াল করে দেখো এই যে একটা শব্দ তোমাকে প্রথমে পড়ে ফেলেছিলাম, ওই শব্দটা পার্থক্যের মধ্যে চলে আসে। রুটের ক্ষেত্রে আমরা বলছিলাম প মানে পিপি, রুটে হচ্ছে রুটের মধ্যে আমরা কি করছিলাম, রুটের ক্ষেত্রে প্রোটোজাইলাম পরিচিত থাকে, এটা অলরেডি পড়েছি আমরা। রুটের ক্ষেত্রে প্রোটোজাইলাম কোথায় থাকবে, পেরিফেরিতে থাকবে। তাহলে রুটের ক্ষেত্রে প্রোটোজাইলাম যদি পেরিফেরিতে থাকে প্যাটার্নের নাম কি বলছি, এক্সাক্ট বলছি, এর নাম কি বলছি, এক্সাক্ট। তাহলে এটা অবশ্যই এখানে পাওয়া যাবে। তাহলে খেয়াল করে দেখো যেটা এই পয়েন্টটা হচ্ছে পার্থক্য অলরেডি পড়াচ্ছি সেটা চলে আসছে। কি প্রোটোজাইলাম যদি পেরিফেরিতে থাকে তাহলে অটোমেটিক হবে মেটাজাইলাম, মেটাজাইলাম কোথায় থাকবে, সেন্টারে থাকবে। আমরা একটা মনে রাখবো, একটা মনে রাখলে হবে। তাহলে এটা আছে মেটাজাইলাম রিমেইনস টুয়ার্ডস দ্য সেন্টার আর প্রোটোজাইলাম রিমেইনস টুয়ার্ডস দ্য পেরিফেরি। এই প্যাটার্নকে বলা হচ্ছে এক্সাক্ট, প্যাটার্নকে বলা হচ্ছে এক্সাক্ট। ওকে তাহলে এক্সাক্ট শব্দটা আমাদের মনে ছিল, তাই না, ভেরি গুড। আচ্ছা তারপর খেয়াল করে ভাস্কুলার বান্ডেল আমরা বলছি যখন দেখব রেডিয়াল তখন এটা কোন ভাস্কুলার বান্ডেল কয়টা, যদি বলে মোর দ্যান 6 তাহলে অবশ্যই এটা কি মনোকট, তাহলে এটা অবশ্যই কি মনোকট, কারণ মনোকট এটা মনোকট করতেছি, মনোকটের ভাস্কুলার বান্ডেল মোর দ্যান 6। আর যখন এটা 2 থেকে 4 তখন এটা ডাইকট, 2 এর কি আবার মাল্টিপ্লাই করে 2 * 2 2 = 4, তাহলে 2 থেকে 4 তাহলে ডাইকট চলে যাবে। ওকে আর পিচ আছে লার্জ এবং কনস্পিক আছে, আমরা জানি যে মনোকট রুটের ক্ষেত্রে পিচ অনেক লম্বা থাকবে। ওকে তাহলে তোমাদের নেক্সট কোশ্চেন চলে আসছে, বলছি আমরা ভাস্কুলার বান্ডেল মনোকট রুট, মনোকট রুটের ভাস্কুলার বান্ডেল কয়টা হবে। রাইট করে দিতে হবে, জানি এটা হচ্ছে কি মোর দ্যান 6, তাহলে মোর দ্যান 6 মানে হচ্ছে আমরা প্রথমে বলছি রুট, রুট মানে রেডিয়াল 6, যদি 2 থেকে 4 হয় তাহলে এটা অবশ্যই কি হবে ডাইকট হবে, তাই না। তাহলে হচ্ছে কি অ্যানসার আমরা জানি, এটা খুবই সহজ একটা কোশ্চেন আমাদের কাছে। আচ্ছা তারপর খেয়াল করে এটা ছবি দেখছো, মনে করে ছবিটা দেখে চিন্তা করে দেখতে কি মনোকট মানে স্টেম, মনোকট নাকি ডাইকট, খেয়াল করে দেখো এটা কি হবে, মনোকট হবে। বাই মনোকট আর ছবির মধ্যে দেখে কোনো পেরিসাইকেল নাই, যেহেতু পেরিসাইকেল নাই তাহলে ভাস্কুলার বান্ডেল যেখানে সেখানে ইচ্ছা মতো স্ক্যাটার হয়ে আছে, পেরিসাইকেল নাই তাহলে ইন্টারস্টেলার এক্সট্রাস্টেলার ভাগ করা যাচ্ছে না। গঠন থেকে বোঝা যাচ্ছে এটা কি স্টেম, সেটা কি ধরনের স্টেম, মনোকট স্টেম, তাই তো। আচ্ছা তাহলে এই যে ছবি তাহলে খেয়াল করে দেখো আমাদের ক্যারেক্টারিস্টিক আমি কি করতেছি, এটা একটা মানে স্টেমের মনোকট স্টেম আইডেন্টিফাই করা করতেছি ক্যারেক্টারিস্টিক ফিচার। তাহলে ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে আমরা কি পাবো মনোকটে, দেখো কি কথা থাকবে আলোচনা করা হয়েছে। ভাস্কুলার বান্ডেল কি হবে, কনজয়েন্ট এবং কোলাটারাল, যেহেতু কনজয়েন্ট কোলাটারাল তাহলে অবশ্যই স্টেম, তাহলে অবশ্যই কি স্টেম, আমরা স্টেমের ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতেছি। আচ্ছা স্টেমের মধ্যে কি হবে, এই যে এখানে হচ্ছে আমাদের কি থাকতেছে, ভাস্কুলার বান্ডেল থাকতেছে। ভাস্কুলার বান্ডেল কোথায় থাকবে, দেখো ভাস্কুলার বান্ডেল আর ডিসপার্স এন্ড দ্য গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যু আছে ভাস্কুলার বান্ডেল সরানো সেখানে অবস্থায় আছে। কেন, কারণ হচ্ছে কি এখানে কি নাই, এখানে কোনো প্রকার পেরিসাইকেল নাই। পেরিসাইকেল না থাকার কারণে কি হচ্ছে, পেরিসাইকেল নাই ইন্টারস্টেলার এক্সট্রাস্টেলার ভাগ করা যাবে না। তাহলে খেয়াল করে এখানে কোনো প্রকার পেরিসাইকেল না থাকার কারণে ঝামেলা হচ্ছে। তাহলে এটা কি হবে, ভাস্কুলার বান্ডেল কেমন ছিল, ক্লোজড। আমি বলছি খারাপ জিনিস এক ডিসপোজির সাথে মানে মনোকটের সাথে, তাহলে কনজয়েন্ট কোলাটারাল ক্লোজড, কোনো প্রকার পেরিসাইকেল নাই, অবভিয়াসলি এটা কি হবে আমাদের স্টেম, কি ধরনের স্টেম, এটা মনোকট স্টেম, এটা মনোকট স্টেম। ওকে তাহলে খেয়াল করে দেখো মনোকট স্টেমের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড আমি কি ফিচার খুঁজে পাই, স্টেম হ্যাঁ থাকে না, ওই যে নেগেটিভ জিনিসপত্র কি কি কথা থাকবে শুধু। আচ্ছা এন্ডোডার্মিস আর পেরিসাইকেল থাকে না, খুব ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট জিনিস এন্ডোডার্মিস সাইকেল নাই যেহেতু এন্ডোডার্মিস সাইকেল নাই তাহলে হচ্ছে আমাদের কোনো প্রকার ইন্টারস্টেলার এবং এক্সট্রাস্টেলার ভাগ করা যাবে না ওকে তাহলে ভাস্কুলার বান্ডেল সব র্যান্ডমলি ইচ্ছা মতো যেখানে সরাসরি থাকবে জাইলেম বা অংশটুকু হবে ওয়াই শেপ হবে ওকে আর প্রোটোজাইলেম মেটাজাইলেম পয়েন্টটুকু আমরা স্টেমের সাথে মিলে যাবে আলাদা কিছু নাই শুধু একটা মনে একটা রুটে পিপি রুটে প্রোটোজাইলেম পেরিয়ে থাকে পেরিয়ে থাকে তাহলে স্টেমের ক্ষেত্রে ঠিক অপোজিট হবে সেটা বসাই দিবা এই অপোজিট ন্যাচারের নাম কি এন্ডার অপোজিট ন্যাচারের নাম কি ছিল এন্ডার তাহলে এই ভাস্কুলার বান্ডেল কনজয়েন্ট কোলাটেরাল ক্লোজড ওকে এই পয়েন্টগুলো অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে সো আমরা এগুলো থেকে বলতে পারবো তাহলে তোমার পরীক্ষা কোশ্চেন দিতে পারে স্টেম এবং রুট ডিফারেন্সিয়েট করার পার্থক্য করতে পারে অলরেডি তোমরা খুব ভালো মতো জানো এগুলো আমাদের তেমন কিছু দেখা নাই তুই পড়ে রাখবো আমরা ওকে তারপর হাইপোডার্মিস পড়বো রুট এবং স্টেমের ক্ষেত্রে তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ ভাস্কুলার বান্ডেল এটা পড়ে রাখবা 8 নাম্বার পয়েন্ট মেটাজাইলেম খুবই গুরুত্বপূর্ণ 8 7 এই পয়েন্টগুলো খুবই ভালো করে পড়ে রাখতে হবে আর হচ্ছে এন্ডোডার্মিস এন্ডোডার্মিসের মধ্যে আমরা দুইটা জিনিস পাই একজন ক্ষেত্রে পাই অ্যাসপিরেন্সি পাই ক্ষেত্রে পাই স্টার্ট শীট এজন্য এন্ডোডার্মিস শব্দটা মনে রাখতে হবে আচ্ছা তারপর খেয়াল করে দেখেন ডাইকন নাকি মনোকর স্টেম একটা যদি পার্থক্য করতে বলছি মনোকর মানে সব নেগেটিভ নেগেটিভ সিরিয়াল পাঠিয়ে থাকবা যে এখানে কি নাই পেরিসাইকেল নাই তাহলে এক্সট্রাস্টেলার রিজন এবং ইন্টারস্টেলার রিজন ভাগ করা যাবে না ভাস্কুলার বান্ডেল কি হবে ইচ্ছা মতো মনোকরের ক্ষেত্রে সব হচ্ছে র্যান্ডমলি হাফার স্কেলে সাজানো থাকবে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের পার্থক্য আমরা দেখে নেব সো এগুলো আমরা খুব ভালো আলোচনা করা হয়েছে এই পয়েন্টটা ভালো করে দেখে রাখবা তারপর হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল র্যান্ডমলি থাকে এখানে হচ্ছে আমাদের পেরিসাইকেল থাকবে না এজন্য ইন্টারস্টেলার এবং এক্সট্রাস্টেলার রিজন ভাগ করা যাবে না এই পয়েন্ট আমরা একটু ভালো মতো পার্থক্য করে মনোকর ডাইকন ওকে এটা মনোকর স্টেম আর মনোকর ট্রুথ এটা পার্থক্য করতে পারবো ভাস্কুলার বান্ডেল দিকে তাকালে সেটা পেয়ে যাবো তাহলে ঝামেলা করবে প্রথম পয়েন্টটা দেখো মনোকর স্টেমে কিউটিকল থাকে কিন্তু হেয়ার নাই আর মনোকর ট্রুথের মধ্যে কিউটিকল নাই কিন্তু হেয়ার আছে এই পয়েন্টটা হচ্ছে তোমাকে কনফিউজ করবে এই জিনিসটা ভালো করে দেখে রাখতে হবে আর বাকি পয়েন্টগুলো হচ্ছে স্টেম আর হচ্ছে বাকি যেরকম পার্থক্য সেই জায়গার মধ্যে চলে আসবে এটা আমাদের খুব বেশি পার্থক্য করার দরকার নেই ওকে আর জায়গা কোন প্রকৃতি এটা জায়গা হচ্ছে ইন্ডার এটা জায়গা আমরা জানি এক্সাক্ট যে কোনো স্টেম কিসের ক্ষেত্রে রুটের ইন্ডার এক্সাক্ট থাকে এটা কোনো চেঞ্জ হয় না ওকে ওকে তাহলে আমাদের দিকে লাস্ট কুইজ এবং এরপর দিকে প্রশ্ন আমাদের পড়াশোনা শেষ লাস্ট কুইজ আনসার দিয়ে ফেলো স্টার্ট শীট কোথায় পাওয়া যায় প্রথম ভেরি গুড কোথায় পাওয়া যায় নেগেটিভ জিনিসপত্র হচ্ছে কি তোমরা চিন্তা করো মনোকর স্টেমের ক্ষেত্রে আমি পেরিসাইকেল না থাকে স্টার্ট শীট তো থাকে এন্ডোডার্মিসের উপরে এটা কি মনোকর পাওয়া যাবে কখন পাওয়া যাবে তাহলে কারেক্ট কি হবে ডাইকোর স্টেম ডাইকোর স্টেম আনসার তাহলে কারেক্ট আছে ডাইকোর স্টেম ওকে স্টার্ট শীট কোথায় পাবো ডাইকোর স্টেম পাবো মনোকর হচ্ছে কি এন্ডোডার্মিস নাই পেরিসাইকেল নাই এই জায়গার মধ্যে স্টার্ট শীট করে আসবে বিভিন্ন জায়গায় কিছু কোশ্চেন আছে উইচ অ্যাকচুয়ালি মনোকর ট্রুথ মনোকর ট্রুথ কোন অ্যাকশন থাকে ভালো করে লেখো রাইট ভেরি গুড সবাই কাছে হাইপোডার্মিস ভেরি হাইপোডার্মিস হচ্ছে মনোকর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি মনোকর হাইপোডার্মিস থাকবে আগে পানিতে ভালো করতে হবে উইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো নিউক্লিয়াস এটা বাতিল বুদ্ধির কোশ্চেন তারপর আমাদের দেওয়া হয়েছে দেখো কোনটার মধ্যে মনোকর নিউক্লিয়াস নাই আছে তারপর প্রতাপ শ্রেয়া ভেরি গুড হ্যাঁ রাহিম ইমা ভেরি গুড ফাহিম জানজিদা ওকে ইমা ভেরি গুড এটা হচ্ছে টিপসেল তাই না টিপসেল কোনটা নিউক্লিয়াস আমরা বলছি মানুষের পুরো রোগ রক্ত মতো ম্যাথিউ সিসের নিউক্লিয়াস থাকে না আচ্ছা তারপর আরেকটা কোশ্চেন ক্যাসপিয়ারিক স্ট্রিক ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং কোন জায়গায় ক্যাসপিয়ারিক পাওয়া যায় এটা বলো তারপর তো কারেক্ট আছে তুমি ভেরি গুড সাবজেক্ট আউট করে অ্যান্সার ভেরি গুড হ্যাঁ প্রতাপ শ্রেয়া ইমা ভেরি গুড প্রতাপ ভুল বলছো কেন হ্যাঁ রাহিম দেখুন আমরা এন্ডোডার্মিসের মধ্যে ছিলাম না এন্ডোডার্মিসের আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম ক্যাসপিয়ারিক স্ট্রিক পাওয়া যায় ক্যাসপিয়ারিক স্ট্রিক পাওয়া যায় কোথায় এন্ডোডার্মিসের মধ্যে আমরা রুটের মধ্যে পড়ছিলাম রুটের এন্ডোডার্মিস ওখানে ক্যাসপিয়ারিক স্ট্রিক পড়ছিলাম না সুবিরিন আবরণ কিউটিন সুবিরিন এগুলো তৈরি হয়েছিল একটা স্ট্রিক তাই তো এটা এন্ডোডার্মিসের মধ্যে চলে আসবে এপিডার্মিস বাইরে থাকে হাইপোডার্মিস নিচে থাকে এন্ডোডার্মিস নিচে থাকে পেরিসাইকেল তো সিঙ্গেল লেয়ার ছিল ওকে তারপরে একটা কোশ্চেন খেলা করে দেখো তাহলে এটা কোন কোশ্চেন চলে গেছে এটা ভালো করতে হবে আচ্ছা হুইচ কম্পোনেন্ট অফ ফ্লোয়েম ইজ ডেড ফ্লোয়েমের কোন কম্পোনেন্ট ডেড এটা আনসার বলো হ্যাঁ ফাইন ভেরি গুড ফ্লোয়েম হচ্ছে কোনটা অপশন আপনারা ওকে প্রথমে একটা দিকে হচ্ছে ফ্লোয়েম ফাইবার তাই না ফ্লোয়েমের কোন কম্পোনেন্ট ডেড ফ্লোয়েম সবই লাইফ শুধু ফ্লোয়েম ফাইবার ছাড়া ওকে লেফট সাইড ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায় লেফট সাইড ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যাবে হ্যাঁ ইমা গুড ইমা ভেরি গুড আচ্ছা ইমা অ্যানসার দিয়েছে শ্রেয়া অ্যানসার দিয়েছে আচ্ছা কোনটা হবে লেফট সাইড ভাস্কুলার বান্ডেল কাছে পাওয়া যায় লেফট হচ্ছে ড্রাসিং একটা আনসার সেটা হচ্ছে এ তাই না ওকে তাহলে হচ্ছে কি প্রোটা ভেরি গুড ওকে হ্যাঁ দুই নাম্বারটা হচ্ছে ড্রাসিং হচ্ছে লেফট সাইড ভাস্কুলার বান্ডেল ওকে আর হাইড্রোসেটিকের মধ্যে ওই তিনটা করছিলাম তাহলে জামাইট অ্যালাইসিস তাই না তারপরে টেরিডো ছিল তারপর হচ্ছে সিলাজিনাল জাইলেম টিস্যু একটা লিভিং কম্পোনেন্টের নাম কি এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা এটা হচ্ছে আউটরাই ম্যাগনেস জানজিদা রাইট ভেরি গুড আমাদের জাইলেম প্যারেনকাইমা তাহলে অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আমাদের ঝটপট অ্যানসার করতে হবে রাইট ওকে তাহলে আমরা আমাদের ইম্পর্টেন্ট পার্ট মোটামুটি সব ড্রাসিং একটা ভেরি গুড আছে এটা হচ্ছে অ্যানসার বলো সুবিরিন আবরণ কিউটি প্রতাপ ভুল বলছো কেন হ্যাঁ রাহিম দেখুন আমরা এন্ডোডার্মিসের মধ্যে পাচ্ছিলাম না এন্ডোডার্মিসের আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম ক্যাসপিয়ারিক স্ট্রিক পাওয়া যায় ক্যাসপিয়ারিক স্ট্রিক পাওয়া যায় কোথায় এন্ডোডার্মিসের মধ্যে আমরা রুটের মধ্যে পড়ছিলাম রুটের এন্ডোডার্মিস ওখানে ক্যাসপিয়ারিক স্ট্রিক